আরেকটা হচ্ছে আজমিন নামা বলে একটা গ্রন্থ হবে, খুব মনোময় মনোনৃদ্ধ গ্রন্থ, পাঠকের ভালো লাগবে। এই ভালো লাগার মানে বিভিন্নতার মধ্যে ভালো লাগার রসদগুলো আমি খুঁজে খুঁজে বেড়াই আর কি। এটুকু বলার। বৈদিক গণিতের লেখক দুজন লিখেছেন, দুজন সব গণিতের মাস্টার মাইন্ড, মানে মানে ডক্টর দেবপ্রসন্ন বিশ্বাস এবং দুলাল চন্দ্র কয়াল, দুজন সব শিক্ষক আর কি, কলেজ স্কুলের শিক্ষক। ওদেরকে সম্মান জানাই, সমস্ত জ্ঞানী মানুষ যারা আছেন তাদেরকে প্রণাম, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। আর এর বেশি তো আমার কিছু দেওয়ার সুযোগ নেই, আপনারা আমাকে মার্জনা করবেন। নমস্কার। আমরা সরাসরি চলে যাব আমাদের গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে। ধৈর্যটি নস্কর সুন্দরবনের মাটি, জল, জঙ্গল, খাঁড়ি, সুন্দরবনের মানুষ, তাদের জীবন জীবিকা নিয়ে দীর্ঘদিন গবেষণা করছেন। তাকে মানুষজন বলেন মাঠ গবেষক। তো তার একটি বই, প্রবন্ধ সমগ্র বিষয় সুন্দরবন, বইটি আজকে এখনই প্রকাশ হবে। ধৈর্যটিবাবু অসুস্থতার জন্য আসতে পারেননি, আসার কথা তার প্রিয় পুত্র এবং পুত্রবধূ প্রতিনিধি হিসাবে, তারা এসে থাকলে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। এই বইটি উদ্বোধন করার জন্য আমি আহ্বান করব আমাদের আজকের এই অনুষ্ঠানের মাননীয় সভাপতি ডক্টর সাইদুর রহমান, ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের মাননীয় নিবন্ধক, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক ডক্টর দীপক কুমার রায়, তারা দুজনে এই বইটি উদ্বোধন করবেন। এবং ধৈর্যটিবাবুর বাড়ির, হ্যাঁ, ধৈর্যটিবাবুর প্রতিনিধি হিসাবে তার পুত্র এবং পুত্রবধূ যদি এসে থাকেন একটু মঞ্চে চলে আসবেন। চলে আসুন স্যারেদের কাছে একসঙ্গে সামনে। আমরা ধৈর্যটিবাবুর পুত্রবধূ, একটু দিদি নামটা, মাননীয়া অর্পিতা নস্কর, তাকে আমরা পেয়েছি। দীপকবাবু এবং সাইকেলবাবু। একদম তুমি এর পরটা যাবে না? আচ্ছা, এই গ্রন্থটা 576 পৃষ্ঠার গ্রন্থ। সুন্দরবন বিষয়ে তার 50 বছরের লেখার রসদ, মানে সমৃদ্ধ বিশিষ্ট আর্টিকেলগুলো এক জায়গা করে গ্রন্থে রূপ পেয়েছে আর কি। এখানে ওনার ক্রিয়েটিভিটি, আমার দর্শন, আমার প্রচেষ্টা সমন্বিত রূপ। ভালো লাগবে, আপনাদের ভালো লাগবে। হ্যাঁ, অর্পিতা কিন্তু একটু বলতে হয়, ধৈর্য নস্কর এই মুহূর্তে খুব অসুস্থ আর কি, কোমরে অপারেশন হয়েছে, সুতরাং আসতে পারেনি। তার পুত্রবধূ, ওর টিচার, ভূগোলের টিচার আর কি। হ্যাঁ, বৈদিক গণিত আমাদের যে 4টে বেদের আকর গ্রন্থ, তার অথর্ব বেদের অমূল্য সম্পদকে নিজেদের মেধা এবং প্রজ্ঞা দিয়ে বার করে নিয়ে এসেছেন সাধারণ মানুষের সমক্ষে অধ্যাপক ডক্টর দেবপ্রসন্ন বিশ্বাস এবং মাননীয় শিক্ষক শ্রী দুলাল চন্দ্র কয়াল মহাশয়। তাদের দুজনকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। এই বৈদিক গণিত পুস্তকটি প্রকাশ করবেন দুই লেখকের সঙ্গেই, প্রধান অতিথি ডক্টর রামকুমার মুখোপাধ্যায় এবং বিশিষ্ট অতিথি ডক্টর নাড়ু গোপাল দে। তাদেরকে আহ্বান করছি এই পুস্তক দুই লেখককে সঙ্গে নিয়ে প্রকাশ করার জন্য।
মকবুল ইসলাম আর শ্রাবণী। ওটা কোন বইটা, কোন বইটা দেবো? যেটা আসছে একটু আজমির নামা, আজমির নামা, আজমির নামা। এর পরের বই আমরা প্রকাশ করব মুসাফিরের আজমির নামা, লেখক মোহাম্মদ আবু তাহির। আপনি মঞ্চে চলে আসবেন। এই পুস্তকটি প্রকাশ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি ডক্টর শ্রাবণী পাল, অধ্যাপিকা, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এবং সেন্ট পল ক্যাথেড্রাল মিশন কলেজের বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক ডক্টর শেখ মকবুল ইসলাম। তাঁরা প্রকাশ করবেন মুসাফিরের আজমির নামা, লেখক মোহাম্মদ আবু তাহির। তাকে সঙ্গে নিয়ে আমাদের দুই গুণীজন তারা প্রকাশ করছেন একটি অনন্য স্বাদের বই, মুসাফিরের আজমির নামা। আমরা প্রকাশ করতে চলেছি আরও একটি অনন্য বই, পাঁজর ভাঙার শব্দ, একটি কবিতার গ্রন্থ। কবি মোহাম্মদ নাজমুল আরেফিন, আপনি মঞ্চে চলে আসবেন। আপনাকে নিয়েই আমরা এই বইটি প্রকাশে যাব। বইটি প্রকাশ করছেন মাননীয় উৎপল ঝা, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির প্রাক্তন প্রশাসনিক আধিকারিক। সঙ্গে থাকছেন মাননীয়া শফিউন্নেসা। রবি ঠাকুরের অসংখ্য দিক আমাদের কাছে উন্মোচিত হয়েছে। তার এমন কিছু দিক আজও আমাদের সমক্ষে আসেনি। এমন কিছু বিষয় নিয়ে ডক্টর প্রজাপতি দাস তিনি আমাদের উপহার দিচ্ছেন একটি অন্যরকম গ্রন্থ, এবং অনালোকিত রবীন্দ্রনাথ। বইটি প্রকাশ করছেন বইটি প্রকাশ করছেন ডক্টর নাড়ুগোপাল দে এবং ডক্টর সুবীর সেন, সুন্দরবন মহাবিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক ডক্টর সুবীর সেন এবং সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ডিন ডক্টর নাড়ুগোপাল দে। আমাদের এখনো কিছু বই মানে আমাদের কাছে পৌঁছাবে, এসে পৌঁছায়নি, যেগুলো প্রকাশিতব্য। আমরা কিছু কথা শুনব, যদিও আমাদের হাতে একেবারে সময় সংক্ষেপ, মানে এই মুহূর্তে আমাদের হাতে 23 মিনিট আছে, তো সেটাকে আমাদের ভাগ করে নিতে হবে। ডক্টর নাড়ুগোপাল দে, সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ডিন, আর্ট ফ্যাকাল্টি, তাকে আমরা তার মূল্যবান কথা পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি। শুভ দ্বিপ্রহর। প্রথমেই অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই
সম্মানীয় নাজিবুল ইসলাম মণ্ডল মহোদয়কে। তিনি সুন্দরবনের জল জঙ্গল মাটি মানুষের প্রতিনিধি, একটা প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসে কিভাবে কলকাতায় সমকালের জীবনকাঠি প্রকাশনা করছেন, শুধু ধন্যবাদ দিলে তাকে হবে না। তার মতো এমন একটা মানুষ যিনি গুণীজনের সমাবেশ করেছেন। মঞ্চে উপবিষ্ট আছেন মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর দীপক কুমার রায় মহাশয়, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সভাপতির আসন অলঙ্কৃত করেছেন ডক্টর শহীদুর রহমান। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন ডক্টর রামকুমার মুখোপাধ্যায়। উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে ডক্টর শেখ মকবুল ইসলাম, ডক্টর শ্রাবণী পাল, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, ডক্টর সনত নস্কর এখনও আসেননি, উৎপল ঝা, শফিউন্নেসা, চন্দন কুমার মাইতি, সুরঞ্জন মিদ্দে, দেবাশিস মৃধা, সুবীর সেন, তন্নি হালদার। আমি একটা কথাই বলবো যে নাজিবুল ইসলাম মণ্ডল শুধু সমকালের জীবনকাঠির সম্পাদক মাত্র নন, তিনি সমকালীন জীবনকাঠিকে সামনে রেখে লিটল ম্যাগাজিন আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব। সন্দীপদা চলে যাওয়ার পর যে আসন ফাঁকা হয়েছে, আমার দৃঢ় বিশ্বাস নাজিবুল সেই আসন এর যোগ্য উত্তরাধিকারী। শুধুমাত্র একটি পত্রিকা প্রকাশেই তিনি সীমাবদ্ধ নেই, তার পরিধির ব্যাপকতা আরও বিস্তৃত। একটি প্রকাশনা চালাচ্ছেন, এমন কিছু বিষয় উঠে আসছে যে বিষয়গুলোর আলোচনা পূর্বে হয়নি। বৈদিক যে সাহিত্য, সেই নিয়ে গ্রন্থ প্রকাশিত হল। সুন্দরবনের যে বিচিত্র জীবন, সেখানের মানুষজনের আশা আকাঙ্ক্ষা, তাদের সুখ দুঃখ, তার প্রতিফলন ঘটেছে তার প্রকাশিত গ্রন্থে। আমি সমকালের জীবনকাঠি যে টিম, সেই টিমকে সাধুবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে আরও বড় হবে, মানুষের পাশে থাকবে, মানুষের হয়ে কাজ করবে। এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ, নমস্কার। স্যারকেও আমাদের অসংখ্য অভিনন্দন। সময় আমাদের কষাঘাত করছে, খুব কঠিন কষাঘাত আর কি। মাননীয়া ডক্টর শ্রাবণী পাল, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা, তাকে আমি আহ্বান করছি। নমস্কার। মঞ্চে উপস্থিত সুধীজন, আজকের এই গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানের উদ্বোধক অধ্যাপক ডক্টর দীপক কুমার রায়, আজকের অনুষ্ঠানের সভাপতি ডক্টর শাহিদুর রহমান, বিশিষ্ট কথা সাহিত্যিক প্রধান অতিথি ডক্টর রামকুমার মুখোপাধ্যায়, এবং আমার যারা প্রীতিভাজন উপস্থিত আছেন, মকবুল, নারুগোপাল এবং বিশিষ্ট
কথা সাহিত্যিক শ্রদ্ধাভাজন উৎপল ঝা মহাশয় এবং সাংবাদিক সফিউন্নিসা মহাশয়া, আর আপনারা যারা উপস্থিত আছেন আজকে তাদের প্রত্যেককে আমার যথাযথ অভিবাদন। সময় কমের কথা আমাদের বলা হয়েছে। সমকালের জীবনকাঠি নাজিবুল মণ্ডলের সঙ্গে দীর্ঘদিনের পরিচয়। ওনার পত্রিকায় একটা সময়ে আমার কিছু লেখাও প্রকাশিত হয়েছিল। একটা ভাবতে ভালো লাগে যে যখন আমরা এক দশকে সংঘ ভেঙে যাওয়ার কথা বলি, ঠিক সেই সময় নাজিবুল তার একটি সদস্যদের নিয়ে যেভাবে তিনি দীর্ঘদিন ধরে একটি পত্রিকা প্রকাশ করে আসছেন, শুধু নয়, আজকে যে গ্রন্থগুলি প্রকাশিত হচ্ছে সেই গ্রন্থ প্রকাশের ক্ষেত্রেও, অর্থাৎ প্রকাশনার ক্ষেত্রেও তিনি যে তার নতুন ভূমিকাটি উপস্থাপন করছেন সকলের সঙ্গে, এর অন্তরালে তার যে প্রয়াস, যে পরিশ্রম এবং বলা যেতে পারে একটা আন্তরিক ভাবনা রয়েছে। তার কারণ আমরা তো অনেক সময় আজকাল বলি যে বাংলা বই তার পাঠক কমে যাবার কথা ইত্যাদি ইত্যাদি, যদিও ব্যক্তিগতভাবে সেটা আমরা মনে করি না। আজকে যারা উপস্থিত আছেন এবং আপনারাও যারা উপস্থিত আছেন তারা সকলেই এটা স্বীকার করবেন। কিন্তু এই সব কিছু মিলিয়ে আমাদের বাংলা সাহিত্য এবং সংস্কৃতির জগতে একটি লিটল ম্যাগাজিন দীর্ঘদিন ধরে তার আধিপত্য বজায় রাখছে, নতুন গ্রন্থ প্রকাশে এগিয়ে আসছে, যারা লিখছেন তাদের একটা সমাদর জানাচ্ছেন, তাদের একটা বলা যেতে পারে আশার কোথাও একটা তিনি বার্তা দিচ্ছেন। এবং নিজে যে বললেন তিনি যে জল জঙ্গল নদীমাটি অরণ্যের প্রান্তিক মানুষের সঙ্গে তার নিত্য যাপন, তাদের সকলের কণ্ঠস্বর সমকালের জীবনকাঠি আরও অনেক দিন তার নিজস্ব এই বার্তাটিকে, তার জীবনকাঠি ছুঁয়ে সকলকে সজীব রাখুক, এই আশা করে আমি আমার বক্তব্য শেষ করব। ধন্যবাদ, নমস্কার। প্রখ্যাত ফোকলোরিস্ট এবং বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক ডক্টর শেখ মকবুল ইসলাম, তাকে তার কথা আমাদেরকে উপহার দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। চলে আসবেন স্যার। সেই সঙ্গে যেটা বলার যে জীবনকাঠির যারা সকল শুভাকাঙ্ক্ষী আছেন, ধরো বই, এটা হাতিয়ার, পড়বেন তো বটেই, পড়াবেন, এবং আমাদের বই একটু যাতে মানুষজনের কাছে পৌঁছায় সেটা আপনারা দেখবেন। সময় সংক্ষিপ্ত, দীর্ঘ সম্ভাষণ তাই নিষ্প্রয়োজন। সভাপতিকে নমস্কার, সভাজনকে নমস্কার। সমকালের জীবনকাঠি একটি অতি পরিচিত নাম। নাজিবুল ইসলাম মাঠ থেকে মুদ্রণ পর্যন্ত যে গবেষণার পরিসর, এই সবটা জুড়ে আছে। খুব কম মানুষকে আমরা পাই যারা ক্ষেত্র থেকে মুদ্রণ পর্যন্ত, এবং এই পত্রিকাকে কেন্দ্র করে যে কটা সংখ্যা বেরিয়েছে, সামগ্রিক মুদ্রণ কর্মকাণ্ড দেখলে খুব স্পষ্ট সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে মুদ্রণকে কেন্দ্র করে তার একটা ভিশন রয়েছে। এই ভিশনকে আমরা সম্মান করি। লোক সংস্কৃতি নিয়ে, বিশেষ করে সুন্দরবন নিয়ে তার কাজ অবশ্যই উল্লেখের দাবি রাখে এবং একটা জায়গা অধিকার করে নেবে আগামী দিনে। তার এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। উত্তরোত্তর তার বৃদ্ধি বিকাশ কামনা করি। তিনি আরও পত্রপত্রিকা প্রকাশ করুন, বই প্রকাশ করুন। আমাদের যে মননশীলতার সংস্কৃতি, তার গতিশীলতা বজায় থাকুক সমকালের জীবনকাঠির স্পর্শে। নমস্কার। অভিনন্দন ডক্টর শেখ মকবুল ইসলাম মহাশয়কে। আমাদের মধ্যে আছেন বর্তমান পত্রিকা হাউসের সঙ্গে যার জীবনের বিরাট একটি অধ্যায়
তিনি কাটিয়েছেন মাননীয়া শফিউন্নেসা, স্পেশাল করেসপন্ডেন্টস এবং প্রখ্যাত কলামিস্ট, তাকে আমি আহ্বান করছি তার কথা আমাদের প্রেজেন্ট করার জন্য। এবং সেই সঙ্গে বলার যে গত দুদিনে আমাদের একটিও বই বিক্রি হয়নি। সমকালের জীবনকাঠি থেকে সকলের কাছে আবেদন, একটু আপনারা দেখবেন শুভাকাঙ্ক্ষী হিসাবে। এখন মাননীয়া শফিউন্নেসা। মঞ্চে উপবিষ্ট সুধীবৃন্দকে আমার নমস্কার, উপস্থিত অন্যান্য সবাইকে আমার অভিবাদন। সমকালের জীবনকাঠি প্রকাশনা ২৬ বছরে পা দিয়েছে, অর্থাৎ সে তারুণ্যে ভরপুর, কিন্তু তার এই চলার পথটা খুব সহজ ছিল না। নাজিবুল ইসলাম মণ্ডল তিনি এই পত্রিকাটির সূচনা লগ্ন যেভাবে করেছিলেন এবং যে চড়াই উতরাই পথ ধরে তাকে খুব কষ্ট করে অগ্রসর হতে হয়েছিল, সে এক সুদীর্ঘ আখ্যান। তো সেই তথ্যগুলো যারা জানেন, এখন সেটা বলার জায়গা নয়। এটুকুই শুধু বলা যায়, সমকালের জীবনকাঠি মানে সোনার চামচ মুখে জন্মগ্রহণ করেনি, সুতরাং তার এই উত্থানটাও ধীরে কিন্তু খুব দৃঢ়ভাবে হয়েছে। এবং এই প্রকাশনা আজ যে এরকম একটা জায়গায় পৌঁছেছে, সেটার জন্যে পূর্ণ অবদান নাজিবুল ইসলাম মণ্ডল তো বটেই, তার সঙ্গের টিম তারাও নিশ্চয়ই সমানভাবে সহযোগী ছিলেন। এই প্রকাশনার যে বইগুলো, এটা সবচেয়ে বেশি আকর্ষণ করে আমাকে, যেগুলো গবেষণাধর্মী বই, যেগুলো সচরাচর খুব মানে করতে চান না অনেক প্রকাশনা, লাভ লোকসানের হিসাব কষে হয়তো, কিন্তু নাজিবুল যেভাবে মানে সেই সুদূর সুন্দরবন থেকে যেভাবে তথ্য সংগ্রহ করে গবেষক দিক দিয়ে লিখিয়েছেন, নিজে গবেষণা করেছেন, সেটা একটা উল্লেখযোগ্য বিষয়। নাজিবুল নিজেও একজন ভূমি সমীক্ষক এবং তিনি কখনো ওই শৌখিন মজদুরি করেননি। সারা বছরই তাকে আমি ঘুরতে দেখি প্রত্যন্ত এলাকায়, বিভিন্ন একেবারে মাটির সঙ্গে মিশে থাকা মানুষগুলোর সঙ্গে তার মানে প্রাণের যোগ, তাদের সঙ্গে ওঠা বসা, তাদের সঙ্গে মেলামেশা, এই যে একটা মেলবন্ধন, এবং সেই জায়গা থেকে যে তথ্যগুলো উঠে আসছে যেন সত্যিকারের জীবন্ত কিছু ছবি, জীবন্ত কিছু দলিল আমরা পাচ্ছি। সেই হিসাবে এই প্রকাশনার একটা অনন্যতা তো দাবি করতেই পারে। তো আজকের এই শুভ মুহূর্তে, এর আগেও আমি এই দেখেছি এই অডিটোরিয়ামে বই প্রকাশ হয়েছে, আমার নিজেরও একটা বই এরা প্রকাশ করেছেন। তো এই অডিটোরিয়ামে যেভাবে তারা এই মানে সমস্ত জিনিসটা সুন্দরভাবে করছেন, এটা খুব মনে আসা জায়গায় যে এই মানে প্রকাশনা একদিন মহিরুহ হয়ে দাঁড়াবে, এটা আশা করি। এবং সমকালের জীবনকাঠি একদিন মানে সবার মাঝখানেই মাথা উঁচু করে দাঁড়াবে। এই পত্রিকার এই প্রকাশনার সর্বাঙ্গীন মানে উন্নতি আমি কামনা করি। আর ধন্যবাদ জানাই আমি স্নেহভাজনই বলা যায় আমার ভাইয়ের মতো নাজিবুল ইসলাম মণ্ডলকে। নমস্কার। হাতে আমাদের সময়টা খুব কম, 1 ঘন্টা সময়ের মধ্যে 14খানা বই ওপেনিং করা সম্ভব না আর কি। তবে আমাদের বই বিলম্বিত প্রিন্টিং হয়, সব কিছু যন্ত্রানুগত সংকটের জন্যে এবং পরিপ্রেক্ষিত সংকট, আমার যে বাইন্ডার তার আত্মীয় বিয়োগ হয়েছে আর কি, বইটা আমার হাতে আসেনি, এখন 3খানা বই আসছে আর কি, এটুকু বলার। আর আমি দুটো কথা বলতে হয় কারণেই আমাদের সময় কিন্তু 8-9 মিনিট আছে আমাদের হাতে। আপনারা জানেন বিশিষ্ট সাহিত্যিক এবং দলিত আন্দোলনের অন্যতম প্রধা পুরুষ, অন্তপক্ষে আমরা সেভাবে চিনি, মনোরঞ্জন ব্যাপারী আমাদের অনুষ্ঠানে এসছেন আর কি। আর একটা মানুষ প্রতুল সর্দার, আপনারা তাকে বিশেষ চেনেন না, কিন্তু উনি রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি বিভাগের স্পেশাল ডাইরেক্টর ছিলেন আর কি, বিশেষ অধিকর্তা ছিলেন তিনি। মনে হয় গায়ের গন্ধ তো আমার বাড়ি থেকে খুব কাছাকাছি, ওই দূরে বসে আছেন। উনি আমার ফেসবুক ফলো করেন। আর শফিউন্নেসা ম্যাডাম তো বলেছেন অনেকটা সঙ্গত হয়তো, কিন্তু এখানে অনেক কিছু বলার। আমার বইটা এক্ষুনি উৎপল ঝা 2 মিনিট বললে ভালো হয়, সুবিধা আছেন আর কি, এখানে বলার সবার তো বলতে হয়। আর লাস্ট অফ অল ডক্টর সাইদুর রহমান কিছু কথা বলবেন, আমাকে মার্জনা করবেন সময় কেড়ে নেওয়ার জন্যে। 1 ঘন্টার মধ্যে কখনো হয় না, বইগুলো আসছে একসঙ্গে ডিসপ্লে করা হবে আর কি। আর ভুল ত্রুটি মার্জনা করবেন, মার্জনা চাওয়ার অধিকার আমার আছে অন্তত, ক্ষমা করবেন।
স্যার স্যার আপনি দুটো কথা বলবেন। মাননীয় সভাপতি, প্রধান অতিথি, মাননীয় উদ্বোধক, মঞ্চে আসীন বিশিষ্ট অতিথিবৃন্দ এবং সমকালের জীবনকাঠির শুভানুধ্যায়ী শ্রোতৃমণ্ডলী, বেশি কিছু বলার নেই, শুধু এটুকু বলা যেতে পারে এই মঞ্চে আমার বসাটা একই সঙ্গে গৌরবের এবং অস্বস্তিরও বটে। যাই হোক, যেভাবে সমকালের জীবনকাঠির সাথে আমার পরিচয়, সেই সূচনা লগ্নে সেই সময়কাল থেকে আমি নাজিবুলকে জানি এবং দেখেছি। মাননীয়া সফিউন্নাসা খুব সঙ্গতভাবেই বলেছেন যে কীরকম কষ্ট করে ওই প্রত্যন্ত অঞ্চল থেকে দীর্ঘদিন ধরে একটি পত্রিকা সে নিয়মিত প্রকাশ করে আসছে। আমাদের বলতে ভালো লাগছে যে সেই প্রথম লগ্নেই সমকালীর জীবনকাঠি পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির দৃষ্টি আকর্ষণ করেছিল এবং নাজিবুলের এই পত্রিকা সংবর্ধিত হতে পেরেছিল। শুধু সুন্দরবন নয়, সুন্দরবন আজ বিস্তৃত হয়েছে 2 বঙ্গে। তার কার্যক্রমের মধ্যে দিয়ে নাজিবুল শুধু তার নিজের অঞ্চলে সীমাবদ্ধ নেই। আজকে যারা অতিথিরা এসছেন তাদের সমাবেশের মধ্যেও বোঝা যাচ্ছে নাজিবুল কীভাবে এগিয়ে চলেছেন। তার প্রকাশনাগুলির গুণমান, তার মধ্যেও প্রতিফলিত হচ্ছে তার নিষ্ঠা, ভালোবাসা। নাজিবুল একটা কথা বলেন যে তার পত্রিকার লক্ষ্য হচ্ছে লোক সংস্রব, লোকহিত। তার এই কাজের মধ্য দিয়ে সেই নিষ্ঠার ছাপ রেখে সে এগিয়ে চলুক, সমকালীর জীবনকাঠি অন্যান্য পত্রিকার কাছে আদর্শ স্থানীয় হয়ে উঠুক। নাজিবুলকে আমরা তার পাশে থেকে এই শুভেচ্ছাটুকু জানাই। আশা করি তার এই পথ চলায় আপনারা সকলেই তার পাশে থাকবেন। নমস্কার। সময় কি সাংঘাতিক জিনিস, তাকে মান্যতা দিতে আমরা 3টি বই একসঙ্গে প্রকাশ অনুষ্ঠানে যাচ্ছি। আমাদের যারা মঞ্চে গুণীজন আছেন তারা সকলে মিলে এই 3টি বই প্রকাশ করবেন। সকল স্যার এবং ম্যাডামকে তাদের এই বইটি প্রকাশের জন্য আহ্বান করছি। প্রথম হচ্ছে লোকসংস্কৃতি ভুবন 1, একটি অনবদ্য সংকলন সমকালের জীবনকাঠির। ডক্টর প্রজাপতি দাসের সম্পাদনায় বাংলার প্রথা ও রীতি, একটি অন্য স্বাদের বই। এবং সেই সঙ্গে কাজী আশরাফ উল ইসলাম, তিনিও চলে আসবেন। ডক্টর প্রজাপতি দাস মঞ্চে চলে আসবেন। কাজী আশরাফ উল ইসলামের লেখা বাতাসে ডুব সাঁতার। আমরা এই 3টি গ্রন্থ এখন প্রকাশে যাচ্ছি। কাজী আশরাফুল ইসলাম, ডক্টর প্রজাপতি দাস, আপনারা মঞ্চে চলে আসবেন। সকল গুণীজন একত্রে 3টি বই প্রকাশ করছেন। চলে আসুন স্যার। আচ্ছা, আমাদের চেয়ারপারসন কিছু বলবেন? চেয়ারপারসনকে দিয়ে শেষ করে দিয়ে দেবো। আমাদের আজকের এই অনুষ্ঠানের মাননীয় সভাপতি, ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের মাননীয় নিবন্ধক ডক্টর সাইদুর রহমান, তার বক্তব্য দিয়ে এই অনুষ্ঠানের সমাপ্তি হবে। তিনি তার বক্তব্য রাখবেন এবং সমাপ্তি ঘোষণা করবেন এবং সেই সঙ্গে আমরা সকলে একসঙ্গে দাঁড়িয়ে একটু ছবি নিয়ে নেব। স্যার আসুন। আমরা 4 মিনিট আমাদের সামনে আছে আর কি। একটা যেটা বলার, বাংলা পশ্চিমবঙ্গ তত্ত্ব সংস্কৃতি বিভাগের অধীনে দলিত সাহিত্য একাডেমির কর্তা এই মুহূর্তে চেয়ারপারসন ইনি আছেন। এনাকে সুযোগ আমাদের হাতে নেই কথা বলে দেওয়ার। আমরা ফটো সেশন করছি। একটু সুবিধা কিছু দুটো কথা বলুন না, চেয়ারপারসন বলুন তারপরে। একটু বলুন। আচ্ছা, হ্যাঁ, 1 মিনিট। তো মনোরঞ্জন ব্যাপারী মহাশয়কে আমরা সম্মানিত করছি। প্লিজ এটা করতে হয়, কিছু করার নেই। আপনি না এলে না দেখে ভালো হতো। আপনি এসেছেন যখন আপনি এসেছেন
আপনার ইয়ারটা কম, আমার ক্ষেত্রে সমস্যা হবে কেন? আপনি দুটো কথা বললেই আপনি দুটো কথা বলুন, দুটো ইউটিউব চ্যানেল আপনি। আপনাদের সবাইকে প্রণাম, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। দুটো কথা বলতে বলা হয়েছে, একটি কথা বলা হয়ে গেল। আর একটি কথা হচ্ছে, এই মঞ্চে এই অনুষ্ঠানে আমার এখানে এসে অনাহুত আমি এসছি, তবু আসার পরে আমি যে সম্মান, যে ভালোবাসা, যে আদর উদ্যোক্তাদের কাছ থেকে পেলাম, আমি অভিভূত। উদ্যোক্তাদেরও আমি আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার। সমকালের জীবনকাঠি সুন্দরবনের জল, মাটি, হাওয়া থেকে উঠে এসেছে, আর যার প্রাণপুরুষ নাজিবুলদা যথেষ্ট শ্রদ্ধা করি, এবং তার একটা প্রকাশনা রয়েছে। সেই প্রকাশনা অনুষ্ঠানে আমাদের যারা গুণীজনেরা এসেছে প্রত্যেককে আমি কৃতজ্ঞতা জানাই, এবং নাজিবুলদার এই যে প্রচেষ্টা আরও সফল, আরও জোরালো, আরও মেন স্ট্রিমের অন্তর্গত হোক, এই আশা রেখে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার সবাইকে, ভালো থাকবেন। প্রফেসর দীপক কুমার রায়, ডক্টর রামকুমার মুখোপাধ্যায় সহ অন্যান্য যে সকল গুণী বিশিষ্ট ব্যক্তি এবং শ্রদ্ধাভাজন মানুষ যারা মঞ্চের সামনে বসে আছেন, সবাইকে সমকালের জীবনকাঠির পক্ষ থেকে এই অনুষ্ঠানে আসার জন্য সভাপতি হিসাবে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন জানাই। একটা কথা শুধু আমি বলতে চাই, সেটা হচ্ছে যে নাজিবুল ইসলাম একেবারে শূন্য থেকে শুরু করে আজকের এই পরপর কয়েক বছর কলকাতা বইমেলাতে 10টি, 12টি, 14টি করে বই প্রকাশ করছেন, এবং সুন্দরবনের সাহিত্য সংস্কৃতি নিয়ে তিনি একজন লেখক, গবেষক, গ্রন্থ প্রকাশক। এই সমস্ত বিষয়টা তিনি একার হাতে করছেন, কিন্তু শূন্য থেকে শুরু করে। সেরকম প্রথাগত শিক্ষা, ইউনিভার্সিটির শিক্ষা বা কলেজের শিক্ষা তেমন না থাকলেও তার লেখার হাত কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য এবং শক্তিশালী। তো আমরা অনুরোধ করব, অ্যাজ এ সভাপতি হিসেবে আমি অনুরোধ করব যে আপনারা সবাই স্টলে আসবেন। এবছর ওনার একটা আলাদা স্টল হয়েছে, সমকালের জীবনকাঠি 660 নম্বর, 9 নম্বর গেটের কাছাকাছি 660 নম্বর স্টলে আপনারা সবাই আসবেন এবং আপনাদের পছন্দ মতো বই সংগ্রহ করবেন। ফলে খানিকটা আর্থিক দিক দিয়ে একটু সাপোর্ট দেওয়া আমাদের কর্তব্য, এটা আমরা পালন করব, এটা আমার রিকোয়েস্ট। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি এই সভার সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ। আচ্ছা, যারা গ্রন্থকার প্লিজ আপনারা করবেন। আমার অন্তিম দুটো কথা আর কি। আপনারা যারা সমকালীন জীবনকাঠি প্রকাশনের ডাকে এসেছেন, ভালোবেসে না ভালোবেসে, প্রত্যেকে 9 নম্বর গেটের পাশে 660 নম্বর স্টল নম্বরে আপনারা আসুন। আমার হার্দিক আমন্ত্রণ। বই কেনার জন্য আপনাদের অনুরোধ করবো না আর কি। বইয়ের সঙ্গে সম্পর্ক স্থাপন হোক। আমার জীবনের প্রথম ক্যালকাটা এই গ্রেট ইয়ার্ডে উঠোনে আমার একটা বসতভূমি তৈরি হয়েছে আর কি। বসতভূমির নামটা হলো 660 নম্বর স্টল। আপনারা আসুন, এখনই আসুন চাচ্ছি আর কি। ওটা অন্তত ধারাবাহিক করবেন না। আমি কখন আপনাদের বই কেনার জন্য বলবো না, আমি বলিনি কখন কাউকে আর কি। যারা বই করছেন শুনলে অবাক হবেন, এর মধ্যে 2খানা বই হয়েছে, 3খানা বই ওই নাজমুল আরেফিন আমার নামের কাছাকাছি নাম,
ও এবং ডক্টর প্রজাপতি ওরা দুটো বই ওভার টেলিফোনে কমিউনিকেশন করে বই করেছে আমার কাছে আর কি। তাদের আমি চিনি না, এই প্রথম চিনেছি, নাজমুল এসছে আর কি। আমি ঋদ্ধ সমৃদ্ধ, আপনাদের ভালোবাসা ভালোবাসা আমি ঋদ্ধ, এর চেয়ে বেশি চাই না। আমি টাকা কখনো চাই না আর কি। টাকার বাইরে যেটা আছে সেটা বেশি বেশি করে চাই। আপনাদের সঙ্গে সম্পর্ক স্থাপন হোক, সমন্বয়ের সুর তৈরি হোক, আর বর্ণ কর্ম ব্যতি রেখে সব মানুষ আমরা একসঙ্গে হাঁটবো, একসঙ্গে হাতে হাত দিয়ে, এটা চেয়েছি আর কি, এটা চাইবো চিরকাল। হ্যাঁ, এবারে একটা ফটো সেশন হবে আর কি, আপনারা অন্যভাবে নেবেন না। আমার যারা স্যার আছেন এদেরকে আমরা আগামী দিনে না পেতে পারি, আমি হয়তো থাকবো না, আমি থাকবো, ওরা থাকবো না, সবাই একটু দাঁড়িয়ে যাবেন প্লিজ। এটা ফটো সেশন হবে আর কি, এটা আমার চলে এসো। হ্যাঁ, এবার শেষ কথা যেটা, আমার ফটো সেশনের মধ্যে সবাই চলে আসুন, যারা গ্রন্থকার আছেন তারাও চলে আসুন আর কি। আমরা এতক্ষণ এই স্টেজটাকে ব্যবহার করেছি, এই যে স্টেজটাকে ব্যবহার করেছি, সেই জন্যে এতে কর্তৃপক্ষ, বুক সেলার গিল্ডের কর্তৃপক্ষ এবং যারা আমাদের এই সুযোগটা দিয়েছে তাদের প্রতি আমরা ঋদ্ধ সমৃদ্ধ, আমাদের অত্যন্ত শুভেচ্ছা ভালোবাসা থাকবে চিরকালের জন্যে। আমরা এটা 4 বার ব্যবহার করছি স্টেজটাকে। আপনারা ভালো থাকবেন, সবার মঙ্গল কামনায় আমরা শেষ করছি। চলে আসুন, দাঁড়া কোথাও দাঁড়াতে হবে। ঠিক আছে, মনে হয় সময়টা পার হয়ে গেছে তো, হয়ে গেছে, হ্যাঁ, মানে নেক্সট চলে এসছে, নেক্সট চলে এসছে।
Okay, I've got the cue to begin. I mean, one last request for everyone to move forward for the new guests coming into the room. A big hi to everyone joining us online as well, and a warm welcome to all of you. I am Radhika Golkar. I'm with the British Council in India, and I lead on research, teacher development, and girls' education in India. We have a very interesting panel discussion coming up with what I call as a very diverse group of guests. We have with us noted author Anupama Raju. We have Leena Mukhopadhyay and Debanjan Chakrabarti. And I'll tell you a little bit more, if you're just a bit patient, I'll introduce them more formally. But to go back to the discussion quickly today on literature and language learning in a multilingual context, this discussion today is in the backdrop of the Future of English exhibition at the Pavilion. If you haven't visited it, I urge you to take a look at the exhibition. The Future of English is a long-term research agenda into the future of the English language, its uses, needs, and demands worldwide, and the forces driving them. The research explores key themes shaping the future of the language and its role in our world. The Future of English Global Perspectives, which is a publication, is an output from phase 2 of a 3-phase research project. And the book is the most recent publication in ongoing work by the British Council that assesses and analyzes the role of English throughout the world. So if you want to take a look at this publication, it is displayed at the stall in the Pavilion. Again, I think it's a very interesting exhibition. You should take a look. Coming back to the discussion today, we're going to focus on literature and its role in language learning, right? So in a multilingual context like India with over 19,000 mother tongues and dialects, we will try to explore the role literature plays or could possibly play in language learning. The recently launched research that I mentioned also highlights teaching practices addressing global Englishes for a change and predicts that multilingual realities will take prominence in the next 10 years. So with this background, I must introduce my guests here. I'll start with Anupama, since she's a poet and a novelist, and she's perfectly present with us in the midst of this book fair. Anupama Raju is a poet, novelist, literary journalist, translator, and a communications professional. She's the author of 2 poetry collections, Bitter Gourd, which was recently published, if I'm not wrong, 9, and See a Novel. Widely published, Anupama was Charles Wallace Fellow at the University of Canterbury and writer in residence at the Le Centre Intermonde, La Rochelle, France. I hope I got my French right there. We also have Dr. Leena Mukhopadhyay with us. Leena is professor and head, Department of Training and Development, School of English Language Education at the English and Foreign Languages University in Hyderabad, India. She researches in multilingual education, second language acquisition, language assessment, and teaching young language learners. She's also currently working with the University of Cambridge for multiple areas of research in the area of multilingual education. And then we have Dr. Debanjan Chakrabarti with us. Debanjan is British Council Director for North and Northeast India. He has over 20 years of experience in leading education, development, and cultural collaboration programs in India and internationally for British Council. A triple gold medalist in English literature from Jadavpur University, Kolkata, Debanjan was awarded a Felix Scholarship for his PhD from the University of Reading in the UK. He occasionally writes for national and international publications on education, books, sports, and films. So thank you for patiently listening to the introduction, but I think the introductions were important given that we have a good group of guests here. We have an author, we have an academic, and we have a bit of an all-rounder in Debanjan here today.
So I'm hoping that I managed to bring out the best of the discussion for you. But going back to the theme, I was wondering, Anupama, Leena, and Debanjan, would you like to start off with, do you have some opening comments for us today? Hello, everybody, and it's wonderful to be at the Kolkata Book Fair. As a writer and as somebody who loves languages, I think it's very important that we have this conversation, and we continue to have conversations around language and literature. These discussions are important to keep our languages alive, and it doesn't matter whether it is English, Bangla, Tamil, or Malayalam, because we all need languages, because at the end of the day, we all need to talk to each other, and without language, we do not exist. So it's amazing that the book fair has created a forum for us, and I'm very glad that the British Council is dedicating so much of time and attention to having these conversations, because we absolutely need a multilingual world. It's important for the children, for their cognitive abilities to develop, because there is research that proves that the more languages you speak, the more languages you listen to, the more intelligent and creative you will be. And not just that, even emotionally, I think you tend to become more well-rounded, because you develop a sensibility for other cultures. So what I have to say is, I'm very glad that at least some of you are here listening to us, and we definitely need this conversation. I'm definitely looking forward to our conversation and discussion today as well. Hello everyone, good evening. It's very heartwarming to see that on a Saturday evening, there are so many people who have come to listen to us. And in a way, for me, it's like a homecoming to Kolkata after many years, and that too for Kolkata Book Fair. And in a world where we live, much of our time we spend online, but to see that there are so many people who are coming to the book fair to actually interact with physical copies of books and have discussions around that, it is really amazing in this day and world. I think it's a very, very unique experience across the world. I'm really looking forward to this discussion. I am a language teacher and an educator. So for me, my personal belief is that for education to take place, as Anupama rightly said, we need language for communication. So for education to take place, we need language, and we need to observe how our children, our learners are able to use language, and through language they are able to express their knowledge, their emotions, their thoughts, creativity, application of knowledge, so on and so forth. So I'm sure many of us have, sometimes in life felt that wherever we work, I'm guessing that most of us are associated with the workplace, that we feel that we're not able to express our best because language sometimes becomes a hindrance. And that could be because we are not very confident in the language that we need to speak, or maybe we would have many in the workplace whose languages we don't share. So it's very important that we have a kind of, linguistic or language awareness that we could express the same thoughts using several languages. And at the same time, when I'm given a chance to use my language, I get to respect and acknowledge and appreciate my self-identity. And by doing that, I can, acknowledge others' identities and create a better place to live in. So I'm really looking forward to this conversation, and I'm very grateful to British Council for extending this invitation for me to come and participate in this event. Thank you. Thank you, Leena. Thank you, Anupama, and thank you, Radhika, for putting this panel together, bringing us together. So you have been a linchpin for all of this. And I do feel quite out of place because I'm neither an accomplished writer like Anupama, nor am I an accomplished academic.
like both Radhika and Leena. I do have an opinion or opinions on many things, but mastery of none. And unfortunately, because of a very bad cold, I seem to have lost my nasal consonants. So I may not be completely, so my apologies for that. I think all of us being here at International Kolkata Book Fair, the year, the UK is the theme country, and we are celebrating 75 years of British Council in India, in Kolkata. This particular conversation takes on added meaning and significance for myself as an individual who works for the British Council, but also for our organization. And I think what we can see here in this panel reflects British Council's deep investment in multilingual education values and policy research. Kolkata Book Fair is an appropriate platform to have this conversation because this is one of the premier publication events, not just in India internationally, but also internationally. And this book fair is a book event where not just the usual suspects of English, Hindi and Bangla, because it's Kolkata, is, those languages and literatures are being, traded even as we speak. But there is significant presence if you go around. There is Nepali, there is Urdu, there is Dzongkha from Bhutan. So this is really the gateway for many of the languages. There's Odia. And I think if you probe deep behind it, there are even the other languages of Bihar that we don't hear so much about, Maithili, Bhojpuri, Magahi. There are publications and publishers who are here in this book fair, selling books, interacting with readers and speakers of those languages, which is very, very important for India as a nation at this point of history. Thank you, Debanjan, Leena, and Anupama. I think you set the discussion quite rightly. So, and in fact, I was unaware that there were so many languages just around me at the book fair. So, I'm definitely going to check that out. But starting with the core of discussion quickly, Anupama, you rightly mentioned that the importance of languages in improving cognitive abilities, emotions, and overall being. And as you said, that it's important for existence as such. But I also feel that literature just has so many opportunities, right, when in a multilingual context like India especially. How do you perceive English vis-a-vis other languages or even your mother tongue, as far as your writing goes? Like how does that interplay happen? See, as far as I'm concerned, I don't even consider English as a foreign language. It's, to me, it's my language. It is very nearly my mother tongue. And then it also raises the question, what is a mother tongue, right? To me, my mother tongue is the language I feel most comfortable in, the language I'm home at, the language I dream in, the language of my prayer, of my love, my anger, my sadness, my grief. So it is my most natural choice for expression, for intimate writing, especially when it comes to a form like poetry. Because I started my literary career with poetry, and it was not even a second thought. I didn't even have to spend a second thinking which language am I going to write in. So even though I grew up speaking Malayalam at home, I never studied Malayalam. So it was always English that I expressed myself when I wanted to talk about something complex. Even now, we mostly speak English at home, my husband and I. And quite often it is, when I'm trying to discuss something in Malayalam, I always slip into English because I find myself slipping awfully. Now, this is not something I'm proud of. I also translate from Malayalam into English in order to understand
my roots better, in order to understand the language of my parents better, which is Malayalam. Please note, I said the language of my parents, Malayalam. But I use words, I use the lexicon. There are a lot of cultural references from Malayalam, or even Tamil, which is the language I grew up listening to because I was born and raised in Chennai. So if you read my work from here and there, you would find words which come into the English writing. You know, it becomes part of my imagination, it becomes part of my expression. So I guess that is how I negotiate this relationship between English and the other languages which are dear to me, the closest to me, which is Malayalam and Tamil. Even in my latest book, I have done that. There is a poem that makes use of a particular Malayalam word, and it's a very personal poem, and if there is time, I might read from it today. But yeah, this is what I feel. That's very interesting, and I can't help but draw a parallel with how most teaching also happens in the country. What I'm getting from you, Anupama, is also that there's a lot of mixing of or interplay of experiences from both the languages, which translates into using words from both the languages sometimes in the same text. And I hope we get time to explore that with Leena a bit, because that is essentially a very common feature of classrooms in India as well, multilingual classrooms of India. But on that note, I am going to go to Leena quickly. As we all know that the National Education Policy has rightly, foregrounded multilingual education, specifically mother tongue based education in primary years. And just taking the point ahead from Anupama, how do you think, Leena, literature in local languages can be leveraged to encourage use of children's own languages in their classrooms, Because there's so much mixing happening anyway. Do you see big opportunities that literature can offer? For a very long time, research has shown us that, literature or narratives which are there in literature, like stories, novels, plays, so on and so forth, they have the concept of a narrative and, for example, plot. So plot structure, then characters, the emotions of the characters. So all these are very important mental concepts which can easily be taught without, using much technical knowledge, for example. And these can trigger a lot of ideas in the child mind. And along with that, literature naturally, gives us a scope to play with words. So children have a wonderful experience of working with different kinds of words, like for example, description of a scenery, or description of a character, or maybe a place where the characters have visited. So it gives us a lot of scope for exploiting our knowledge of description. It also gives us this sense of identifying gaps between, let's say, the plot structure. So how the plot progresses from point A to point B. So the progression of time, the progression of events. So all these give a very rich context to children to develop links between ideas. And it is almost similar to, mathematics, where children are taught to, do addition, subtraction, division. So these are mental concepts, and they all pertain to our sense of logic. And literature is one source which not only gives us, authentic language use, because they are used by writers who try to portray society at different times of points of time in history, right? So they give us a lot of sources which can be used to not only strengthen children's language learning, but I would say education in general. So one of the important aspects that we can bring in through literature is this links between ideas, so cause and effect, or progression of time, so on and so forth.
And these we could use in a physics classroom or a geography classroom or an environmental science classroom, right? So through literature, teachers can teach other concepts very easily without having to, bring in boring texts which keep on talking about dry subjects. Because literature can give a context, like a character. So, for example, there could be a character X, and he or she would have some books which have to be distributed equally. So, through that, the teacher could, discuss the concept of division, for example. Right? And then very importantly, the discussion that we are having today about multilingualism. So literature holds the identity of a particular writer in a particular language, right? So if we could have several literary texts which could be brought into the class, and they could be translated maybe in English or from English to other languages, that would give a wonderful avenue for teachers to use translation to teach several languages. So there are a couple of ideas which are not only interesting for language education, but also education in general, that literature can pave way for. Thank you, Leena. I think my biggest takeaway from that was that literature is almost like mathematics, which makes me very good at mathematics as a result. But thanks, Leena. But I'm going to come back to your idea of translations in a bit, because we have a translator amidst us as well. But Devanjan, I would like to come to you and dig into your multilingual background a bit. You are multilingual, as we can see already. How did that happen, and what impact has that had on you, really? Thank you, Radhika. That's a very interesting question. I think, like many of us in this room, I am an accidental multilingual. I did not acquire the 3 languages I operate in through a program of study, through intent, through will. I was born and raised in what is now Jharkhand. So I grew up with Bangla, Hindi and English all together. Together. I do not remember the sequence in which I acquired these 3 languages. I have no recollection of which came to me first. And I'm reminded of a fantastic exposition of this. And Anupama, you mentioned about this wonderful concept of language of intimacy. And I'm reminded of a session that I heard many years back in London Book Fair by U.R. Ananthamurthy, where he was talking about the multilingual context of India, and he refused to use the word mother tongue. And he said for his framework was language of home or the kitchen, language of the playground, and language of school. And I think in my case, it really maps on very, very easily to all those 3, because growing up in what was then South Bihar, in a family, we are Bengalis ethnically, linguistically. So, of course, Bengali was the language at home. But the moment I stepped out, the playground and my friends, everyone spoke Hindi. And then because of being lucky enough to be born in a typical middle class family, and one of our friends had used this wonderful phrase, winning the lottery of the womb and lottery of the postcode. English was very much there, part of the curriculum. My father was very insistent on both of us brothers picking up English. He would make us rewrite the editorial page of the Telegraph every day. So that was a very strange drill that we had to go through. So I think I'll stop there. There are some really wonderful ideas that are already coming up. And oh, you asked something about subsequent choices that I made. Yeah. So I think it because I then went on to study literature, because I could read and read primarily. I don't think I can claim to write Bangla really fluently, because I studied Hindi as my first language in school.
I could read across all the three languages. And so as I matured as a student in university and further on, I was able to access literature from in the original in all these three major languages. And one of my most vivid memories in school is reading all of Premchand's short stories, the 8-volume series of short stories. I forget the title right now, but I think that has had a really lasting impression on many other things subsequently. Thank you, Dibanjan. I think what I'm gathering from you is it's not easy to understand what language you learned first if you are in a context like that, and that has huge implications for teaching and learning in the classroom as well for teachers, but also I suppose for literature. But I'm coming back to one point that you made, that you had access to good literature in the original languages, which was, I think, crucial for you growing up and picking up those languages. And just linking it to, Lena, what you said about translations being available in the classroom and teachers being able to borrow from those, I want to come to Anupama with these 2 points. How has your role as a translator, how has it defined you, as a writer? And what is your view on translation in a multilingual context such as India? So I'll try and talk about answer your second question, the role of translations in a multilingual India. For many, many decades now, English has served as the link language to enable so many regional literatures available to all of us, not just Indian readers, but readers around the world. It's because of the link language, which is English, that we have translators translating from Oriya, to English, and then you have that being picked up, and then it's being made available in French or German. Just look at the magic. Doors are being opened, passageways are being created, bridges are being built, all because of this one link language. Kerala has had a long tradition of German and French and Russian classics. People in the remotest villages reading these classics only because it was, translated by someone in Kerala who read the English translated text and then translated it into Malayalam. So this is the magic of translation. And not only does it help you discover a new text from a language which would be otherwise inaccessible to you, but it also opens your mind to an entirely new culture, and you discover facets of that culture, facets of that country, of those people, even without making a trip to that country, right? You discover names of dishes, you find out what brosht is, you find out what pate is, because you've read it somewhere in a book or a novel which was very artfully translated. So there's absolutely no doubt that translation is absolutely essential, and I'm so glad that we have many publishing houses which encourage translations in India today. We have lots of translators. We have amazing translators like Arunava Sinha, who was at the dinner last night. And we have translation studies for students who want to study the art of translation. And this is particularly, abundant, and this trend has picked up in the last couple of decades, or in the last 1 decade mostly. Translators are being paid more, which is great. So there's absolutely no doubt about that. Now, coming to your first question, the reason I started translating from Malayalam, I essentially work with one author, Paul Zakaria. In Kerala, he's known as simply Zakaria. The reason I wanted to translate was simply because I wanted to do justice to my own language,
there was somewhere some guilt within me, because as a writer, I embraced language. I mean, I embraced English most naturally. But I did not know enough about Malayalam. I hadn't studied the language. I didn't know the grammar. I didn't know enough about the Malayalam authors. So much was already being written about, but I didn't know much. So I thought, okay, this is how I'm going to learn about the lexicon. This is how I'm going to understand. So I did my MPhil on translation. That was my first entry point. And then I started reading, and I started, it was very difficult for me. Translation is still a very painful process for me. I have a really big, fat thesaurus I work with. And thankfully, Paul Zachariah lives in the same city as I do, which is Trivandrum. So we collaborate and we discuss and then come up with the translation. So this interplay, the comparison, it's a very enjoyable activity, comparing English and Malayalam, and you see lots of words which are completely untranslatable. And then you'll have to render it in an entirely new way, which would be understood by the English reader, because at the end of the day, you are doing it for readers of English. So this is the reason I started translating, you know, in order to become closer to Malayalam. And yeah, so that is it. Thank you, Anupama. I really like your point about English being a link language in a way, but also, you know, your reference to what you can learn because some things is translated in English, and the cultural reference is so important for having an overall cross-cultural sort of orientation in one's education. But also I was wondering, one of the other discussions we've had earlier is about also translations being important from within the languages in India as well. But I think there is a lot to be discovered about how much demand there is for such translations. But I suppose that is also increasingly important, where you translate from within the languages in India. Yes. So that is also happening because of the link language, because you know you don't have, you're using the awareness of the English text in order to translate directly. So maybe there was an English translation already available which was published, let's say 50 years ago, and you refer to that, you keep that in your mind and you have the knowledge of that, and then you kind of translate from Gujarati to Marathi or Gujarati to Malayalam. I'm just saying. So that is the importance of the link language. That's a very good point. Thank you, Anupama. I think Debanjan has a point. No, because you were talking about translation, I thought I'll just make two quick observations. So, agree with everything that you say, and just highlighting for the audiences here that we have a brilliant translation from Assamese. It was a project for India-UK Together Season of Culture called Write Assamese, and that has resulted in a fantastic collection of short stories by young authors from Assam called Fistful of Moonlight, and that book has had a wonderful journey and a story that relates to this book fair as well. So it was initially published by B Books, which is a publisher from Bengal, and then it has now been picked up by Hachette and published in the UK and internationally. So it is possible for authors and stories and ideas to travel through the medium of language and the many languages that we inhabit. The other thing I'm also highlighting for the audience here is that in the UK theme country pavilion, of course you'll see Fistful of Moonlight, but we commissioned a couple of years back a report on Indian publishing, and we made that report available in 10 different languages. So all those are available digitally, but a couple of those languages, just to give visitors to the stall a look and feel of how different scripts look in India, because we sometimes don't know ourselves. So we have displayed some printed copies of those reports in various languages. So, plug for the British Council. Thank you, Debanjan, for highlighting that. I think with this discussion on translations, I want to quickly go to Leena
to talk about storytelling, right? Because storytelling is a known technique which works very well in multilingual contexts. But I don't just want to discuss storytelling from a perspective of a teacher, but also as parents, you know, there are many opportunities there to bring in your mother tongue or other languages that you're familiar into the classroom and into your home. So can we look at storytelling? Can you tell us a bit more about that and in a multilingual classroom? Okay, I would like to, make a connection between the use of stories in a multilingual manner, not in the classroom, but at home. So I'm reminded of my childhood days, from my grandparents. It was very, almost like a everyday kind of an experience where they would narrate stories. And like Debanjan was saying, that we've all grown up in multilingual households. And I also happen to have had 3 languages, Hindi, Bengali, and English. And many a times we would not even know where all 3 languages would be used, and stories would be told, retold. And then as kids, we would take an initiative, interest to retell those stories. And without even being very conscious, we were actually learning multiple languages at home. So similar work can definitely be encouraged in the educational setup, but as parents are very important partners of education, this is something that I'm sure many parents already do. But if it could be like kind of done at a more frequent level, and children could be encouraged to probably retell stories, that would not only help them, make connections, as I was saying, that stories give us a source to make connections between ideas, but it would also improve their fluency, so their spoken fluency across languages. And this would be a lovely exercise to try out with children. And it could be done across all age groups. And also in relation to, if I can, what Anupama was, voicing her concern, that many a times we feel that, translation is a very easy job. I just have to find equivalents between words. But it isn't so, right? So many a times we find that in real life situation, where, let's say, a learner is studying in English and finds some words or phrases difficult to gather, so can check the meaning of those words or phrases from a parent or a teacher in another language, which could be familiar to the learner. But when we think of translation at the level of discourse, where we are creating a story as a way of translation, then there are lots of technical things that have to be taken into consideration. So it is not only knowledge of words and phrases across several languages. So to connect the words and phrases into a coherent discourse requires a very high level skill. So that is like development of one's critical thinking skills, which is again at the base of one's knowledge and educational development, right? So if that can be done at the school or even the college level, I think that would pave a way for a lot of mental development and critical thinking skills, skills to argue, argumentation, and also bring in cultural familiarity across different languages. So literatures would represent different languages, and so every language would bring with itself cultural aspects, or let's say rituals that are done in every cultural pockets, and that could be kind of mediated through several other languages. And through that, the cultural awareness of children can also be, increased. Thank you, Leena. And I think from what I'm also gathering from what you said was that engaging in storytelling and literary text, I'm just extrapolating it to literary text as well, in your mother tongue or in your familiar languages in the classroom could help you build critical thinking skills. And I'm also guessing, actually it's well researched, that if you do that in your mother tongue well, then your possibility of learning English or any other
language later in your years is going to be easier, isn't it? Okay, I want to go to you, Debanjan, quickly, and take you all back to the Future of English report that I mentioned earlier. One of the things that the report mentions is that there is a paradigm shift away from English as a foreign language, and that will continue. But teaching pedagogies, teaching practices in the classroom will emphasize global Englishes, and multilingual realities gaining ground in the next 10 years. How does this reflect in the work British Council does in India, especially with respect to teaching and learning of English? If you could throw some light on some of the work that has gone. Thanks, Radhika. I think this is a great question, and one of the things that we have, British Council has advocated for a long time, not just here in India but globally, that we have encouraged and in alignment with partners such as UNICEF, that English is part of a multilingual framework of language acquisition, and we have always advocated mother tongue based multilingual education in the foundational stages of learning. And we have put from the British Council our money where our mouth is, especially when it comes to India. So I was incredibly fortunate, along with Alison, who is also here, to have been part of the team that scoped and scouted the multilingualism and multiliteracy project with Cambridge University, and Lena here is one of the linchpins, primary researchers there, along with Yanthi Simply in Cambridge. And that research, I think many of the audience here might be interested in knowing, has been referenced in India's national education policy. Not very explicitly, but we know from the Vice Chancellor, the previous Vice Chancellor of EFL University, that in the consultations that happened in the back room, so this was mentioned. And we were very fortunate to hear that when NEP was launched in September 2020, right? This facet being mentioned in the presence of Honorable Prime Minister. That it was, this particular project was mentioned, and some of the data and evidence has been reflected there. And I think as we move forward, our programming in English language and in teacher education reflects those values, as well as further research in that field. So currently, as you know, with our colleague Amy Lightfoot, I am one of the sort of core research supervisors for this project, the second iteration of this project, which Yanthi is leading on from Cambridge University. You're also involved in that, Lena. So I think all of that is happening in our English programs work. But it's also interesting what we're doing elsewhere. So our work in arts also reflects that inclusion of other languages. So as part of the programming here in Kolkata Book Fair, just a few days from now, we will be in conversation with one of the most amazing translators from the UK, Daniel Hahn, who works very closely with Arunava. And we will be talking about, translation of literatures, but again, creating opportunities for young students, especially aspiring translators from India, from South Asia, and how do you go about it. So these are ideas that British Council is deeply interested in. We are invested in those ideas, and we really look out to our partners, and I hope there are people here who will come up to us and have conversations with us on how to do this even better, spread it, and make it deeper engagement. Thank you, Debanjan, for that. I think my last question is for Anupama, but it is more of a request to see what it means to use languages in an interesting way in literature. So Anupama, over to you if you'd like to do a quick reading for us.
Thank you, Radhika, for the opportunity. So I've used Tamil texts in my last book, which was, this was a novel that came out in 2022, and the British Council had wonderfully hosted a small event where I could read from it as well, and Debanjan, you moderated it. So that was C, but I think I'm going to instead read a poem today from my latest book of poems, Bittergourd, which I believe is a special vegetable in West Bengal as well. Your favorite? It's one of my favorites too. Oh, I love Bittergourd. Yeah. What is it called in Bangla? Karela, of course. Right. So this collection is called Bittergourd, but I will read a poem for you. This poem is called Malayalam, and this is an example of how I use other languages in English, and this is the reason I said English is not a foreign language for me. Malayalam, for my parents. I don't remember the first word I heard, but I must have listened to the songs you sang even before the two of you met. Each tune young as your Malayalam, every sound plump and full as the l falling from your mouths as you called me Mol. Mol is like beti in Hindi. It's like saying beti. Mol, daughter, girl, female. I was me first in your Malayalam, pink as a newborn, young as your Malayalam. Perhaps that was the first word I heard every time you went away to sing in faraway lands. You left 3 sounds behind. Mole. And every time someone called me Mole after that, it reminded me of your voices calling out to me from upstairs. I grow old. There's grey I try to hide. But each time you call me Mole, I am as young as your Malayalam. Tender as Ilanir. Soft as Panni, haunting as Pulluvan Pattu. Call me Mole, everyone. Daughter, girl, female. I choose to remain young as your Malayalam. Thank you. Thank you, thank you. It was beautiful. Thank you, Anupama. I think we have space for a couple of questions from the audience, if there are. Any questions? For the panelists, not for me. No? Can't see. Okay, there's a gentleman here. Could you also tell us who the question is for? This is Arindam Sengupta. Hi. Actually, I was listening to the tenets and the strategies which were being put forward by the esteemed panelists here. And especially Professor Leena just had given me a wonderful example, because I was wondering how we can implement the two-way immersion models in state schools in West Bengal. Okay. Because we have a great difficulty of reaching out to the socially disadvantaged people, mostly who are economically backward and they don't have any exposure to English. And narratives and stories are wonderful strategies which we can do it, and it's a wonderful thing that you switch on from the mother tongue to English and back and forth. But what could be some other easy techniques for teachers who lack the English proficiency, so that we can really make them really feel comfortable with English? Thank you. Arindam, thank you for raising that point. In fact, what I would like to point out is that this multilingual research that we conducted along with British Council, University of Cambridge, and a set of other Indian educational institutes, what we found is like children from semi-rural pockets of Bihar
They were fantastic in terms of their narrative telling abilities. And that was almost comparable to children in Delhi and Hyderabad when they were allowed to do the narrative task in their mother tongue. So yes, that's a wonderful strategy that teachers could employ, especially in the deprived contexts. And along with that, I think even teachers can, develop a habit of writing narratives in terms of what happens in their classes, and could do it at the level of translation. So that could be like a fluency, generating activity, and that could develop their English language skills also over a period of time. Diary writing skills. Thank you, Leena. Any more questions? We have space for just about one, quickly. Don't think so. Okay, I don't, yes. I just wanted to add something to Leena's response and in response to Arindam's question. One of the things that, and this is sort of not very germane to Bengal, but one of the learnings from the Multileela project was that there are some things that we do very well in Indian primary schools, and there are some learnings from that 4-year research which are applicable, with basically good practice for some context in UK schools to learn from. So especially inner city schools in London could take a leaf or two out of what teachers do in urban contexts here in India, because the context in many British schools, especially in cities, is becoming increasingly more and more multilingual, and children have other home languages. So I think that for me was because from the British Council we really insist on two-way learning and mutuality in the bilateral relationships. For me that really stood out as a key learning. Thank you, Debanshan. I also know that there is a book of activities that accompanies the Multileela research, and if you're interested, there is a QR code if you visit the pavilion for you to access the research. I don't think there are any more questions here. I hope that I was able to bring insights from all the three of them from different areas that they come from together. But just for the benefit of everyone, I am going to just highlight 3 takeaways that I have. I think, Anupama, your idea of what is the mother tongue was very interesting. I think probably it's a lot more thought I'll give tonight to it. But what stays with me is, the language of love, prayer, sadness, and that is one possible way of looking at what a mother tongue is. Leena, from you, I think my biggest takeaway is bringing literature into the classrooms or in your homes as parents just allows you to go across all subjects. It's not just English. And I particularly liked your comparison to mathematics and physics, because that makes me feel very good tonight. And Debanshan, I think all the work that you highlighted from the British Council also sort of brings out how important it is for organizations like the British Council to have a very clear stand on the role of mother tongue in early years in school. And I think that goes a long way in all the work that we do. So thank you to all of you. And thank you for the audience for patiently being with us. Can I quickly request Debanshan to give a small token of appreciation to Leena and Anupama here? Just a minute. Thank you. You can maybe stand up for a picture. Thank you. Thank you very much. Thank you, Debanshan. Okay, and thank you, everyone. I think the discussion is over, and over to some pictures.
And thank you, Radhika, for moderating the panel. It's never easy driving the conversations. Thank you so much.
we're going to have some very interesting areas of discussion today. And without much ado, I'd like to hand over to Dr. Potts. Thank you. So, good afternoon. It's a real pleasure to be here in Kolkata, a real pleasure to be in the east of India. Now, obviously, this talk contains some truths and it contains some tricks. The idea is that this talk is meant to provoke discussion, provoke debate. I'm not coming at this from a position of certainty, that I somehow am flown in as the expert that has the answers or the solutions to this problem. This is something that we will be facing together, inevitably. And ultimately, what I'd like to provide today, hopefully by the end of the talk, you'll have something, some thought, some idea, some image that you've seen that at some future point will tilt or change a little bit the way that you're looking at what you do for work, how you relate to other people, how you engage culturally, and how you think about this impending issue of artificial intelligence, robotics, automation, these emergent technologies that all of a sudden have become really prescient, pressing, powerful, poignant, profound moment in humanity, right? So we're going to talk about this. So the talk is about this idea. Now, this is something I've been playing with for some years now. This idea that we have this kind of often quite boring, perhaps, part of our organizational life, of our schools, of our businesses, where we talk about the idea of organizing human resources. So HR, right? That think about the human relationships that happen in our workplaces, that organize how we relate to one another, that think about our kind of culture and how we communicate with one another. Now, I kind of want to put to you that my early experiences of human resources were perhaps a little bit dry. But after spending some years as a kind of leadership trainer, I basically work with people and get them to think about the culture of their businesses, the culture of their institutes, the culture of their research projects, how they work together and collaborate with one another. So this is something that has really come alive for me in recent years. This idea that we are, each of us, in some form, a resource to one another, a resource to our workplaces, a resource to the planet, a resource to one another. So this is something that we've always existed in. We are cooperative beings by nature, right? But this idea that I'd like to explore today is the emergence of non-human collaborators, cooperators, members of the world that we exist in that are perhaps non-human, right? So those could be ecological, they could be environmental, they could come from the animal world, they could come from nature. But I think what we're going to specifically talk about is machine intelligence, right? So the emergence of non-human agency in the world, right? This is something that's really become right at the top of mind for many people in the last 12 months, let's say. But obviously the lineage of artificial intelligence as a field goes back as long as 70 years, and you can find traces of this thousands of years back into human history, thinking about the presence of automata in our lives. Agency that is non-human. So, I mean, this idea that I am welcoming of this new source of overseeing, oversight, from some kind of a machine is a bit of a joke, right? I'm kind of trying to put this to you. Are you actually willing to kind of accept that there may be an intelligence impending into human life that may be greater or greatly different to the human intelligence that exists at the moment, right? So we have to have a really conscious debate about this. And I think the crux of this talk that I'm giving is the idea if we don't engage with this, if we don't take control of the narrative, if we do not engage with these technologies, then the potential is the narrative will be written for us. And I think that's particularly relevant at the Kolkata Book Fair, this idea that we are involved in the creative act. We are actively writing and creating our futures with every single act, right? So that's the kind of subtext.
So you can see some like precedent in this that links together kind of mythological kind of characters with contemporary debates around the emergence of machine intelligence, right? So one of these ideas is the idea of Rocco's basilisk. So Rocco's basilisk emerged from a forum post in 2010 by a poster called Rocco, who talked about this idea of a deal, yeah? A deal with a future or yet to be machine super intelligence, right? So the kind of thought experiment, don't take this too literally, was the idea if you participate in the emergence of this future super intelligence, then that super intelligence has reason to look after you when it emerges, right? Whereas if you are part of debates that are against the emergence of these machine intelligences, then when this, it's almost an inevitability in this thought experiment, when this intelligence emerges, it has reason to exclude, right? So I think this touches on a lot of themes around inclusion, around power relationships, around our relationship with technology. So we can look through this thought experiment to have a closer or more granular understanding of some of these interesting ideas, right? So Rocco's basilisk, I mean, I won't read it to you, but this idea, this is it in words, right? So a sufficiently powerful AI agent would have an incentive to torture anyone who imagined the agent but didn't work to bring the agent into existence, right? There's some incredible British science fiction around this subject, particularly Ian M. Banks. We can kind of discuss some of these literary explorations of these ideas, because this hasn't just begun as an idea. This is fully fledged and interesting. But we see this is something that is a reversioning of older ideas. So this is Pascal's wager, right? Which was the wager about whether or not it is good or virtuous or worthwhile to have belief in a God. So obviously we're not talking about the concept of religion here. We're talking about the unknown. We're talking about uncertainty. And we're talking about human belief, right? So Pascal talked about this idea of almost a decision-making tree, whether or not you choose to believe in God and the outcomes that can occur after you are no longer in this world, right? And this is a really interesting way to have a debate, not with our belief systems necessarily, but our relationships with technology, right? Things that are yet to be. And what that does in a quite beautiful way is it presences the future in the present. And I think this is really, really profound, because ultimately we are engaged in this process of realizing the future, right? Through our acts. Okay, so what I really like about Blaise Pascal's writing about this, Pascal was a polymath who looked at lots and lots of different subjects. But he kind of puts it really beautifully for me, the second paragraph. Our natural condition, and yet almost contrary to our inclinations, we burn with desire to find solid ground, an ultimate sure foundation whereupon to build toward, reaching towards the infinite. But our whole groundwork cracks and the earth opens up to abysses, right? So this is 500 years ago, and I think this is relevant in this moment right now. It is this battle that we have, being terrestrial beings on this planet, with uncertainty, right? We are kind of stuck in this progression of time. We're unsure what will occur in the future. So, you know, you see a lot of comparisons between AI and impending existential threats. Nuclear weapons is often the one that is related to this, or nuclear power, something that could potentially end us. Also disease, you know, is this some kind of a virus that will infect the way that we think? So, you know, these are metaphors to think about the impact of artificial intelligence, the impact of technology, but primarily the impact of social change. So, this idea that perhaps we have this kind of dead eye looking out at us, we're unsure of its motivations. It is literally, we're unable to understand its intentions fundamentally, right? It is a black box. It may think in a way that is completely different to us, right? And we stare back
And this kind of connects with the talk that I gave yesterday. This idea that we need to think about human universals, right? What are those things that actually connect us together as human beings, as living beings on Earth? And I think for me, one of the important things is this idea of story. This is the connector. So I think I'm trying to tell you a story, right? I'm trying to convey some meaning, which is still unfinished. I want to leave enough space between the words here so that you can do your own thinking about this, right? Story is powerful because it changes minds, right? And this is why we need to look at our response to uncertainty. My pitch to you is that our responses to uncertainty will come from the arts. They will come from literature. They will come from design. Because those are the sort of human activities that deal with meaning, right? So if we have a really secure grasp of creativity, of how we create the future, of how we understand it and conceptualize new ideas, we will be more able to weather the changes as they emerge. So there's a lot of rhetoric around this. The pace of change has never been so fast. It will never be this slow again. This is Justin Trudeau, World Economic Forum. There's a lot of bandwagoning as well. This is Modi saying AI isn't just a technology, it's a movement, you know, we need to jump on. And then we can kind of zoom into the context of the state, into the context of the city, into the context of the book fair. What does it mean for us? These technologies largely are already part of civilization. They're already having enormous impact on scientific practices, on creativity, on the way that we relate to one another, the way that we work. And this has only been accelerated by things like global conflict, but also things like the pandemic, which really changed the way that we approach work, the way that we relate to one another. So I kind of want to go back to this idea. The arts is how we give meaning to the other practices, right? That we engage in as humans. So our ability to deal with meaning, our ability to make sense of change is fundamentally important. So in the context, I mean, I've been here for a little over 2 days, and I'm absolutely taken aback by the complexity and the layering of this incredible city that we're in right now. I mean, it's unbelievable to me as a person who's a bit obsessed with traveling and seeing new places. This is absolutely extraordinary experience. But I'm looking at the kind of complexity and the social challenges. I've also been to other states in India on this trip, and I see this real complexity. I see the potential for meaning threat, for great social change, but also potential sort of bubbling under every single conversation that I have, every place that I visit. So this idea that we could signal and save one another by communicating, I think is really nice. You see it on the back of the trucks, you know, sound horn, save life, right? So the more that we actually have these conversations and indicate and deal with the meaning and social change that are occurring because of changes in the world, the more likely we are to be able to be resilient to the shocks that they bring. That's my thesis, my hypothesis. So I want to talk about this idea of territory, right? So as a kind of social researcher, as a technology researcher, as a curious person, I find that I learn the most by moving. I learn it by exploring. I learn by playful exploration with emergent things. And I want to make a kind of connection in this talk between exploring the territory, as in where we live and become familiar with how we live and how we relate to one another, and exploring these kind of unknown, almost dark territories that connect us with these emerging technologies. I hope that makes sense, right? So I'm making a connection here between us being out in the world and what we do naturally as human beings in terms of relating, and how we use the same practices to explore these kind of uncertain emergent technologies, right? So, skipping forward, I really like this idea that we can read the world, right? So there's something about being literate here, right? So not only do we engage in the practices of reading books or writing books,
but actually I think we are reading the world through our movement through it, right? Our engagements with other people, we are learning, right? And as these technologies become incipient, a bigger part of our lives, our ability to read into the complexity or the potential of these technological devices, platforms, is going to be absolutely critical, fundamentally important. So I'm going to kind of move quite quickly through this because this sort of relates to the other talk, but this idea that we are in the midst of a very wonderful period of social change, social upheaval, right? And I think this graph really illustrates it. This is about the kind of collapsing age of the biggest companies in the world, right? So we don't need to go into much detail. We can kind of, from left to right, see a pretty much a downtrend, right? So from the 60s to present day, extrapolating a few years forward, what we're seeing is the average age of the biggest companies in the world, this is the US data, is radically falling. Yeah, so the average age of people in this country at the minute, actually the average age of people in this state is quite similar, 28 years old. And we can see this radical drop in the age of the biggest companies in the world, right? So these are the 500 biggest companies. And at their peak in the 70s, they would have been more than 40 years old. At this moment, they're teenagers, right? So my contention is, where are the businesses, the movements, the industries? Where is the response to the displacement of automation and robotics going to come from? Where are these conversations going to happen? My hope is that if we have our understanding and our meanings correct, if we have our values in place, we can create the conditions for a response to social change, or a response to this impending social upheaval. I say impending, it's already occurring, right? So this is a bit of the Indian data. So average age of people in India at the moment, 28. If you look on the right-hand side, 10% of the companies in the Indian 500 are less than 10 years old, right? So we're seeing real change in the kind of structure of companies. 72% of the largest companies in India are still family businesses, right? And that may be an incredible strength, or it may be something that is a conversation that needs to happen about how we actually organize and think about the industries of the future. So, I mean, ultimately we end here. This is a kind of inflection point for us in humanity. We need skills, we need abilities, we need practices to help us unpick the rhetoric that we see in the media, that we see discussed amongst people, we see in reports or as part of political agendas. We need a way to push through the rhetoric to unpick these myths about the near future, right? My contention is that if we engage in the writing of the future together, that this is an incredibly powerful, emancipatory step that we can take as a collective, as a global collective of people. So you see this idea from, this is Roland Barthes, talked about the idea of signification, you know, building myths in culture, and myths were absolutely fundamental to power structures, right? So the way that we engage with myths ultimately determines our engagement with power, right? So we need a clear understanding of these technologies, and we need a clear understanding of the change in order to respond to them effectively and not get lost in the myth, right? So you see this kind of structure of signification. The objects themselves actually are kind of secondary to their meanings, right? And this is, again, where the arts and literature become fundamental, because through art, through painting, through creativity, through design, through literature, we're able to create meanings that exist over and above material things, right? We create orders of meaning that exist above the material world that help us make sense of it, right? So this is a favorite of mine, Donald Schoen. He asks us to reflect on what it means to be an expert, what it means to be a person, what it means to learn about the world. He says, our need is to develop structures in our institutions
ways of knowing and ethics for the process of change itself, right? He says that we're going to be displaced. A lot of the rhetoric around AI is that it will take our jobs, it will take our lives, it will become a threat to us, etc. Schoen's view is that it's not about displacement of people. Actually, the fundamental process is the displacement of concepts, right? So as our meanings change, our ability to move with social change is increased, right? So, and what I've seen as a professional coming from the UK, working in research groups, working with organizations, is that it's our ability as a culture to collaborate with one another, particularly collaborate with people with different ways of looking at the world to us, so different disciplinary backgrounds or different cultural backgrounds, that is fundamental to our success in the prospect of any human project, right? A business, you know. So language is absolutely critical. You kind of see this. I really am fond of this idea, yeah? The metaphors that we use to describe the world, our language, fundamentally change what we see, right? The research supports this idea that the meanings that we have for the world, the framings that we have for the world, completely change the world that we perceive, right? So some examples of this idea that argument, the metaphors of conflict, of arguments, are comparable to war. So every time we have a kind of discussion of some kind, often the language that we use, particularly in English, but this relates to conflict, right? Not collaboration. So your claims are indefensible. He attacked the weak points in my argument. His criticisms were right on target. He demolished his argument, you know? So written into the structure of our language are the metaphors with which we see the world, right? So when we engage with how we communicate with one another, we're able to change the framing of the debate. So is an argument war, or is it a dance, for example? Yeah? So our engagement with literature, our engagement with the arts, is actually the source of meaning change, right? So on the right-hand side, time is money. You kind of get this analogization between your time and some kind of money, right? So you're wasting my time. It's a resource that can be taken away from you, right? You need to budget your time. Is that worth your while? This kind of thing, right? So as we engage with changes in language, we engage with meaning change, and it allows us to be more resilient. It allows us to have agency or get involved in the process of how we discuss and how we interrelate. So how does this relate to robotics, technology, AI, this kind of thing? This language, we're kind of very much convinced with this idea that the future will somehow be better and the past was somehow more primitive, yeah? This idea that progress will continue, we will develop upwards indefinitely, the economy will grow indefinitely, but ultimately what we're seeing, I think, in the early 2020s is that is potentially not the case, right? And this is wrapped up in our language. It's a myth about our experience of the world, right? So foreseeable futures are up and ahead. High status is up, low status is down, good is up, bad is down, virtue is up, depravity is down, rational is up, emotional is down. And it kind of relates to our bodies, you know, it relates to our actual physical being. Now, ultimately, this turns out to be the thing that robots are particularly not good at. This is what is extraordinarily difficult to engineer into artificial systems, machine learning. There's something that is called Moravec's paradox, right? Something that I've encountered quite recently. And the idea is it flips the meaning on its head, right? Moravec's paradox states that when it comes to artificial systems, robotics, AI, the hard stuff is easy, right? So the big data crunching, the incredibly uncanny
things that computer systems are able to do is actually relatively easy to engineer with an artificial system, yeah? However, the sort of simple stuff, the interrelating, the walking without falling over, the feeling and emotional relationships is incredibly difficult to engineer. And this sort of goes quite deep into the philosophy of the design of these systems. Ultimately, the contention is that there perhaps is something about humanity, there is something about the way we are with our bodies and minds together, about living beings, that is unautomatable, right? So it kind of turns the debate, if we believe that this is the case, it turns the debate to us asking, what is it about human life? What is it about the human mind? What is it about our experience with the world that is outside of these systems, right? And then, by extension, what is it about these systems that is extra to human experience, right? Are there things that these systems are able to do, able to understand, able to see, that humanity is fundamentally unable to? And that puts us into a really interesting creative territory, right? So if you think about what is inalienably human on one side, and also what are the kind of creative potentials of these artificial systems, right? So I want to kind of put this idea to you, this idea of displacement. Actually, resilience, creativity, adaptability is fundamentally human, right? Since the birth of civilization, the birth of industry, adaptation, expansion, mutation of the economy has been a practical reality for everyone, right? I don't feel any less equipped as a professional because these tools and technologies have become more advanced. Because I have a kind of an interest in things that actually are outside of what machines are able to do, right? And they have to do with human interrelating, right? So often in these kind of artificial intelligence debates, you see these kind of issues around, this is a classic ethical debate, it's the trolley problem. Anyone familiar with this idea, right? So this is often used as a thought experiment, developing ethics, ethical responses. But obviously this is fundamental to the development of self-driving cars, right? As a practical example of how artificial intelligence is being brought into mass consumption, right? So this is the classic idea. Do you do nothing and allow 5 people to be killed? Or do you pull the lever so that less people are killed? 1 person is killed, right? You have this kind of ethical dilemma, right? Neither outcome is good, but ultimately we have the choice of inaction or we have the choice of action, right? So this is kind of a classic. You see this a lot in ethics classes, but you also see this in robotics classes, artificial intelligence, you know? The idea is that we're kind of forced into a difficult position, right? I'm arguing, and there are various different versions of this, right? I'm arguing that actually we might be looking at a different kind of trolley problem, right? It's related, it's an ethical quandary, a dilemma, possibly a paradox, about how we relate with machinery and one another. So again, the trolley problem, this is the classic. I think the reality of it is, this is where we're at. We're in a closed system. Earth is a closed system. When you throw something over your shoulder, it still exists. If it gets shipped on a boat to another place in the world, it still exists, right? We live in a closed system, right? A closed ecology. So we end up with this situation, right? Damned if you do, damned if you don't. It doesn't matter if you make the right choice or not. Ultimately, you're dealing with, you know, destruction, impact, upheaval at every single turn, right? Now, let's bring this back to the kind of UK context for a minute. And we can kind of connect this to literature, we can connect this to great ideas. This is, you know, fortunate to be brought to India on the behest of the British Council to engage in some kind of exchange, knowledge exchange, some value creation moment, right?
But ultimately, the value of this, I think, actually is on us having conversations about this, right? The questions that have emerged from this, the engagements that we've had, right? And given the context of a literary fair, let's look at C.S. Lewis and what he says. So we all want progress, but if you're on the wrong road, progress means doing an about turn. Walking back to the right road. In that case, the man who turns back soonest is the most progressive, right? So you see this quite a lot in design, you know? Someone will say to me, a student will say to me, I've had a new idea, I've changed what I'm thinking, I'm gonna go in a different direction, I feel like I've wasted my time, I'm starting again, my project was rubbish, I'm gonna go in a different direction, that didn't work, I'm gonna try something else. And I always say the same thing, you never start again, you never start again. You are changing your mind, right? The most profoundly helpful thing that a human being can do is change their mind based on the situation that they find themselves in, right? So this is how we do this. This might be the thing that is useful to us. This might be the thing that sets us apart, right? This might be the thing that allows us to adapt, right? So, you know, anyone familiar with this chap, right? This is kind of centralized UK context, right? This is the aftermath of the pandemic in the UK, which caused such massive social upheaval. This is government strategist called Dominic Cummings, who worked under Boris Johnson, coming under fire for his mismanagement or, you know, Machiavellian techniques of managing the situation at the time. Now, ultimately, he talked about this idea of within the government department, he referred to, or the group of people in the department referred to the premier at the time as the trolley, right? So this was seen as something completely negative, this idea that this PM, based on the wind or the conditions, would basically radically alter their strategy or their commitments in order to, and it's kind of generally seen as an awful thing to do, to kind of flip-flop or reverse. We're kind of held against this, held against this standard of being clear about what we want to do before we begin what we're going to do, right? So let's look at this kind of new trolley problem. We see this in the heart of government, right? But it kind of looks like this, I think. Just one sec. We're reaching a stage where the trolley potentially has a mind of its own, but we're also existing in an extremely turbulent environment, right? So our ability to turn on a sixpence, to actually make effective decisions based on the situation is super important. And we have to ask ourselves, where are we getting our information to make our decisions, right? Yeah, I've always relied as a professional to get my information from the ground, right? So if I want to have a sense of how I'm leading a kind of strategy or what's going on in a situation, the best way to find out about that is to ask, right? To engage with that situation to make sure I've got a really clear idea. I want to play the other one, if I can. So this idea that we're entering times of great change, of great turbulence, really, really changes the decision-making environments that we exist within, right? This is what I'm kind of putting forward, right? And we're kind of stuck with this. It's quite a complicated bunch of words on the page, but there's a really core meaning to this, right? This is Conway's Law. This is a kind of organizational principle. The idea with Conway's Law is that an organization that designs a system will produce a design whose structure is a copy of the organization's communication structure, right? This is a fundamental issue for the design of any system, of any business, of any product, right? It is particularly important when we come to designing artificial systems, right? So
the way that we communicate with one another, the culture that we have in our companies, in our schools, in our governments, will fundamentally dictate the shape of what we produce, right? So if we aren't able to interrelate with one another and create meaningful connections between humans to consider different types of values, different types of perspectives, then ultimately what we will create will be systems that are biased, possibly anti-human, right? So by having this expanded conversation, including more and more voices into the development process of these systems, that is going to increase the likelihood that they are not anti-human, right? Yeah? Often what you find is that power is very concentrated in organizations, and ultimately that ends up with, bias in our systems, right? So more voices, and obviously with more voices comes more complexity, so we need ways to handle this, right? So, I want to put it back to you. This idea of the digital, right? Often it's sort of, there's a lot of kind of stuff around the digital. We should be digital. We're moving towards a digital society. We're transforming towards being digital humans, this kind of stuff. If you actually dive into the meaning of digital, or actually what you actually see people working in digital industries, right? There is a technological layer to this, of course, but ultimately the most profound thing that's changing in light of smartphones, network technology, the internet being fundamentally part of our lives, is it's changing the way that humans relate to one another, right? The most successful businesses, the most successful entrepreneurship, the most successful human situations are characterized by people who have a really clear idea of how they're relating to one another. So the digital actually relates to this, yeah? It relates to the way that we engage with the world. Digital, these are our digits. It's how we get a grasp on the world. It doesn't actually mean machinery. It actually means embodiment. It means being in the world. Now, of course, it means ones and zeros, but actually I'm putting to you that the future of digital has much more to do with the way that we interrelate with one another, with the cultures that we have, than it does with the technologies that we use, right? And I think we're already seeing a kind of pushback on the use of data, a pushback on our engagement with social media and the kind of ill effects of this, right? So it's not a turn away from technology, but it's a deeper understanding of how the network affects our human networks, right? So I want to kind of put to you that risk is complex, yeah? Our understandings of risk, we possibly all in the room have, what is this going to do to affect me? How is this going to affect my affairs, my family, my job, my culture, right? Risk is something perceived in different ways. There's different ways of looking at risk, right? So risk often is first experienced as feelings, intuitions, right? Our instinctive and intuitive reactions to threat or danger, right? As it goes on, if we have a bit more time to kind of engage with the threat, then all of a sudden these kind of risk could be analyzed, it can be underwritten, whole industries exist to deal with risk, to understand the probabilities of various things happening. Insurance industry, assurance industry, underwriting, etc., right? And then ultimately the thing that kind of sits with us that sort of combines these two things together is seeing the relationship between our physical reactions to risk, to danger, and the kind of analytic sort of thoughts about this, about risk, and then ultimately seeing risk ultimately as an opportunity for social change, risk as an opportunity for undoing, right? Undoing and redoing, reframing, right? And this is what I see amongst my colleagues, this is what I see in the UK. The most successful companies, the most interesting companies, the most interesting practitioners have developed a comfort with risk-taking, right? And this means engaging with these tools. It means not sort of turning away from them and accepting that they're in some way someone else's problem. It's actually by moving towards these technologies, right? And beginning to understand them. It may be that you get to a point where you say, that's irrelevant, it's not for me, I'm going in a different direction.
but our active engagement with these technologies is important. I think what we're seeing with artificial intelligence at the moment is that it is democratized, right? So some of these incredible technologies like image generators or ChatGPT all of a sudden are something that are freely available, accessible on the internet, right? Something that we shouldn't really shy away from. We should engage with these things within the classroom, within industry. And often I've heard quite a lot of people say, is it not going to make us lazy, right? So potentially, but I think we need to think about ways that this offers us a creative opportunity, right? So in a similar way that my mobile phone now remembers all my phone numbers, it used to be that I had my phone numbers in my fingers, and now I've got them in my phone, right? Equally, do I miss the fact that I don't have to remember all of my phone numbers, you know? So we have to think about it in very embodied, personal, intimate terms, right? So I want to kind of put to you, the design field is expanding in scope. Design used to mean just a creation of products or communication, information, this kind of stuff. Increasingly, the practices of design are fundamentally important to each of us, right? So the reason they're useful is because they offer us an ability to think about how we're going to create the future, right? Design fundamentally is about bringing about things that did not exist and bringing them into the world, right? I think it's very important that we realize that we need to stop being designed for and take ownership of designing our own futures, right? As cultures, design is particularly adept at dealing with complexity because it's not about finding solutions. It's about figuring out the right questions to ask, right? And ultimately, design practices are collaborative in nature. They allow us to negotiate our different perspectives, right? So this is why I'm here. Actually, Entente Cordiale, the relationship between India and the UK, the potential for collaboration, the potential for mutual understanding across borders, across industries. And I think ultimately this is the message that I'll try and leave with you. The idea that we are fundamentally embodied creatures. We're fleshy, we have emotions. We relate to each other not just through our minds, but through our engagements, our physicality, right? And this is something that may be ultimately our greatest strength, our ability to interrelate and collaborate. It may be something that makes us fundamentally outside of what we're able to simulate with artificial systems, right? But ultimately, in this kind of picture of non-human resources, I want us to have this imaginary that actually the world is increasingly inhabited with different kinds of minds, right? So this is a fundamental realization, I think. As soon as you begin to recognize that there are different kinds of minds in the world, different humans, different cultures, different ways of seeing the world, and those different ways of seeing the world need to be negotiated, that's a profound shift, yeah? I think that's a profound shift in outlook or worldview, right? Added to that, once you recognize that there are actually influences in the world that are non-human, that are influencing the way that we make judgments, the way that we engage with the world, that completely changes our relationship with meaning, right? So these two things together, ultimately, our relationship with one another, our ability to enact the future, but also our cooperation with machines, ultimately, artificial systems whose potentials are unrevealed, unseen, uncertain, right? And I think the last thought is, if we actively engage in the debates around this, in the creation of those systems, if we widen the group of voices who are involved in their development, the likelihood is that they will be increasingly humanized, right? They'll be able to accommodate and include lots and lots of different perspectives and ways of looking at the world. If we don't control the narrative ourselves, the narrative will be controlled for us. And this is kind of where I want to leave it. I want to pass over. So,
just to kind of bring it back to the kind of literate aspect. When we begin to consider this idea of other minds, right? I think literature is about considering the impact or the perspectives of other minds. These are some interesting books. Temple Grandin, an animal behaviorist, someone who is neuroatypical, born with autism, found her way to success, a different understanding of the world by leveraging what was different about her neurological setup, what was different about her brain. And she provided enormous insight into the worlds of looking after animals, managing, manufacturing systems, by being able to see the world in a different way, a different mind, yeah, that's had a powerful influence. And we look actually at the natural world and recognize that humans are not the only intelligent life on Earth, that we're actually surrounded by different kinds of intelligence. Yeah, for example, octopus, birds, yeah, ant colonies, collective intelligences, right? And I think our understanding of consciousness is really, really expanding as we go, as we understand more about the natural world, which makes it more important to us again. It re-enchants our relationship with the world that we're surrounded with nature itself, right? And then the final one, you see from physicists, from mathematicians, this is British Nobel laureate Penrose, Roger Penrose. He writes, he says, there is something fundamental about the way that humans think, the way that they produce their minds, that is something that is outside. It is fundamentally impossible for us to simulate that in a computer system, right? It may be that in the future there are different computer systems, but at the minute he's saying there's something fundamental about the way that mind emerges, the way that consciousness emerges, that we are unable to recreate in computer systems, right? So this is a kind of thing that I'm going to put to you. Is it that we are going to we may encounter intelligences equivalent to us, but they will not be comparable to us, right? So this is kind of where I want to leave it, right? I want to say thank you. I hope this was kind of an interesting provocation. I have so much more to say on this, and hopefully this will carry on in the conversation that we're going to have next. But thank you very much. I really appreciate your time, and I hope it was interesting to hear some perspectives on this. Thank you very much. Thank you very much, Dr. Potts, if you'll join me here. This is an occasion, also an opportunity for those in the audience to ask you any questions. And while they're thinking about the questions, I thought I was very proud that I had read the octopus book. And I was impressed with the octopus who could predict the football results. Right. I've also heard that they got a monkey to run the investment portfolio against very highly qualified finance experts, and the monkey's predictions were almost as good as the finance experts. So that kind of makes you worry about the work of experts sometimes. Absolutely. You see quite a lot of this, don't you? That actually experts, particularly in the financial markets, are judged retrospectively to be equal to chance in their decision making, you know? But there's examples of this in terms of research into slime molds, right? Yes, that's right. That's right. So using kind of essentially single cell organisms in colonies to optimize the transport systems of cities, right? So I think this kind of expanded idea of consciousness that potentially includes other organisms on one side and includes systems on the other. Yes. I think that is, the pantheon is expanding. Yeah, and in a strange way, the very complex often imitates the simple. Absolutely. Yeah, so that's very interesting. So any questions in the audience? I'm keeping an eye out. We don't have one at the moment. Okay. So the other thing that, struck me in your talk was the idea that that there is something very non-replicable about humanness, which is at the same time comforting and worrying,
because we've said many times certain things were, the vital force that could not be replicated. But we do have many of the chemicals which we thought only life could produce in Yeah. that sense. The whole premise of organic chemistry turned on its head on that. Yeah. But it would be very creepy if robos really started behaving like humans, don't you think? Well, I think it's a really interesting one because it is inevitably, at the moment at least, humans that are designing these systems, right? These systems have almost the feel or the vibe of humans inevitably. So our robots look like humans, right? Yes. Or our systems are kind of built. I mean, ChatGPT is a really interesting example. Ultimately, what it's trying to do is give you an answer that you think is acceptably human, right? Mimicking that. Yeah, it's trying to guess something that you'll think is kind of okay, right? But I think this sort of points to a deeper issue, right? So perhaps there is something about the structure of matter in the universe that dictates the kind of intelligence that you see, right? Yeah. So ultimately, it might be as simple as the structure of our bodies, of our brains, the way that we've evolved, ultimately gives us this kind of humanness, right? Yes, yes. Whereas if we build an intelligence with a different structure, like a crow or an octopus or a PC, it is going to have a different kind or a different feel of mind, right? So it might actually be the physical structure of matter that has something to do with the kind of consciousness that emerges, right? Yeah, And I think this really touches on some really quite extraordinary debates in philosophy, like panpsychism. So is there something about the universe that is fundamentally conscious? Yeah. And it has this property of moving towards increasingly complex, right? Yeah. I mean, it's not something I can answer, but these are the frontiers of philosophy. And the interesting part of this is that the frontiers of philosophy are coming together with the frontiers of making stuff, right? Yes. The work of people. They were kind of distinct. Yes, we're seeing the convergence at a certain point of Perhaps, the two yeah. sides. That's exciting. I think we have a lot of young people in the audience, and I think some of them will be choosing areas which they want to take up and study. What do you think are the interesting combinations of subjects that they could go for through their, what would you think in your view is the most exciting 3 subjects I would like to take as an undergraduate? That's a great, what will be the kind of tripos Yes. of the future, the great subjects. I think I'll speak from experience. What I've seen in younger people, I delight in younger people, right? I don't actually think the answers sit with people like me. I tend to get my answers by speaking to people who are actually, their understanding is emerging, right? They ask great questions, yeah? But what I see in younger people from, 15 to 19, let's say, teenagers, that kind of thing, is a real kind of like, how would you put it, sort of in the best way? They really don't want to engage with these systems. They're like, this thing is going to take my livelihood away. This thing is going to rob me of my future, right? They're kind of, and I think this reflects a bigger thing with our relationship to the internet, rather than this kind of like tech utopianism, which kind of characterizes millennials.
বইমেলা প্রাঙ্গণ আজ তৃতীয় দিন 47তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার। কত মানুষ, বেলা যত গড়ছে শীতটা কিন্তু জাঁকিয়ে পড়ছে এবং তার সঙ্গেই দেখা যাচ্ছে প্রচুর প্রচুর মানুষ বিভিন্ন ধরনের উইন্টার ওয়েজে, কেউ লং কোটস পরে, কেউ নতুন নতুন শাল পরে, পঞ্চ পরে, বিভিন্ন রকম সাজে বইমেলা প্রাঙ্গণ কিন্তু সেজে উঠেছে। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটি হলো গেট নাম্বার 5, সামনেই গিল্ড হাউস, পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড, অর্গানাইজার্স 47th ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ারের। তার ঠিক উল্টো দিকেই আছে গেট নাম্বার 5। গেট নাম্বার 5 তৈরি করা হয়েছে লন্ডন টাওয়ার ব্রিজের রেপ্লিকার মতন। এবছর আমাদের থিম, ফোকাল থিম কান্ট্রি ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ারের হলো ইউকে। সেই কারণেই গতকাল 19শে জানুয়ারি ইউকে ডে বা থিম কান্ট্রি ডে পালন করা হয়। বিভিন্ন বিশিষ্টরা যেমন অ্যালেক্স এলিস, ব্রিটিশ হাই কমিশনার টু দ্য রিপাবলিক অফ ইন্ডিয়া, ডিরেক্টর ব্রিটিশ কাউন্সিল মিস অ্যালিসন ব্যারেট এবং অন্যান্য অনেক বিশিষ্টরা কাল এসেছিলেন। আজ পালন করা হচ্ছে বাংলাদেশ দিবস। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বাংলাদেশ দিবস পালন। একই সঙ্গে এটাও দেখে নেব যে কত মানুষ এসেছেন আজকে। ফার্স্ট উইকেন্ড আজ, বইমেলায় প্রথম শনিবার। প্রচুর প্রচুর মানুষ এখানে এসেছেন, কেউ খাবার খাচ্ছেন, কেউ কফি, একটা ছোট কফির কাপ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, বই দেখছেন, বই সংগ্রহ করছেন, কেউ আবার ওয়েট করছেন বন্ধু বান্ধবের জন্য। লাইন পড়ে যাচ্ছে কিছু স্টলসে, মানুষে বই দেখার জন্য, তাদের প্রিয় লেখক, তাদের প্রিয় লেখা পড়ার জন্য উৎসাহী হয়ে অপেক্ষা করছেন। ফুড স্টলস প্রচুর আছে আমাদের কাছেই, সামনেই এখানে মিও মোড়ের স্টল আছে, সেখানেও প্রচুর ভিড়, প্রচুর মানুষ জড়ো হয়েছেন সেখানে, খাবার খাচ্ছেন, খাবার দাবার খাচ্ছেন, গল্পগুজব করছেন। প্রচুর কালচারাল অ্যাক্টিভিটিস বইমেলায় দেখতে পাবেন। স্যার কথা বলতে পারবেন? এখানে কি করছেন স্যার? আজকে এখানে কি করতে এসেছেন? আমি আজকে বলো না, আমি এসেছি 18 তারিখ থেকে, যেদিন আন্তর্জাতিক বইমেলা যেদিন উদ্বোধন হয়, সেই উদ্বোধনে আমি প্রথম দিন পারফরমেন্স করেছি জাগো বাংলা মঞ্চে। তো আমি এই বছর নিয়ে প্রায় 5 বছর হয়ে গেল আমি কন্টিনিউ এই আন্তর্জাতিক বইমেলায় আসছি। তা ভীষণভাবে আমি এক্সাইটেড, যে এত ভালো লাগে যে একটা মেলা মানে, বইমেলা মানে আমাদের একটা মিলন ক্ষেত্র, মানে ভীষণ আনন্দ পাই। Oh, it's greater than before. Yeah, but it is more or less the same. How? Enjoying your time here? Yes, really. And what new have you seen here this time? Anything special? Something that brings you back every year? No, the same. Same, this Okay, like thank last you, year. thank you so Very much. much. Thank you so much. Thank you so much. গান বাজনা বই সব কিছুর মধ্যেই কেটে যাচ্ছে আজকের দিনটাও। 31শে জানুয়ারি পর্যন্ত চলবে 47তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। দুপুর 12টার সময় মেলা প্রাঙ্গণের গেট খুলে দেওয়া হবে ভিজিটরদের জন্য এবং মেলা চলবে সন্ধে 8টা পর্যন্ত। এবছর 9টি গেট তৈরি করা হয়েছে প্রবেশ করার জন্য, 9টি গেট বইমেলা প্রাঙ্গণে আসার জন্য। বইমেলা প্রাঙ্গণে অবশ্যই আসবেন, মিস করা চলবে না। থ্যাংক ইউ।
উপর বই রয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রীর বাচ্চাদের জন্য ছড়ার বই রয়েছে, মা মাটি মানুষকে লেখা বই রয়েছে, সংগ্রামের ইতিহাস। এই প্রতিটি বই আমরা সংগ্রহ করতে পারি। আমরা পড়বার জন্য, আমাদের নিজেদের মানুষদের উপহার দেবার জন্য অবশ্যই সংগ্রহ করতে পারি। তার সঙ্গে এই বইগুলো লাইব্রেরি, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে রাখবার জন্য অত্যন্ত জরুরি। এই বইগুলোর অর্থমূল্য, সেই অর্থমূল্য আমাদের বাংলার উন্নয়নের জন্যই ব্যয় করা হয়। আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী তার নিরলস প্রচেষ্টায় আজ বাংলাকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন। তার লেখা বইগুলো আমরা যদি সংগ্রহ করি, আমাদের সাথে রাখি, তবে সেই বইয়ের অর্থগুলো পৌঁছে যাবে বাংলার উন্নয়নের জন্য, বাঙালির উন্নয়নের জন্য। আরও একটি কথা, যারা আমাদের এই সাংস্কৃতিক মঞ্চে রয়েছেন এবং মঞ্চের গান বাজনা শুনছেন, বইয়ের স্টলটি ঘুরে দেখছেন, তাদের কাছে পৌঁছে যাবেন আমাদের জাগো বাংলা মুখপাত্রটির যে পত্রিকা, তার সদস্যরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যারা বসে আছেন তাদের কাছে পৌঁছে যাবেন। আপনাদের কাছে অনুরোধ করবেন, কোনো জোর নেই। আপনারা জানেন আমরা বাংলায় স্বাধীনভাবে আমাদের মতামত প্রকাশ করতে পারি, আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারি, শুধুমাত্র তার জন্য। তাই কোনো জোর নেই, আপনাদের কাছে পৌঁছে যাবে আমাদের স্বেচ্ছাসেবকরা। আপনারা শুধু মনে একটা প্রশ্ন করবেন, এই 4টি টাকা দিলে আপনার নিজের কোনো ক্ষতি হচ্ছে না। যে 4টি টাকা আপনি ব্যাগ থেকে আমাদের স্বেচ্ছাসেবকদের কাছ থেকে জাগো বাংলা পত্রিকাটি গ্রহণ করছেন, সেই 4টি টাকা ঘুরে ফিরে আমার বাংলার, আপনার বাংলার, আমাদের সবার বাংলার উন্নয়নে খরচ হবে। সুতরাং আমাদের নিজেদের জন্যই, নিজেদের ভালো থাকবার জন্য, নিজেদের আনন্দে রাখার জন্য, এই উৎসবমুখর বাংলা, এই সুন্দর বাংলাকে আরও সুন্দর করার জন্য ওই 4টি টাকা আপনাদের কাছে আমাদের স্বেচ্ছাসেবকরা যাবেন। আপনারা যদি সংগ্রহ করেন তবে ভীষণ ভালো লাগবে, আমাদের মনে হবে যে হ্যাঁ, কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাকে ভালোবেসে আমরা সাথে রয়েছি। তার বিভিন্ন প্রকল্পের মধ্যে লোকপ্রসার, লোকসঙ্গীতের যে শিল্পীরা রয়েছেন, সেই শিল্পীরাও সারা পশ্চিমবঙ্গ তথা পশ্চিমবঙ্গের বাইরে ভারতবর্ষ তথা বিশ্বের দরবারে লোকসঙ্গীতকে করেছেন জনপ্রিয়। আমাদের বাংলার গানকে, যে গানের কথা, যে সঙ্গীতের কথা আমরা ভুলতে বসেছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রী সে সঙ্গীতকে পৌঁছে দিয়েছেন বিশ্বের দরবারে। হ্যাঁ, এই জাগো বাংলার মা মাটি মানুষের দরবারের যে সাংস্কৃতিক মঞ্চ, সেখান থেকেও আপনারা প্রতিদিন লোকসঙ্গীতও শুনতে পান, তার সঙ্গে জেলার শিল্পীদের নিবেদন। আমরা 2টি গান, আমাদের গৌতম দে রয়েছেন আমাদের সঙ্গে, তার 2টি গান শুনবো। তারপর রয়েছেন শান্তিনিকেতন থেকে আসা আমাদের বড় প্রিয় অনুত্তম দাস বাউল এবং তার সম্প্রদায়। আমরা দ্রুত আপনাদের মঞ্চে আমন্ত্রণ জানাবো, আর বারে বারে ওই একই কথা বলবো, আপনারা আমাদের জাগো বাংলার বুক স্টলে যান। বিভিন্ন রকম বই রয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রীর 143টি বই রয়েছে সংগ্রামী সেই সমস্ত মানুষের ইতিহাসের কথার বই, যে বইগুলোর আমাদের এই প্রজন্মের সবাইকে উদ্বেলিত করবে। কত বছর ঘুরে আবার এলো 2 বাংলার পরম প্রতীক্ষিত আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা। আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলার 47তম আয়োজনে আজকের দিনটি বাংলাদেশি তথা বাংলাভাষী সকলের জন্য একটি অত্যন্ত আনন্দময় দিন।
আজকের বাংলাদেশ দিবসে উপস্থিত সকলকে জানাই বাংলাদেশ উপহাই কমিশন কলকাতার পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা। সঞ্চালনায় আছি আমি শেখ মারেফত তারিকুল ইসলাম, দ্বিতীয় সচিব, বাংলাদেশ উপহাই কমিশন কলকাতা। বাংলাদেশ উৎসবে আজকের এই আয়োজনের প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব খলিল আহমেদ মহোদয়। বাংলাদেশ উৎসবের প্রথম অংশে রয়েছে সেমিনার আর দ্বিতীয় অংশে রয়েছে সাংস্কৃতিক পরিবেশনা। বরেণ্য সঙ্গীত শিল্পী রেজনা চৌধুরী বন্যা সহ বাংলাদেশের বিশিষ্ট শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন। এছাড়াও থাকবে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের আমার পরিচয় কবিতা অবলম্বনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীদের একটি বিশেষ পরিবেশনা। আজকের সেমিনারের বিষয় সংযোগের সেতুবন্ধন, সাহিত্য, সংস্কৃতি ও শিল্পের ভূমিকা। সহস্রকাল ধরে বয়ে চলা বাংলার সাহিত্য, সংস্কৃতি ও শিল্প বাঙালিদের মাঝে যে সেতুবন্ধন রচনা করেছে তা ফুটে উঠবে আজকের সেমিনারের আলোচনায়। শুধু তাই নয়, বাংলা সাহিত্য, সংস্কৃতি ও শিল্প কিভাবে বাংলার সাথে যোগসূত্র স্থাপন করেছে বিশ্বের, সে বিষয়গুলো আলোকপাত হবে আজকের সেমিনারে। আজকের সেমিনারের সম্মানিত সভাপতি, কলকাতায় বাংলাদেশের মান্যবর উপহাই কমিশনার জনাব আন্দালি ভিলিয়াস মহোদয়কে বিনীত অনুরোধ করছি বাংলাদেশ দিবসের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব খলিল আহমেদ মহোদয়কে নিয়ে মঞ্চে আসার জন্য। অনুরোধ করছি আজকের আলোচনা অনুষ্ঠানের প্রধান আলোচক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এমিরিটাস অধ্যাপক জনাব সৈয়দ মঞ্জুরুল ইসলাম মহোদয়কে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য। এ পর্যায়ে অনুরোধ করছি বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা মহোদয়কে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য। বিনীত অনুরোধ জানাচ্ছি বিনীত অনুরোধ জানাচ্ছি পশ্চিমবঙ্গের বিশিষ্ট কবি ও পশ্চিমবঙ্গ কবিতা একাডেমির চেয়ারম্যান শ্রী সুবোধ সরকারকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য। বিনীত অনুরোধ জানাচ্ছি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের এমিরিটাস অধ্যাপক শ্রী চিন্ময় গুহকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য। বিনীত অনুরোধ জানাচ্ছি বাংলাদেশের বিশিষ্ট নাট্যকর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব রাবেন্দ্র মজুমদারকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য। বিনীত অনুরোধ জানাচ্ছি বাংলাদেশের বরেণ্য সঙ্গীত শিল্পী জনাব রেজনা চৌধুরী বন্যাকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য। বিনীত অনুরোধ জানাচ্ছি কলকাতা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি শ্রী ত্রিদীপ চট্টোপাধ্যায়কে
মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য। চলে আসছে অলরেডি চলে আসছে। বিনীত অনুরোধ জানাচ্ছি কলকাতা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক শ্রী সুধাংশু শেখর দেকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য। বিনীত অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহসভাপতি জনাব মাজহারুল ইসলামকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য। মঞ্চে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই আপনাদের আন্তরিক উপস্থিতির জন্য। এ পর্যায়ে আজকের সেমিনারের সম্মানিত সভাপতি কলকাতায় বাংলাদেশের মান্যবর উপ হাই কমিশনার জনাব আন্দাল উইলিয়াস মহোদয় মঞ্চে উপস্থিত সকল অতিথিদের পুষ্পস্তবক ও উত্তর দিয়ে বরণ করে নেবেন। চলে যান চলে যান চলে যান। আমরা আমাদের সেমিনার শুরু করতে যাচ্ছি। সেমিনারের বিষয়বস্তু
সংযোগের সেতুবন্ধন, সাহিত্য, সংস্কৃতি ও শিল্পের ভূমিকা। কলকাতায় বাংলাদেশের মাননীয় উপ হাই কমিশনারকে অনুরোধ করছি আজকের সেমিনারটি শুরু করার জন্য। ধন্যবাদ মারেফ। আপনাদের সবাইকে বাংলাদেশ দিবসে স্বাগতম। আমি গভীরভাবে কৃতজ্ঞ যে আজকে আমাদের সঙ্গে মঞ্চে যে গুণীজনেরা রয়েছেন, আমাদের অনুরোধে সাড়া দিয়ে তারা আজকে আমাদের সঙ্গে এখানে যোগ দিয়েছেন। আমরা জানেন যে বইমেলার সময় তারা অসম্ভব ব্যস্ত সময় কাটান, তার মাঝখানে তারা কিছুটা সময় আমাদেরকে দিয়েছেন, সেই জন্য আমরা সত্যি তাদের কাছে কৃতজ্ঞ। আজকে অনুষ্ঠানটি দুই ভাগে ভাগ করা হয়েছে, প্রথমে সেমিনার এবং তারপর একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। আমরা আশা করব পুরো সময়টি আপনারা আমাদেরকে সঙ্গ দেবেন। আমি বেশি সময় না নিয়ে সরাসরি সেমিনারে চলে যাব। আজকের টপিকটি হচ্ছে সংযোগের সেতুবন্ধন, সাহিত্য, সংস্কৃতি ও শিল্পের ভূমিকা। এ নিয়ে আলোচনার শুরুতে প্রথমে আমি আমাদের সঙ্গে যে বইমেলা যেটি, সেটি যারা উদ্যোক্তা, যাদের জন্যই বইমেলাটি হচ্ছে, যাদের কারণে তাদের পক্ষ থেকে যে রথী মহারথীরা রয়েছেন, তাদেরকে প্রথমে আমি অনুরোধ করব কিছু বলার জন্য। আমি প্রথমেই আমাদের সম্মানিত অতিথি, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির মাননীয় সহসভাপতি যারা মাজহারুল ইসলামকে বলবো তার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য। বাংলাদেশ দিবসের আজকের এই সেমিনারে সভাপতি, প্রধান অতিথি, আলোচকবৃন্দ এবং অন্যান্য অতিথিবৃন্দ, আমি আলাদা করে নাম বললাম না সময় কমানোর জন্য, এবং সামনে বর্ষা বাংলাদেশ থেকে আসা বিভিন্ন লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ এবং শুধু আপনারা এবং সেই সঙ্গে প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুরা, আপনারা আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করুন। কলকাতা আন্তর্জাতিক বইমেলার শুরু থেকেই, যখন বাংলাদেশ এখানে অংশগ্রহণ করা শুরু করে, তখন থেকেই একটি দিনকে বেছে নেওয়া হয় বাংলাদেশ দিবস, এবং এই অডিটোরিয়ামটা সেদিন কিছু সময়ের জন্য হয়ে যায় একখণ্ড মিনি বাংলাদেশ। আজকে এখানে যে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের সেমিনার হবে, সে বিষয়ে আমাদের আজকে এখানে যিনি প্রধান আলোচক, অন্যান্য যারা আলোচনা করবেন, তাদের কাছে গুরুত্বপূর্ণ অনেক কথা আমরা শুনব। আর এই একটি শুধু আমি বলতে চাই যে বিষয়টি নিয়ে সেমিনার, সেটারই একটি হচ্ছে যে এই যে সংযোগের যে সেতু বন্ধন, এইটা দৃঢ় হওয়ার ক্ষেত্রে অনেক কিছুর মধ্যে বইয়ের একটি বড় ভূমিকা আছে। এবং এই যে বইয়ের যে মাধ্যমে যে তথ্য এবং তথ্যের যে আদান প্রদান, আমাদের পাঠকরা আপনাদের লেখকদের লেখা পড়ে আপনাদের এইখানকার বিভিন্ন জায়গা থেকে শুরু করে বিভিন্ন ঘটনা, ইতিহাস, এগুলো কিন্তু জানতে পারছে। একই রকমভাবে এখানকার পাঠকরাও বাংলাদেশের লেখকদের লেখা পড়ে তারা বাংলাদেশের লেখকদের সম্পর্কে জানতে পারছে। এই সুযোগটি খুব কম ছিল আগে, যে এখানে বাংলাদেশের লেখক এবং বইয়ের কোনো পাঠকরা চিনত না। এই আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশের অংশগ্রহণের পর থেকে ক্রমাগত কিন্তু এটি বাড়ছে। আমরা দেখছি যে বাংলাদেশ প্যাভিলিয়নে অন্যান্য বছরের তুলনায় এবারও যেমন অনেক পাঠকের উপচে পড়া ভিড়, এবং সেটি প্রমাণ করে যে বাংলাদেশের লেখকরা এখানে পরিচিত হচ্ছে এবং তাদের বই এখানকার পাঠকরা পড়ছে। এই যে একটি বিনিময় এবং আদান প্রদান দুই দেশের সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে যেটি অনেক বড় একটি ভূমিকা রাখতে পারে। আমি কলকাতা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স গিল্ডের সভাপতি এবং সেক্রেটারি এখানে উপস্থিত আছেন, তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। বাংলাদেশ উপদূতাবাস যারা এই বিশাল কর্মযজ্ঞ আয়োজনটি করে বাংলাদেশ প্যাভিলিয়নের, এবং সেই সঙ্গে মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয় উপস্থিত আছেন, বাংলা একাডেমি সহ অন্য যারা উপস্থিত আছেন, আপনাদের সবার সহযোগিতায় আমরা একটি সুন্দর বাংলাদেশের বইয়ের এখানে পসরা সাজিয়ে বসতে পারি। আপনারা আশা করি বাংলাদেশ প্যাভিলিয়নে যাবেন, বাংলাদেশের বই দেখবেন, বই না কেনেন অন্তত নেড়েচেড়ে দেখেন, বাংলাদেশের লেখকদের সম্পর্কে পরিচিত হবেন। আর এই অনুষ্ঠানের পরে হবে সাংস্কৃতিক যে পরিবেশনা, সেখানে আপনারা থাকবেন, বাংলাদেশের বিভিন্ন শিল্পীদের উপস্থাপনা আপনাদেরকে মুগ্ধ করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জনাব মাজহারুল ইসলাম সাহেবকে। আমি এখন বিনীতভাবে অনুরোধ জানাবো জনাব সুধাংশু শেখর দে, কলকাতা গিল্ডের সাধারণ সম্পাদক, তাকে কিছু বলার জন্য। মঞ্চে উপবিষ্ট গুণীজন এবং আমার সামনে যারা বসে আছেন, প্রত্যেককে আমার শুভ সন্ধ্যা, নমস্কার এবং শুভেচ্ছা। বইমেলা শুরু থেকে প্রায় বাংলাদেশের
প্যাভিলিয়ন এখানেই হয় এবং বাংলাদেশ থেকে বহু প্রকাশক এখানে আসেন। আস্তে আস্তে সেটা অনেক বড় প্যাভিলিয়নে পরিণত হয়েছে এবং সেখানে অনেক পাবলিশার সরাসরি এখানে উপস্থিত হয়েছেন এবং প্রচুর বই, এবং বাংলাদেশের সঙ্গে এখানকার মানে বিশেষ করে বলবো যে পশ্চিমবঙ্গের ভাষা সাংস্কৃতিক প্রায় একই রকম, এবং তার বইপত্রও প্রায় এখানে যা প্রকাশিত হয় বাংলাদেশে যেসব বই প্রকাশিত হয় তার ভাষাও একই, বাংলা ভাষা। কিছু ইংরেজি বই এখানে হয় যেরকম, সেরকম বাংলাদেশেও ইংরেজি বই শুরু হয়েছে। এখানে বাংলাদেশের বইয়ের স্টল আস্তে আস্তে ক্রমশ বেড়েছে। এখন তো বাংলাদেশের বইয়ের বিক্রি তো, আজকেও আমি স্টলে গেছিলাম, আজকে প্যাভিলিয়নে ঘুরে এসেছি একবার, প্রচুর মানুষ বই দেখছেন, কেউ কেউ বই কিনছেন, এটা খুব আনন্দের বিষয় এবং সেটা আস্তে আস্তে বেড়েছে। যেটা মজাল সাহেব বললেন যে এখানে আস্তে আস্তে বইয়ের বিক্রি বাড়ছে, বাণিজ্য বাড়ছে। একটু আগে আমাকে একজন প্রশ্ন করলেন, আচ্ছা বাংলাদেশ দিবস, এখানে বাংলাদেশের বইয়ের প্যাভিলিয়ন হয়েছে, বইয়ের স্টল হয়েছে, প্রচুর বই এসছে, আপনারা খাবারটা এখানে করতে পারেন না বাংলাদেশের? আমি বলে যেখানে বইমেলাটা হচ্ছে এটা হচ্ছে পশ্চিমবঙ্গে, এটা ভারতের অন্য কোনো দেশে হচ্ছে না, পশ্চিমবঙ্গেই এই মেলাটা হয়। এই পশ্চিমবঙ্গের খাবার আর বাংলাদেশের খাবারের মধ্যে তো আমি খুব একটা তুলনা দেখতে পাই না বা কোনো রকম পরিবর্তনও দেখি না। অতএব এখানকার খাবার তো বাংলাদেশেরই খাবার, আর বাংলাদেশে গিয়ে এখান খাবার খাবেন সেটাও দেখবেন প্রায় পশ্চিমবঙ্গের মতনই রান্না। অতএব বাংলাদেশের রান্না এখানেই অনুভব করতে পারবেন, এখানে সবাই আছে। এখানকার খাবার প্রত্যেকেই বাংলাদেশ থেকে যারা গিয়েছেন বা ওখানে যারা যান তাদের সঙ্গে দেখবেন খাবারের মিল অনেক, সাহিত্যের যেরকম মিল, সাংস্কৃতিক মিল যেরকম, সেরকম পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের মিল অনেকটাই। আপনারা আজকে বাংলাদেশ দিবস, এটা প্রত্যেক বছরই একটা দিন ধার্য করা থাকে এবং সেদিন বাংলাদেশের সমস্ত কিছু, তাদের সাংস্কৃতিক, তাদের গান, তাদের নাচ, তাদের সব কিছু জিনিসটা এখানে তারা করার চেষ্টা করেন এবং সেখানে প্রায় বেশ কয়েক বছর সেখানে আমি নিজেও উপস্থিত থাকি। এই আদান প্রদানটা আমরাও চাই যে একটা এইরকম ছোট সংস্করণ কলকাতা বইমেলা সেটাও বাংলাদেশে হোক, সেটাও শুরু হোক বাংলাদেশে, যে ইন্টারন্যাশনাল কলকাতা বইমেলা বাংলাদেশে একটা স্থান পাক। এখানে সবাই বাংলাদেশের আছেন, তাদের সামনেই অনুরোধটা রাখছি এবং সেটা একটা সময় দেখে, সেটা আগে একবার আলোচনা হয়েছিল কিন্তু আলোচনাটা থিতিয়ে গেছে, যে একটা বাংলাদেশে গিয়ে এখানকার বই বাংলাদেশে আমরা করবো, সেই একই বই, বাংলাদেশেও বাংলা বই, এখানকারও ম্যাক্সিমাম বাংলা বই। অতএব দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হোক, আশা করি আপনারা যারা আছেন তারা আমাদের কথাটাও ভাববেন। এই বলে আমার কথা শেষ করছি, নমস্কার। ধন্যবাদ সুধাংশুদা, এই পয়েন্টটা নিয়ে আমরা কথা বলেছি এবং নিশ্চয়ই আমরা সামনে এটা নিয়ে আরও কাজ করব। আমি এখন বিনীত অনুরোধ জানাচ্ছি জনাব ত্রিদীপ চট্টোপাধ্যায়, কলকাতা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স গিল্ডের সভাপতিকে তার বক্তব্য রাখার জন্য। শুভ সন্ধ্যা। সাহিত্য ও সংযোগের মাধ্যম একমাত্র তো বই হতে পারে, গান, নাচ, সংস্কৃতি, সঙ্গে সঙ্গে বই, আর বই মানেই বইমেলা। আমাদের আজকে নক্ষত্র খচিত সন্ধ্যা। আমি সকলের নাম বলতে গেলে সুধাংশুর মতনই বলছি, আমাদের দেরি হয়ে যাবে। এই সংযোগ তখনই দৃঢ় হতে পারে যখন এই বইমেলা আদান প্রদান হতে পারে। মানে বাংলাদেশকে, যেটা মাঝারুল আমার বন্ধু বললেন, যে বাংলাদেশ প্যাভিলিয়ন এখানে শুরু হওয়ার পরে 1996 সালে আজকে বাংলাদেশের লেখকদের পরিচিতি, তাদের জনপ্রিয়তা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। তেমনি কলকাতার বইমেলা, কলকাতার বই, পশ্চিমবঙ্গের বই, একই আকাশ, একই বাতাস, একই ভাষা, একই সংস্কৃতি, একই খাবার। সেই দুটো দেশ একটা কাঁটাতারের বেড়ায় আটকে রয়েছে, থাকুক, কিন্তু বইয়ের আদান প্রদান হোক। এবং আপনারা জেনে খুশি হবেন, সামনে যারা রয়েছেন বাংলাদেশ থেকে আগত অতিথিবৃন্দ এবং আমাদের বিশিষ্ট জনেরা মঞ্চে তো আছেনই, যে আমরা কিন্তু এগিয়ে গেছিলাম এবং মোটামুটি ফাইনাল হয়ে গেছিল 27শে নভেম্বর। মাননীয় সচিব খলিল আহমেদ রয়েছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের, তার উদ্দেশ্যেই বলছি যে আমরা অনেক দূর এগিয়েছিলাম মাঝারুল ইসলাম এবং বাংলাদেশ প্রকাশক ও পুস্তক বিক্রেতা সমিতির বাপুসের উদ্যোগে। তারপরেই বাংলাদেশের পার্লামেন্ট ইলেকশন, তার জন্য পিছিয়ে যেতে হলো।
কিন্তু হাল ছেড়ো না বন্ধু আমার কণ্ঠ ছাড়ো জোরে, আমরা হাল ছাড়িনি। কবি সুমনের ভাষায় বলতে হয় আমরা নিশ্চিত যে আমরা এই বছরেই, মাজারুলের সঙ্গে কথা হচ্ছিল যে আমরা যদি জুন জুলাই মাসে এই মেলাটি করতে পারি, যেখানে কলকাতার বই, পশ্চিমবঙ্গের বই, একটা নামও আমরা ভেবেছিলাম বাংলা সাহিত্য উৎসব ও বইমেলা, এখান থেকে কলকাতার বিশিষ্ট সাহিত্যিকরা যাবেন, কবিরা যাবেন, আর ওখানকার সাহিত্যিকরা থাকবেন, কবিরা থাকবেন, একটা আলোচনা চলবে, পাশাপাশি বইমেলা। এটা আমাদের করতেই হবে, এই অনুমতি আমাদের দিতেই হবে, এটা আমাদের দাবি, এটা আমাদের অনুরোধ যে পশ্চিমবঙ্গের বই, ভারতের বাংলা বই বাংলাদেশে মানুষের হাতে হাতে গিয়ে পৌঁছক, তাদের বইয়ের প্রতি ক্ষুধা নিবৃত্তি ঘটুক, এইটুকুই আমাদের দাবি বা আবদার। ভালো থাকবেন, নমস্কার। জনাব ত্রিদীপ চট্টোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ, এবং এই সুযোগে আমি বাংলাদেশ উপ হাই কমিশনের পক্ষ থেকে কলকাতা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের কাছে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানাতে চাই, এবং আমাদের কৃতজ্ঞতা যে প্রত্যেক বছর কলকাতা বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়নের জন্য তারা আমাদেরকে যে অসামান্য সহযোগিতা প্রদান করেন, সেটি না হলে কখনোই আমাদের পক্ষে আজ এতদূর আসা সম্ভব হতো না। যাই হোক, আমি এখন সেমিনারের মূল পর্যায়ে চলে যাচ্ছি। আমি এ পর্যায়ে আজকের মূল আলোচক, বাংলাদেশের অত্যন্ত প্রখ্যাত শিক্ষাবিদ, অনুবাদক, সাহিত্যিক জনাব সৈয়দ মনজুরুল ইসলাম, আমাদের প্রফেসর এমিরিটাস, স্যারকে বিনীত অনুরোধ জানাবো তার বক্তব্য রাখার জন্য। আজকের এই অনুষ্ঠানের সভাপতি, অতিথিবৃন্দ এবং যারা এই অনুষ্ঠানে এসছেন সবাইকে শুভ সন্ধ্যা। আমাদের আলোচনা অনুষ্ঠানটি একটু সংক্ষেপ করতে হচ্ছে, কারণ পরে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। আমরা আলোচনা করব সংযোগের সেতুবন্ধন নিয়ে। তো আলোচনার মাধ্যমে সংযোগ হয় অবশ্যই, কিন্তু সংস্কৃতির মাধ্যমে, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সংযোগটা সেতুবন্ধনের রূপ নেয়। সেই জন্যে আমি অনুষ্ঠানে একটু আলোচনা কমিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য যাতে সময়টা বেশি পাওয়া যায় সেই চেষ্টাটুকুও আমি মনে করি আপনারা এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপভোগ করবেন। আর সংযোগের সেতুবন্ধন, সাহিত্য, সংস্কৃতি ও শিল্পের ভূমিকা, এই অনুষ্ঠানটি যেহেতু আজকের অনুষ্ঠানটি বা বইমেলা যেহেতু বইমেলাকে উপলক্ষ করে, সেই জন্য সংযোগের সেতুবন্ধন কথাটি আমি আন্দাজ করি ওই মেলাকে মাথায় রেখে ভাবা হয়েছে। বই অবশ্যই সংযোগ ঘটায়, যেটি ত্রিদীপ বলে গেছেন, তার আগে সবাই বললেন। পাঠকের সঙ্গে লেখকের, পাঠকের সঙ্গে চিন্তা কল্পনার বিশ্বের, এক পাঠকের সঙ্গে অন্য পাঠকের বা পাঠক সমাজের, এবং পাঠকের নিজের সঙ্গে নিজের। এই কথাটি অল্প ব্যাখ্যার দরকার। আমি মনে করি যে কোনো ভালো বই একই সঙ্গে আত্ম অবলোকনের, আত্মকথনের একটা সুযোগ তৈরি করে দেয়। বইয়ের সঙ্গে সময় কাটানো অনেকটা নিজের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ সময় কাটানো, যাতে ইংরেজিতে বলা হয় কোয়ালিটি টাইম দেওয়ার মতো। তো সেই বিষয়টা মাথায় রেখে যেমন আমি ছিন্নপত্রের কথা বলতে পারি, যতবার আপনি ছিন্নপত্র হাতে নিয়ে পড়বেন, একই সঙ্গে সমগ্র বিশ্বের সঙ্গে, গ্রাম বাংলার সঙ্গে, প্রকৃতির সঙ্গে, জীবনের দর্শনের সঙ্গে, এবং রবীন্দ্রনাথ যিনি শুধু কবি নন, একজন অনেক কিছু তার সঙ্গে, চিত্রকরও বটে। তো এই সুযোগটা বই তৈরি করে দেয়, এটা তো অবশ্যই। দৃষ্টিটা আরেকটু প্রসারিত করলে সংযোগ বিষয়টা নিয়ে আরেকটু ভাবা যায় এবং অন্য কিছু চিন্তাভাবনার সূত্রপাত হয়। একজন বাংলাদেশি লেখক বা কবি যখন পশ্চিমবঙ্গে আসেন বা বিশ্বের কোথাও যান, তিনি তার নিজের দেশটাকে, তার ইতিহাস সংস্কৃতির বেশ কিছু চিহ্নকে, যেগুলি দৃশ্যমান অথবা অদৃশ্য, সঙ্গে করে নিয়ে যান। পশ্চিমবঙ্গে আমাদের জন্য এই মেলানোটা খুব সহজ হয়। ভারতের অন্যান্য জায়গাতেও অনেক সহজ হয়, যেহেতু বৃহত্তর এই উপমহাদেশের সংস্কৃতিগত অনেক মিল আছে, ভাষাগত অনেক মিল আছে। যখন পশ্চিমে যেমন আমি যাই, আমাকে অনেক কিছু নতুন করে নির্মাণ করতে হয়। সংযোগ বিষয়টা
তাদের সংস্কৃতির বিভিন্ন চিন্তাভাবনা ধরে ধরে অগ্রসর হতে হয় এবং সংস্কৃতির সঙ্গে আরও অন্যান্য বিষয় থাকে যেগুলি আমি সামান্য করে বলছি। ইতিহাস ও সংস্কৃতির প্রশ্ন যখন আসে তখন কয়েকটা বিষয়ে অভিনিবেশ রাখতে হয়। সংস্কৃতি কিছু বিপদ থাকে সব দেশেই, ইতিহাসেরও, বিশেষ করে সেই ইতিহাস যেটি জাতীয়তাবাদী এবং বর্তমানে যেভাবে চর্চা হয় সমকালীন পাঠ ও চর্চায়, সেখানে বেশ কিছু সমস্যা থেকে যায়। সংস্কৃতির কথাই বলি, যখন বাংলাদেশে দৃশ্যমাধ্যম প্রবল হয় 60-এর 70-80-র দশক থেকে, তখন সংস্কৃতির একটা পালাবদল ঘটল। পঠিত সংস্কৃতি, যেটি আমরা বইয়ের সংস্কৃতি বলি, সেটি যেন কি পিছিয়ে গেল এবং দৃশ্যমান বিশ্বটা আমাদের সামনে অনেক বেশি মূর্তমান হয়ে উঠল। তখন দেখাটাকে আমাদের পড়তে হয়েছে। কথাটা একটু অন্যভাবে বললে বলা হয় যে জিনিসটা আমি দেখছি সেটি শুধু দেখছি না, সেটি পাঠের যোগ্য করে তুলছি। এটি একটি কঠিন কাজ। সেই কাজটি যারা সফলভাবে করেছে তারা দৃশ্য মাধ্যমের বিপদ সামলাতে পেরেছে, আর যারা দৃশ্য মাধ্যমের বিষয়গুলিকে শুধু দৃশ্যের মধ্যে সীমাবদ্ধ রেখেছেন তাদের পক্ষে, তাদের সংস্কৃতির পক্ষে সেই আঘাতটা সহ্য করাটা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। এবং এর ফলে হয় কি, সংস্কৃতির রূপ এবং আত্মপ্রকাশের রাস্তাগুলি অনেকটাই পাল্টে যায়। যেমন অনেক দূর থেকে এখন তৃতীয় একটা ধাপ ছিল এই সংস্কৃতিগত পরিবর্তনে, যেটিকে আমরা ডিজিটাল উল্লম্ফন বলতে পারি। এই যে মোবাইল ফোনে সবাই আমরা এখন পৃথিবীটাকে দেখতে পাই, নির্মাণ করতে পারি, ধরে রাখতে পারি, তার জন্য আমরা কি প্রস্তুত কিনা এই প্রশ্নটাও আসে। আমি মনে করি সংস্কৃতি এই জায়গায় সংযোগটা আসে জ্ঞানের সঙ্গে কর্মের একটা সংযোগ ঘটানো, জ্ঞানের সঙ্গে দর্শনের সংযোগ ঘটানো। দৃশ্য মাধ্যমের একটা দর্শন আছে, মুদ্রিত মাধ্যমের আরেকটা দর্শন আছে। সেই দর্শন মৌলিকভাবে এক হলেও, প্রকৃতিগতভাবে এক হলেও, প্রকাশগতভাবে অনেক ভিন্নতা তাদের থাকে। যেমন দূরের কথাগুলি যখন খুব সহজেই আমরা দেখতে পাই, শুধু শুনতে পাই না, তখন আমাদের মস্তিষ্কে প্রবেশ করা সেই কথকের জন্য অনেকটা সহজ হয়ে যায়। যার পথ ধরে অনেক মিথ্যা বিশ্বাস, অপবিশ্বাস যাদেরকে বলি, সঞ্চারিত হতে পারে। অনেক অযৌক্তিক চিন্তা, অনেক কুসংস্কারও মানুষের ভিতর প্রবেশ করতে পারে। যেখানে জ্ঞানের অভাব আছে, যেখানে সত্যিকার জ্ঞানটার চর্চা কম হয়, সেখানে এই অপচিন্তাগুলি, অপজ্ঞানগুলি খুব দ্রুত প্রবেশ করতে পারে। সংস্কৃতির একটা বিপদ সবখানেই ঘটছে। আমি মনে করি পশ্চিমবাংলার সংস্কৃতি ক্ষেত্রেও সেটি ঘটছে। এখন বাংলার সংস্কৃতিতে কতটা বাংলা আছে বা বাঙালিয়ানা আছে, সেটি কিন্তু একটা বড় প্রশ্ন। এই প্রশ্নের দুটো উত্তর হতে পারে, যে বাঙালিয়ানাকে আমরা ধরেই নিচ্ছি স্বতঃসিদ্ধভাবে একটা জাতিগত প্রকাশ। যে কোনো জাতির পরিবর্তন হয়, বিবর্তন হয়, তার প্রকাশটাও পরিবর্তিত হয়, বিবর্তিত হয়। ফলে বাঙালিয়ানাকেও বিবর্তিত হতে হবে। অনেক আগে গুরুসদ দত্ত বলে গিয়েছিলেন, বিশ্ব মানব হবে যদি কায় মনে বাঙালি হোক। আমরা তো কায় মনে বাঙালিও হতে পারছি না, বিশ্ব মানবও হতে পারছি না, মাঝখানে আমরা আটকে গেছি। ফলে আমাদের এই অবস্থান থেকে সংযোগটা আমরা কিভাবে ঘটাবো? সংযোগ যদি কিছু কিছু অক্ষর উল্লেখ না করে আমরা করতে চাই, বা কিছু চিহ্ন রেখাকে আমরা মুছে ফেলে অগ্রসর হতে যাই, তাহলে আমাদের বিপদ। তারপর ধরুন সংস্কৃতির সঙ্গে আরও যেটি, আমি সংস্কৃতিকে খুব সংক্ষেপে একটু সংজ্ঞা দেই, এটি আমার নিজস্ব সংজ্ঞা। আপনার সংস্কৃতিকে বলা হয় যে কোনো ভাষায় সবচেয়ে বেশি সংজ্ঞায়িত একটি শব্দ, অথচ কোনো সংজ্ঞাই এককভাবে হয়তো গ্রহণযোগ্য নয়। সকল সংস্কৃতির সকল সংজ্ঞা একসঙ্গে নিয়ে হয়তো একটা সার করা যায়। আমি সেখানে বলছি, যেমন কিছু মূল্যবোধ থাকে একটা সংস্কৃতিতে, দৈনন্দিন চর্চা থাকে, যেটাকে আমি প্রাত্যহিকতা বলতে পারি, এবং তাতে বিশ্বাস থাকে, আচার থাকে, কৃত্য থাকে, সৌন্দর্য এবং নীতির কথা থাকে। যে সংস্কৃতিতে সৌন্দর্যের বোধটা অনুপস্থিত, নীতির অংশটি দুর্বল, সেই সংস্কৃতি কখনো শক্তিশালী সংস্কৃতি হয় না। আমাদের একটা সুবিধা আছে, বাঙালির সংস্কৃতি বলে যার বড়াই আমরা করি, যার ধারক বাহক পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ দুটোই, সেখানে এই সৌন্দর্যের বিষয়টা স্বতঃসিদ্ধ ছিল বহুদিন, নীতির বিষয়টাও ছিল।
কিন্তু এখন পুঁজির শাসনে ক্রমাগত নীতিতে একটা বিপর্যয় ঘটছে। সেখানে সংযোগটা কিসে ঘটবে তাহলে? এই বিষয়গুলি আমাদের মনে রাখতে হবে। ইতিহাসের কথাটা বলেছিলাম, ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে ক্ষমতার বিষয়টি, যে ক্ষমতা সাধারণভাবে আমরা মনে করি মানুষের সক্ষমতা থেকে শুরু করে রাষ্ট্রের সক্ষমতা পর্যন্ত বিস্তৃত হওয়ার কথা, কিন্তু সেই ক্ষমতাটা সাধারণত আমাদের বর্তমান ইতিহাসে কোনো রাজনৈতিক ক্ষমতার রূপান্তরে জায়গা করে নিয়েছে। অর্থাৎ কোনো একটা রাজনৈতিক সত্তা, দল বলুন, প্রতিষ্ঠান বলুন, সেই ক্ষমতাকে অধিকার করে রাখে। যদি সেই এন্টিটি, যাকে বলছি, সত্তা বলুন, প্রতিষ্ঠান বলুন, দল বলুন, যদি তার সংস্কৃতির জ্ঞানটা একদেশদর্শী হয়, শুধু নিজের ভিতর সীমাবদ্ধ থাকে, তখন অন্যের জন্য বিপদ হয়। সেটি আমরা যে বহুত্ববাদের কথা বিশ্বাস করি, সংস্কৃতির যে বহুত্ববাদের কথা রবীন্দ্রনাথ বলেছেন, নজরুল বলেছেন, সবাই বলেছেন, সেই বহুত্ববাদ যেখানে অভাব থাকে, বহুত্ববাদের, দেখা যায় সংস্কৃতির একটা বিপদ ঘটে। সেই সংস্কৃতি কিভাবে সংযোগ ঘটাবে, সেটি একটি বড় প্রশ্ন। এবং তার সঙ্গে যদি আমি পুঁজির কথা ধরি এবং অনেকগুলি বিভাজনে বিভক্ত সমাজের কথা ধরি, যেমন বর্ণ, ধর্ম, শ্রেণী, এত বিভাজিত সমাজে সংস্কৃতি যে সবাইকে একটা ছায়ার নিচে নিয়ে আসতে পারে, একটি বৃক্ষের ছায়ার নিচে, সেটা বিশ্বাস করাটা কঠিন। ফলে সংযোগের কাজটি আমাদের স্থানীয়ভাবে শুরু হওয়া উচিত, আঞ্চলিকভাবে শুরু হওয়া উচিত, এবং সেখানে প্রধানতম শক্তি হওয়া উচিত সংস্কৃতির যে সমস্ত কৃত্য বা আচার খুব সহজেই মানুষের কাছে চলে যায়, যেগুলিকে আমি যেটা বললাম সৌন্দর্য এবং নীতির একটা সম্মিলন বহু আগে থেকে হয়ে আসছে, সেগুলি যদি অটুট থাকে তাহলে সংযোগটা ঘটানো খুব সম্ভব হয়। সংযোগ তৈরি হয়তো চেনা জানার মধ্য দিয়ে, একটা বন্ধনও তাতে হয়, তবে সবচেয়ে দীর্ঘস্থায়ী যে বন্ধন, আত্মিক বন্ধন, তার জন্য সময় লাগে। আমি রবীন্দ্রনাথের কথাতেই বলি, তিনি শিক্ষার মিলন কালান্তর যে গ্রন্থ, সেখানে কথাটা বলেছেন, স্ক্রু দিয়ে আঠা দিয়ে জোড়ার বন্ধনকেই ভাবনায় এবং চেষ্টায় প্রধান করে তুললে অন্তরতম যে আত্মিক বন্ধন বা বন্ধনে মানুষ শত প্রসারিত আকর্ষণে পরস্পর গভীরভাবে মিলে যায়, সেই সৃষ্টিসমূহের বন্ধন শিথিল হতে থাকে। কঠিন, আমি হাতের লেখাটা খুব দ্রুত লিখেছি। যেটা রবীন্দ্রনাথ বলতে চাচ্ছেন, যে বাইরের বন্ধনটা খুব স্থায়ী হয় না, অন্তরের বন্ধনটাই খুব স্থায়ী হয়। সে অন্তরের বন্ধনটা আসে পরস্পরকে বোঝার মধ্য দিয়ে, এবং তিনি তার সাহিত্যে অনেকভাবে বলে দিয়েছেন যে জাতপাত, বর্ণ, শ্রেণী, এই বিভাজনে ফেলে মানুষকে যতদিন বিচার করবে, সেদিন ওই অন্তরের বন্ধনটা স্থায়ী রূপ নিতে পারবে না। এটিও রবীন্দ্রনাথের চিন্তা। এবং আপনারা খেয়াল করে দেখবেন, তিনি শিক্ষা নিয়ে যতগুলি লেখা লিখেছেন, সেখানে হিন্দু মুসলমানের উন্নতির কথা বলেছেন, সম্পর্কের, মানুষের সঙ্গে প্রকৃতির বন্ধনের কথা বলেছেন। সঙ্গীত নিয়ে যখন কথা বলেছেন, তখন ভেদ আর মিল, এই দুটো বিপরীত শব্দকে রেখে ভেদের বিপক্ষে মিলের পক্ষে কথা বলেছেন। অর্থাৎ সংস্কৃতি, শিক্ষা তো সংস্কৃতির অন্যতম মাধ্যম, প্রধান মাধ্যম। রবীন্দ্রনাথ যে চিন্তাটি উপহার দিচ্ছেন, সেটি আমাদের জন্য একটা মডেল হতে পারে, যে শিক্ষার মাধ্যমে আমাদের বন্ধন তৈরি হতে পারে, সংস্কৃতির মাধ্যমে অবশ্যই তৈরি হতে পারে। অনেক বছর আগে যুক্তরাষ্ট্রের এক বিখ্যাত কবি ছিলেন, সিভিল রাইট অ্যাক্টিভিস্ট নিকি জিওভানি, চিন্ময় অবশ্যই জানবে, চিন্ময় নিজেও সেই ধরনের একজন বিশাল প্রতিভার অধিকারী। তিনি বলেছেন, উই আর লেস লোনলি ওয়েন উই কানেক্ট। যখন আমরা একজনের সঙ্গে একজনের সংযোগ ঘটাই, আমরা তখন কিছুটা কম নিঃসঙ্গ হই। আর্ট ইজ কানেকশন, শিল্পই হচ্ছে সংযোগ। তার বক্তৃতা আমি একটা বক্তৃতা শুনেছিলাম, আমার সেদিন মনে হয়েছিল জিওভানি যে কথাগুলি বলছেন, তার হৃদয় থেকে উৎসাহিত কবি কথাগুলি বলছেন। তিনি চাচ্ছেন সেই সম্মেলন মানুষের, যেটি সংস্কৃতির মধ্য দিয়ে হবে। আমি শেষ করছি দুটো উদ্ধৃতি দিয়ে। আমি আমার নোটপ্যাডে কাজ করছিলাম, বসে বসে নোট নিচ্ছিলাম, সেখানে হঠাৎ করে দেখি জর্জ অরওয়েলের একটা উদ্ধৃতি দেয়া আছে। অরওয়েল খুব চমৎকার করে বলছেন
The opinion that art should have nothing to do with politics is itself a political attitude. যে রাজনীতিতে কোনো আচ্ছা হ্যাঁ, যে শিল্পের রাজনীতির সঙ্গে শিল্পের কোনো সংযোগ থাকা উচিত নয়, কথাটা তিনি বলছেন রাজনৈতিক দুরভিসন্ধিমূলক একটা কথা। আসলেই কিন্তু চিত্রকলারও শিল্পকলার একটা রাজনীতি থাকে। সেই রাজনীতি যদি সদর্থক হয় ভালো, নৈয়র্থক হলে অর্থাৎ পুঁজিবাজার যদি শিল্পকে নিয়ন্ত্রণ করতেই থাকে, তখন সংযোগের পথগুলি তখন বিচ্ছিন্ন হয়ে যায়। বাংলাদেশে আমাদের একটা দ্বিবার্ষিক চিত্র প্রদর্শনী হয়, এশিয়ান আর্ট বিএনআল বলে। এবার প্রতি বছর একটা সেমিনার হয়, 3 দিনের একটা সেমিনার, অনেক চমৎকার কথাবার্তা হয়। এবার বিষয়বস্তু নির্ধারিত হয়েছে আর্ট অ্যান্ড পলিটিক্স অথবা দি পলিটিক্স অফ আর্ট। সংস্কৃতির সঙ্গে রাজনীতির একটা অতপ্রত সম্পর্ক আছে, কিন্তু সেই রাজনীতি যদি মানুষের রাজনীতি না হয়, তো গণমানুষের সংস্কৃতি, যদি সেই সংস্কৃতি নিয়ন্ত্রণ করে পুঁজিবাজার। আপনি এখন পশ্চিমের বিশ্বে একজন ভারতীয় বাংলাদেশি চিত্রকরের যে কাজ যে দামে বিকবে, পশ্চিমের যে কোনো সাধারণ মানের চিত্রকরের কাজ তার থেকে বেশি দামে বিকবে। আর যদি নিলাম ঘরগুলিতে আপনার কোনো কাজ উঠে যায়, আপনি এক লাফে অনেক দূর চলে যেতে পারবেন। সংস্কৃতির অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে পুঁজির একটা বিশাল ভূমিকা, এবং সেখানে পশ্চিম পূবের বিভাজনটা আবার খুব প্রকট হয়ে দাঁড়ায়। আমি শেষ করছি কথা দিয়ে, আমি অনেকগুলি প্রশ্ন করেছি, আমি কোনো সমাধান দিইনি। আমি ধরেই নিচ্ছি যে শিল্প সাহিত্য সংস্কৃতিতে এই মেলবন্ধনটা সম্ভব। সেতু বন্ধন কখন হয়? যখন মিলনগুলি আমরা ক্রমাগত ঘটাতে থাকি, তখন একটা সেতু বন্ধন হয়। সেতুর কাজ হচ্ছে এই পারের সঙ্গে ওই পারের সংযোগ দেয়া, কিন্তু দুটো পার সমানভাবে তৈরি থাকতে হবে। এই অসম বন্ধুত্বের ভিতর সেতু বন্ধন হয় না, কারণ দুটো পার যদি একই রকম দার্ঢ্য নিয়ে না দাঁড়ায়, যদি একটা পার দুর্বল হয়, তাহলে সেতুটি সেই প্রান্তে এসে ধ্বংস হয়ে যাবে। আমি মনে করি এই কথাটাও রবীন্দ্রনাথ বলে দিয়েছেন। শেষ উক্তিতে রবীন্দ্রনাথের দেই, এবং তাকে মাথায় রেখে আপনারা যদি একটু সিদ্ধান্ত নেন, সংস্কৃতির মাধ্যমে, সঙ্গীতের মাধ্যমে, চিত্রকলার মাধ্যমে, ক্রীড়া, খেলাধুলাও কিন্তু সংস্কৃতির অঙ্গ, সেখানেও আমাদের পুঁজির শাসনটা দেখতে পাচ্ছি আমরা, সেখানেও সংযোগের একটু বিষয় আছে। তিনি বলেছেন, ভেদের দ্বারা বহুর জন্ম, ভেদের দ্বারা বহুর জন্ম। যখন বিভাজন থাকে তখন অনেক বহুর জন্ম হয়, কিন্তু মিলের দ্বারা বহুর রক্ষা হয় আবার মিলের মাধ্যমে। রবীন্দ্রনাথ শেষ কথাটা বলেই দিয়েছেন যে ভেদ যদি থাকে তাহলে বহুর জন্ম হবে, আর বহু যদি থাকে তাকে রক্ষা করতে পারে একমাত্র মিল। সেই জন্যই আমি মনে করি সংস্কৃতি সাহিত্য, যেখানে আমাদের সক্রিয়তার একটা অঞ্চল আমরা ধরে নিচ্ছি আমাদের প্রত্যেকের, যদি আমরা সত্যিকার অর্থে সক্রিয় হই, আমাদের এই ভেদাভেদ অনেক দূর চলে যাবে। আর সংস্কৃতির সেতু বন্ধন যত শক্ত হবে, আমি মনে করি আমাদের জাগতিক উন্নয়নও ঘটবে, আত্মিক উন্নয়নও ঘটবে। যেটা রবীন্দ্রনাথ বলছেন, আত্মিক উন্নয়ন ঘটলে আমরা হয়তো অমিলগুলোকে পাশ কাটিয়ে বা পিছনে ফেলে সামনে এগোতে পারবো। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার, এত ব্যাপক একটা বিষয়কে আপনি সংক্ষেপে যেভাবে তুলে ধরেছেন, আমরা কৃতজ্ঞ। আমি বিশিষ্ট যে আলোচক তাদের কাছে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি এটুকু অন্যায় একটা অনুরোধ করবো আপনাদের সবাইকে, স্যার এবং ম্যাডাম, যে এত চমৎকার একটা টপিক, কিন্তু আমাদের সময় স্বল্পতার কারণে স্যার আপনারা যদি সংক্ষিপ্ত বক্তব্য রাখতে পারেন স্যার, 7 মিনিটের মধ্যে যদি স্যার আপনারা রাখতে পারেন আপনাদের কমেন্টসগুলো, তাহলে স্যার আমাদের জন্য একটু ভালো হয় স্যার। আমি অনুরোধ করবেন বিনীতভাবে শ্রী চিন্ময় গুহ, প্রফেসর এমিরিটাস, স্যার আপনাকে কিছু বলার জন্য। আপনাদের সকলকে শুভেচ্ছা, শুভ সন্ধ্যা। আজকের এই দিনটাতে আসতে পেরে যে কি মন ভালো হলো বলার নয়। যখন মুক্তিযুদ্ধ হচ্ছে তখন আমি খুব ছোট, স্কুলে পড়ি আমি এবং আমার ভাই। সে আনন্দ ভুলিনি, শেষ আনন্দ বোধহয় আমাদের সমাজ জীবনে 1971। তো একটা করে মুক্তিযোদ্ধাদের জয় হচ্ছে, আর আমরা মনে হচ্ছে আমরা স্বর্গে চলে গেছি। সেই অপরূপ দিনগুলোর কথা মনে পড়ে। আর আজকে
বিশেষ করে তা মনে পড়ছে। আর আমার আগে যিনি বললেন অধ্যাপক মঞ্জুরুল ইসলাম, সৈয়দ মঞ্জুরুল ইসলাম, তিনি উপমহাদেশের একজন অগ্রগণ্য ভাবুক। তার কথার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ইশারা ছিল। আমি একটু বলি, এখন কি হচ্ছে, কখন আমরা এই আলোচনাটা করছি? যখন গাজায় রক্ত পড়ছে, যখন শিশুদের সব ছড়ানো ছিটানো, যখন ইউক্রেনের মতো একটা ছোট্ট দেশে একটি বিরাট দেশ প্রায় একটা অ্যাবসার্ড থিয়েটারের মতো যুদ্ধ করে চলেছে। এই ভয়ঙ্কর সময়ে আমার টি.এস. এলিয়টের একটি লাইন মনে পড়ে, রেইন অফ ব্লাড হ্যাজ ব্লাইন্ডেড আওয়ার আইজ। রক্তের বৃষ্টিতে আমরা অন্ধ হয়ে গেছি। কাজেই আমার প্রিয় কবি অরুণ মিত্রের লাইন দিয়ে শুরু করি। আমাকে স্বস্তির কথা কে বলে, আমার দিন আর রাতগুলোয় বাগনক বসা, কুয়াশায় চোখ নষ্ট হয়ে গেছে। আমার এক তরুণ ছাত্র, এখন আর তত তরুণ নেই, হিমালয় জানার লেখা কবিতা, আগুনের মাঠ থেকে শূন্যে উড়ে যায় গাছ, শান্তিও এখন যুদ্ধের নামান্তর। এইরকম একটা অবস্থায় আমরা এখানে মিলিত হয়েছি। একটা সেতুর ওপরে আমরা দাঁড়িয়ে, সংস্কৃতির সেতু। আমাদের ইতিহাস, আমাদের সমস্ত সংস্কৃতি আমাদের শরীরে অন্তঃসূত হয়ে আছে। রবীন্দ্রনাথ অমিয় চক্রবর্তীকে লিখেছিলেন চৈতন্যকে উদ্বোধিত করার কথা। বইমেলা বা বই যদি চেতনাকে উন্মোচিত না করে, রবীন্দ্রনাথের ভাষায় একটি চেতনার সঙ্গে অন্য চেতনাকে যুক্ত না করে, তার কোনো অর্থ হয় না। তাই সংযোগের সেতু। আজকে এটা বলার, সেটা হচ্ছে যে যখন আগুনের মাঠ থেকে শূন্যে উড়ে যায় গাছ, তখন সবচেয়ে যেটা মনে পড়ছে আমাদের সবার আগে, সেটা হচ্ছে একটি জিনিসই আমাদের বাঁচাতে পারে। চারপাশে যখন রক্ত পড়ছে, প্রতীকী অর্থে রবীন্দ্রনাথের ভাষায় উনি বুদ্ধদেবের উপর লিখতে গিয়ে লিখেছিলেন, মানুষের এই প্রবল অপমানের মধ্যে, কাজে মানুষের এই প্রবল অপমানের মধ্যে আমাদের হাতে একটি অস্ত্র, একটি ফুল, একটা পুষ্পশোভিত অস্ত্র, একটি আয়তক্ষেত্র যার নাম বই, একটা জাদু লণ্ঠন যার নাম বই। আমরা সবসময় প্রযুক্তির কথা বলতে গিয়ে টেলিফোনের কথা বলি, মোবাইল টেলিফোনের কথা বলি, কত কিছু হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কিন্তু আমরা ভুলে যাই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রযুক্তির নাম হচ্ছে বই। কতগুলি পাতাকে যুক্ত করা হয়েছে একটি মেরুদণ্ডে, স্পাইন, তা আমাদের বাঁচিয়ে রাখার জন্যে একটা বিরাট অবলম্বন। আমার মনে আছে বোরহেস অতদিন আগে বলেছিলেন, ফরাসিতে বলছি, লা কালচার est en danger। উনি বলেছিলেন স্প্যানিশে, কালচার ইজ ইন ডেঞ্জার। এর চাইতে ভয়ঙ্কর বিপদ আর কি হতে পারে মানব জাতির? কাজেই আমরা এই সংকটের মধ্যে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করছি ওই ম্যাজিক ল্যান্টার্ন, জাদু লণ্ঠন কি করে আমাদের উন্মীলিত করবে, কি করে তৈরি করবে সংযোগের সত্যিকারের সেতু, মিথ্যে সেতু নয়। রবীন্দ্রনাথের ভাষায় স্তূপ উঁচা করিতেছি, নির্মাণ করিতেছি না। স্তূপ উঁচা করিতেছি, নির্মাণ করিতেছি না। চতুর্দিকে যখন আগুন উঠছে, তখন বই কি করে আমাদের বাঁচাবে? কোন বই? চারপাশে যখন একটা পর্নোগ্রাফি অফ সাকসেস, সাফল্যের পর্নোগ্রাফি, সার্থকতা কথাটা ব্যবহার করছি না, সাফল্য, চটজলদি সাফল্য চারপাশে, সাহিত্য জগতেও বটে, তখন রাজনীতিতে তো আছেই, তখন কি করে আমাদের দীপিত করতে পারে ওই আয়তক্ষেত্র? কুয়াশায় তো আমাদের চোখ নষ্ট হয়ে গেছে। সেই সময় পাঠক বই পড়তে শিখুন। সবচেয়ে বড় কথা হচ্ছে, খুব অসাধারণ একটা কথা ফ্লোবের বলেছিলেন তার এক বান্ধবীকে, ম্যাডমোজেল দু ক্যান্টন, তাকে বলেছিলেন যে বই পড়বে না
আনন্দ পাওয়ার জন্য বাচ্চাদের মতো। Il ne faut pas lire comme les enfants, ছোট ছোট বাচ্চাদের মতো করে আনন্দ পাওয়ার জন্য বই পড়বে না। Il ne faut pas lire pour s'instruire, জ্ঞান নেবার জন্য বই পড়বে না। বান্ধবীকে বলছেন বই পড়বে বাঁচার জন্যে, lisez pour survivre, lisez pour vivre, বাঁচার জন্য একটা আবেদন হচ্ছে একটি বই। রবীন্দ্রনাথ বলেছেন বিশ্বের কোনো ব্যাপারকেই যে আমরা দেখিতে পাই না তার কারণ আমরা সমস্ত মন দিয়ে দেখি না, চোখ দিয়ে দেখতে পাই না, কারণ এই তো চোখ দিয়ে দেখবার জিনিস নয়, একে যে চরিত্র দিয়ে দেখতে হয়, স্বভাব দিয়ে দেখতে হয়, স্বভাবের ভেতর দিয়ে দেখতে হয় বলেই স্বভাবকে বিশুদ্ধ করা দরকার হয়। তাহলে আমাদের প্রশ্নটা হচ্ছে কোন বই? সেই বই যা আমাকে বাতিঘরের মতো জ্বালিয়ে তুলবে। A reader must learn to read. আমি দেখি লোকে বই পড়ে কিন্তু পড়ে না। বই পড়বে যখন, তখন বাক্য আর অক্ষরের মাঝখানে যে নৈশব্দ, যে ঢেউ, যে ইশারা, তাকে স্পর্শ করতে জানতে হয়, তার অনুরণনকে ছোঁয়া। সত্যজিৎ রায় যখন শতরঞ্জকে খিলাড়ি করেছিলেন, একজন ঐতিহাসিক রাজবংশ খান্না বলেছিলেন ইতিহাসের কিছু কিছু জিনিস আমি দেখতে পাচ্ছি না। সত্যজিৎ রায় তার উত্তরে ইলাস্ট্রেটেড উইকলিতে একটি চিঠিতে লেখেন, ইন মাই ফিল্মস ইউ হ্যাভ টু রিড বিটুইন দ্য লাইনস। আমার ছবিতে বাক্যের মাঝখানের সত্যটাকে অনুভব করতে হবে, বাক্যের মাঝখানের সত্যটাকে অনুভব করতে হবে। আমি চারপাশে কবিদের দেখি, তারা পড়ছে কিন্তু পড়ছে না, তারা অক্ষর শরীরের মধ্যে প্রবাহিত হতে দিতে পারছে না, সুষুম্নায় ধারণ করতে পারছে না, ইতিহাসে স্থাপন করতে পারছে না। সুতরাং এই জিনিসটা খুব দরকার। 1904 সালে কাফকা তার বন্ধুকে লিখেছিলেন, আমরা এমন বই পড়ব যা আমাকে কামড়াবে, যা আমাকে বিদ্ধ করবে। আমাদের সেই বই লাগবে যা আমাদের যন্ত্রণাক্ত করবে, আমার কঙ্কালকে কাঁপিয়ে তুলবে। একটি বই যেন একটা বরফে ঢাকা সমুদ্রের বরফ ভাঙার জন্য তৈরি হয়েছে। A book must be the axe for the frozen sea within us. কাফকাকে বই পড়তে দেখে একজনের মনে হয়েছিল দস্তয়েভস্কির পাঠক নামে একটি এক্সপ্রেশনিস্ট ছবির কথা, একজন চেক চিত্রকরের, যেন একটি লোক, কাফকা বা যে কোনো পাঠক, আপনি আমি একটা ঘোরের মধ্যে রয়েছি, আর আমাদের হাতে ধরা আছে আমাদের ধূসর আঙুলে একটি বই। আমরা এমন একটা পৃথিবীতে, গ্লোবায়িত পৃথিবীতে বাস করছি যেখানে আমাদের প্রধান অবলম্বন এখন ইন্টারনেট। বারবার আমরা একটা ব্যর্থ আর্তনাদের মতো বলে উঠছি, না বই থাকবে ইন্টারনেট থাকলেও। সম্ভব নয়, সম্ভব নয়। বই বিক্রি দিয়ে এর হিসেব করা যাবে না, কারণ ইন্টারনেট মনে রাখতে হবে। উম্বের্তো একো একটি বই লিখেছেন, তার একটি আলোচনার বই করেছেন জাঁ ক্লোদ ক্যারিয়েরের সঙ্গে, বইটির নাম হচ্ছে দিস ইজ নট দ্য এন্ড অফ দ্য বুক। তাতে একটি সংলাপে উনি বলছেন ইন্টারনেট জিনিসটা কি, একটা আনভেরিফাইড কালেকটিভ মেমোরি। এবার লক্ষ্য করবেন ইন্টারনেটে প্রত্যেকটা স্তবকের পাশে লেখা থাকে এডিট, ঠিক করে নিন ভুল থাকলে, অর্থাৎ পুরোটাই একটা ইম্পার্সোনাল কালেকটিভ মেমোরি। তাহলে এলিয়েটের কথা আবার মনে পড়ছে আমাদের, সেটা হচ্ছে where is the wisdom we have lost in knowledge? Where is the knowledge we've lost in information? Where is the wisdom we've lost in knowledge? Where is the knowledge we've lost in information? Where is the life we have lost in living? বাঁচতে বাঁচতে বাঁচাটা ভুলে গেছি। এই অবস্থায় যখন একটা সুন্দর বিকেলে আপনি বাড়িতে বসে আছেন বারান্দায়, বুদ্ধদেব বসুর তিথি ডোরে আছে, কাগজগুলি খসখস করে বলল এসো এসো, কালো কালো অক্ষরগুলো গুনগুন করলো শোনো শোনো। একটু আগেই যেমনই মন খারাপ লাগছিল, তেমনি একটা সুখের ঢেউ ঢেউ ছলছল করে উঠল বুকের মধ্যে। আকাশে নীল মেঘ, কালো ছাই রং ছড়ানো, বৃষ্টি ঝমঝম, বই কোলে বসে থাকে,
বই ভাবে, আবছা, একলা, চুপ। তাহলে এই নির্জনতায়, এই ক্রমশ মানবতাহীন পৃথিবীতে, ডিহিউম্যানাইজড ওয়ার্ল্ডে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে টলস্টয় যেটা করেছেন, বড় সময়, ছোট সময় এবং ব্যক্তিগত সময়কে মিলিয়ে দেওয়া। একবার লক্ষ্য করবেন, জীবনানন্দ সারা জীবনে 5টি কবিতার বই লিখেছিলেন। টি.এস. এলিয়ট তার চেয়ে কম, কারণ ওয়েস্টল্যান্ড একটি মাত্র কবিতা দিয়ে পুরো একটি বই, দ্য হলো ম্যানও একটি বই, আর এখন কত বই লেখা হয়। এটা সম্পর্কে খুব মজার কথা বলেছেন একজন ফরাসি রোমান্টিক কবি সম্পর্কে, আলফ্রেড জারি। ওনার নাকি 14টা কবিতার বই আছে, মানে 14 টাইমস ক্র্যাপ, 14 বার আবর্জনা। কি বলছেন? বলছেন আলফ্রেড জারি আধুনিকতার একজন উদ্গাতা। আমরা যেটা চাইছি সেটা হচ্ছে কুলতুরকাম্প। যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো, তখন রোমাঁ রোল্যাঁ তার ডায়েরির ওপরে লিখলেন, দেখা হবে রবীন্দ্রনাথের সঙ্গে, ফ্রয়েডের সঙ্গে, মার্ক্সিম গোর্কির সঙ্গে, আইনস্টাইনের সঙ্গে, গান্ধীজির সঙ্গে। কিন্তু তার আগে তখনও দেখা হয়নি। লিখলেন গোটা অক্ষরে কুলতুরকাম্প, তার মানে হচ্ছে দ্য ওয়ার্ল্ড ওয়ার অফ কালচার, la guerre de corps et des esprits, হৃদয় মনের এক যুদ্ধ। আমাদের পৃথিবীকে বাঁচাতে হলে, এই ক্রমক্ষীয়মান মনীষার জগৎকে বাঁচাতে হলে, এই আক্রমণের হাত থেকে বাঁচাতে হলে নিজেকে যেটা করতে হবে, হৃদয় মনের এক সাংস্কৃতিক যুদ্ধ। রবীন্দ্রনাথের ভাষায় কুহকের আবেষ্টন ভেদ করে আত্মার দৃষ্টি, যা সমস্ত অসারতা ঘুচিয়ে দেয়, সমস্ত অসারতা ঘুচিয়ে দেয়। আমরা জানি যে চারপাশে একটা অসারতা আসছে, কিন্তু সবসময় যেন ভুলে না যাই যে আমাদের স্তূপ উঁচা করিলে হবে না, নির্মাণ করতে হবে। আমি সুভাষ মুখোপাধ্যায়ের একটা কবিতা দিয়ে শেষ করছি। জলের কলে টিপ 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 টিপ, জলের কলে টিপ 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 টিপ। নদী বলেছিল যাবে সমুদ্রে, আমরা বলেছিলাম যাব, আমরা যাব, একদিন সমুদ্রে আমরা যাব, আমরা পারবো, এই আশায় আপনাদের সবাইকে শ্রদ্ধা জানিয়ে শেষ করছি। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার বক্তৃতা সবসময় স্যার আমরা অনেকক্ষণ ধরে শুনতে পছন্দ করি। আজকে আবার ক্ষমা চেয়ে নিচ্ছি স্যার, যে সময় স্বল্পতার কারণে স্যার আপনাকে পুরোপুরি আমরা শুনতে পারিনি, আরও অনেকক্ষণ শোনার ইচ্ছে ছিল স্যার। আমি বিনীতভাবে এখন অনুরোধ জানাবো জনাব রেজওয়ানা চৌধুরী বন্যা, বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পী, বিশিষ্ট সঙ্গীত শিক্ষক, বিশিষ্ট সঙ্গীত কর্মী, ম্যাডামকে আমি অনুরোধ জানাবো কিছু বলার জন্য। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, অনুষ্ঠানের সভাপতি, আজকের মূল প্রবন্ধের উপস্থাপক, আমার অত্যন্ত শ্রদ্ধেয় অধ্যাপক মজরুল ইসলাম স্যার, মঞ্চে উপবিষ্ট বিশিষ্টজন এবং সামনে উপবিষ্ট সুধীজন। আমি আমার পরিচিত অনেককে দেখতে পাচ্ছি এখানে। আমি খুব, কারণ আমি তো বিশেষজ্ঞ নই, করি তো গান, কিন্তু এরকম একটি জায়গায় আমন্ত্রণ পেয়ে অত্যন্ত সম্মানিত বোধ করছি যে আমাকে ডাকা হয়েছে। যে কথাটা বলতে চাই, যে আমি খুব অল্পের মধ্যে খালি আমার নিজের অভিজ্ঞতাটা বলতে চাই। সংযোগের সেতুবন্ধন আজকের বিষয়। আমার নিজের মনে হয়েছে যে সংযোগের সেতুবন্ধন পুরো বিষয়টি মনে হয়েছে একটু কৃত্রিম, এই জন্যে যে আমার নিজের অভিজ্ঞতা, বাংলাদেশ স্বাধীন হবার পর 1975 সালে আমি, তখন আমার বয়স 16-17 এরকম, শান্তিনিকেতনে পড়তে এলাম। প্রথম একটি, ওই সময়টায় অত এটা কমন ছিল না, বাংলাদেশ থেকে ইন্টারমিডিয়েট পাশ করে জাস্ট ICCR স্কলারশিপ নিয়ে এসেছি। তো এসেই যখন নামলাম এবং যখন শান্তিনিকেতনে গেলাম, আমার কখনো মনে হয়নি যে আমার
আমি আরেকটা দেশে সম্পূর্ণ নতুন একটা পরিবেশে এসেছি। কাজেই সেতু বন্ধনের ব্যাপারটা তখন থেকেই ছিল না আমাদের মধ্যে। যে এখন সেতু বন্ধন বলা হচ্ছে, সেতু তৈরি করার কথা বলা হচ্ছে, পুরোটাই তো একটা কৃত্রিম বন্ধন তৈরি করে, দূরত্ব তৈরি করে সেটাকে ঢাকবার জন্য এখন আবার সেতু বাঁধা। আমাদের দূরত্ব কোথায়? আমাদের তো একটা আত্মিক সম্পর্ক। আমি সেই 75 সাল থেকে আজ পর্যন্ত এই বঙ্গে আর বাংলাদেশে আমার নিরন্তর আসা যাওয়া, আমার সবচেয়ে ভালো বন্ধুরা এখানে, সবচেয়ে ভালো সময় কেটেছে, জীবনের সবচেয়ে সুখের সময়টা কেটেছে এখানে। এবং আমার কখনো মনে হয়নি যে সেতুর এপার আর ওপার। সবসময় মনে হয়েছে যে আমি তো একই জায়গাতে আছি, এক ভাষায় কথা বলছি। আমাদের দুঃখের অনুভূতি একরকমের, আনন্দের উপলব্ধি একরকমের, সবই তো এক। তাহলে দূরত্বটা তো আসলে একটা রাজনৈতিক এবং ভৌগোলিক কৃত্রিম উপায় তৈরি করা। আসলে আমাদের যোগ এক, আমাদের ভাষা এক, আমাদের সঙ্গীত এক, আমাদের সংস্কৃতিও এক। আমরা দূরে চলে গেছি অন্যদের কারণে। আমি জানি এখানে আপনারা যারা বসে আছেন, আপনাদের 60 থেকে 70% মানুষের আদিবাড়ি বাংলাদেশে, এবং তাদের ভেতরে একটা ক্ষুদ্র বাংলাদেশ কোথাও না কোথাও বাস করে, এবং একজন বাংলাদেশিকে দেখলেই সেটা বারবার উঁকি মারে। এবং আমার নিজের অভিজ্ঞতা, এই যারা বাংলাদেশ ছেড়ে চলে এসছেন তারা যখন এখন বাংলাদেশে যান এবং একবার ঘুরে আসেন বাংলাদেশে, তখন আর এই সেতুটা থাকে না। তারা আবার বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের মানুষ বাঙালি হয়ে যান। এই যে যোগাযোগটা, এটা আজকে নানা বিষয়ে কথা বলা হচ্ছে, বইমেলা উপলক্ষে আয়োজন করা হচ্ছে বই নিয়ে। বই আমাদের সাহিত্যের একটা প্রধান অঙ্গ, এবং সবাই বলবেনও বই নিয়ে। সঙ্গীত আপনারা জানেন, সঙ্গীত, চিত্রকলা, নাটক, সিনেমা, সব কিছুই সংস্কৃতির অঙ্গ। এবং এখন এই সময় বাংলাদেশ স্বাধীনতা পরবর্তী সময় ক্রমশ আমাদের এই সেতুটা আরও জোরালো হচ্ছে, আনা গোনা আদান প্রদান জানা শোনা আরও বাড়ছে, এবং দূরত্ব ক্রমশ ঘুচে যাচ্ছে। আমি আশাবাদী যে এখন বিশেষ করে এই বিশ্বায়নের যুগে ইউটিউব, ফেসবুক, নানা রকমের অনেক কিছু আছে, এর জন্য এই সবের কারণে আর দূরত্ব বলে কিছু নেই, সারা বিশ্বই এক হয়ে গেছে। সেখানে ঢাকা আর কলকাতা, বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের মধ্যে আসলে কিন্তু কোনো দূরত্ব নেই, যদি না আমরা সেই দূরত্বটাকে ধরে রাখি। আর যদি ভাবি যে না আসলে দূরত্ব নেই, জাস্ট এপার আর ওপার গেলেই হলো, তাহলে কিন্তু সেই দূরত্ব থাকবে না, কোনো ক্ষেত্রেই থাকবে না। আমি খুব আশাবাদী। কিন্তু আমি যেটা সত্যিকারের আশঙ্কাগ্রস্ত যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে আমাদের এই সেতু বন্ধন বলি বা দূরত্ব বলি, এটা কিন্তু আসলে আমাদের জন্য কোনো চ্যালেঞ্জ না। কিন্তু এখন এই বিশ্বায়নের যুগে আমাদের সত্যিকারের চ্যালেঞ্জ হচ্ছে আমাদের বাঙালি আনাকে টিকিয়ে রাখা, আমাদের বাংলা ভাষাকে টিকিয়ে রাখা, আমাদের বাংলা গান, বাংলা সংস্কৃতিকে টিকিয়ে রাখা। এটা উভয় দিকেই, আমাদের দিকেও এদিকেও। এদিকে একটা বাড়তি চাপ আছে, হিন্দির চাপ, আর আমাদের ওইদিকে তো পুরো পাশ্চাত্যের চাপ। সেই চ্যালেঞ্জটাকেই যদি আমরা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সকল বাঙালিরা মিলে মোকাবেলা করার চেষ্টা করি, তাহলেই কিন্তু বাংলা ভাষাকে আমরা টিকিয়ে রাখতে পারবো। নাহলে আজ থেকে 5-10 বছর পরে পুরো বাংলা আর কেউ বলবে না। একটা বাংলার মধ্যে 10টা ইংরেজি শব্দ থাকবে, একটা বাংলা গানের মধ্যে 2-3টে হিন্দি লাইন ঢুকে যাবে, একটা বাংলা লেখার মধ্যে ইংরেজি আসবে, হিন্দি আসবে, নানা কিছু আসবে। কাজে ওইটাই আমি মনে করি যে চ্যালেঞ্জ আমাদের বাংলা ভাষাকে। আমাদের একটা বড় ব্যাপার আছে যে ভাষাটা আমাদের রাষ্ট্রীয় ভাষা, বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষা বাংলা ভাষা, সেটা আমাদের একটা বড় শক্তির জায়গা। কিন্তু সেই শক্তিটাকে আপনারা আরও যদি সহযোগিতা করেন, আমরা সবাই মিলে বাংলা ভাষাটাকে, বাঙালি জাতির অস্তিত্বকে
টিকিয়ে রাখতে পারবো। এছাড়া কিন্তু এই বিশ্বায়নের যে আগ্রাসী স্রোত সব কিছু একদম উলটপালট করে দেবে। রবীন্দ্রনাথকেই না কোন দিন হারিয়ে ফেলি। আপনাদের সবাইকে অনেক শুভকামনা, অনেক কৃতজ্ঞতা মাননীয় উপরাষ্ট্রদূত এবং বাংলাদেশের উপ হাইকমিশনকে আমাকে আমন্ত্রণ জানাবার জন্যে। আপনাদের সবাইকে ভালো থাকবেন, শুভকামনা। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি এখন বিনীত অনুরোধ জনাব সুব্রত সরকার, বিশিষ্ট কবি এবং পশ্চিমবঙ্গ কবিতা একাডেমির সভাপতি, স্যারকে অনুরোধ করবো কিছু বলার জন্য। নমস্কার। মঞ্চে নক্ষত্র মণ্ডলী এবং আপনারা, সেতুটা কি রকম? এই রেজওয়ানা বন্যা চৌধুরী বক্তৃতা করে গেলেন। উনি যদি এক্ষুনি এই মঞ্চ থেকে দুজনে দেখা হলো মধু যামিনীরে গাইতেন, তাহলে মুহূর্তের মধ্যে কি ঘটনা ঘটতো আপনারা বুঝতে পারছেন। একেই বলে সেতু। শামসুর রহমান যখন কলকাতায় এসে কবিতা পড়তেন, আমি তখন ছোট, আমি দেখেছি কিভাবে এই যে মঞ্চে আপনারা আজকে এত মানুষ এসছেন, এর দ্বিগুণ মানুষ দাঁড়িয়ে শামসুর রহমানের কবিতা শুনছে। একে বলে সেতু। আজকে যখন আপনারা এসেছেন, মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তৃতা শুনছে, এরপরে আসল আকর্ষণ হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। আমি একটাই কথা বলবো যে সেতু জোর করে তৈরি হয় না। এটা হাওড়া ব্রিজ নয়, এটা পদ্মা সেতু নয়। অনেক ইঞ্জিনিয়ার লাগে, অনেক পয়সা লাগে, অনেক কিছু লাগে। সেতুটা আছে, সেতুটা আমাদের মধ্যে আছে, তৈরি করতে হবে না। এই যে সারাক্ষণ কোনো, হয়তো যখন বইমেলা নেই, কোনো উৎসব নেই, নন্দনে হাওয়া চলছে না, মানে সিনেমা, যার জন্য উপচে পড়েছিল নন্দন। আমি দীর্ঘকাল বাগে দেখলাম একটা বাংলা সিনেমার জন্য, সেটা বাংলাদেশ থেকে আসার সিনেমা, হাওয়া দেখার জন্য লাইন শিশির মঞ্চ ছাড়িয়ে এক্সাইট পর্যন্ত পৌঁছে গেছে। কি করে ঘটলো? একটা ভালো কাজ, একটা ভালো কবিতা, একটা ভালো সিনেমা, একটা ভালো গান, যেটা একই ভাষায় একই সংস্কৃতির মধ্যে থেকে বেড়ে উঠেছে, সেইগুলো যতটা সংযোগ তৈরি করে আর কোনো কিছু করতে পারে না। সুতরাং সেই জিনিসটা কিন্তু আছে। আজকে ধরুন কুচবিহার থেকে কাকদ্বীপ, পুরুলিয়া থেকে সুন্দরবন, আপনি যেখানে যাবেন অসংখ্য লিটল ম্যাগাজিন বেরোয়। এই এখন বইমেলা চলছে, এত লিটল ম্যাগাজিনের প্যাভিলিয়ন আপনারা জানেন, আপনারা দেখেছেন। আর আমাদের এখান থেকে, বাংলাদেশ থেকে যেমন, আমাদের এখান থেকে প্রচুর এই মুহূর্তে লিটল ম্যাগাজিনের ছেলেমেয়েরা বসে আছেন, তারা হচ্ছে আমাদের প্রাণ। তো এই লিটল ম্যাগাজিনে কাকদ্বীপ থেকে কোচবিহার পর্যন্ত আপনারা দেখতে পাবেন ছোট ছোট পত্রিকায় বাংলাদেশের কবিদের কবিতা। আমি বলতে চাইছি যে ভাষার প্রশ্নে, সংস্কৃতির প্রশ্নে রাষ্ট্র ক্ষমতা আস্তে আস্তে ক্ষীণ হয়ে আসে। আমার ছেলে কি বই পড়বে সেটা আমি ঠিক করে দিতে পারি না, বলতে পারি, কিন্তু সেই সিদ্ধান্ত নেবে রাষ্ট্র। বলে দিতে পারে না আমাদেরকে যে এই বইগুলো পড়তে হবে, এই কবিকে পড়তে হবে, ওই কবিকে পড়তে হবে, তুমি এর লেখা পড়ো না, ওর লেখা পড়ো না। রাষ্ট্রের নিয়ন্ত্রণ আস্তে আস্তে পাঠকের কাছে এসে সীমিত হয়ে যায়। পাঠক তার হৃদয় দিয়ে, তার মন দিয়ে, তার মেধা দিয়ে তৈরি করে নেয় তার পৃথিবী, যে পৃথিবীর কথা আমরা এতক্ষণ এতগুলো বক্তৃতায় শুনতে পেলাম। সুতরাং এই একটা জায়গা আমার কাছে মনে হয় যে কলকাতা বইমেলা এমন একটা বইমেলা যেখানে আমি ছোটবেলা থেকে দেখে আসছি
যে এই বইমেলা বাংলাদেশ ছাড়া কোনো দিন হয়নি, কোনো দিন হবেও না। এই যে বাংলা ভাষা, একটা কথা আমি আরো অনেক জায়গায় বলেছি, আজকে এখানে বলতে আমার আরো বেশি ভালো লাগবে, যে আজকে বাংলা ভাষা নিয়ে যখন সংকটের কথা বলা হয়, বাংলা ভাষা বিপন্ন বলা হয়, বিশেষ করে কলকাতায়, আমি ওখানেও গিয়ে শুনেছি ঢাকাতেও নাকি বিপন্ন, এসব বলা হয়। কলকাতা বইমেলা এলে ওসব বিপন্ন টিপন্ন আর মনে হয় না, অত্যন্ত প্রসন্ন বলেই মনে হয় বাংলা ভাষা। সুতরাং ওসব বিপন্নতার কথা আমরা একেবারেই মানতে পারি না। এবং যে কথাটা বলার আরো বেশি মনে হয়, এক ভারত রাষ্ট্র, এত বড় একটা দেশ এবং এতগুলো ভাষা, আমাদের উপর হিন্দি রয়েছে, আমাদের উপর ইংরেজি রয়েছে, আরো অন্যান্য ভাষার চাপ রয়েছে, প্রত্যেকটি ভাষা গুরুত্বপূর্ণ। কিন্তু আমার যেটা মনে হয়, অনেকে যেটা আশঙ্কা প্রকাশ করেন যে কলকাতায়, বাংলায়, মানে পশ্চিমবঙ্গে বাংলা ভাষার কি হবে। আমি একটা কথা জোর দিয়ে বলে যাই, পশ্চিমবঙ্গে বাংলা ভাষা কোনো দিন শেষ হয়ে যাবে না, তার কারণ পশ্চিমবঙ্গের পাশেই রয়েছে বাংলাদেশ। এটা আপনারা ভেবে দেখবেন। এটা আমার মনে হয় এটা শুধু প্রশংসার জন্য নয়, বাংলাদেশ থেকে সারাক্ষণ একটা ফ্লো, সারাক্ষণ একটা, ঠিক যেরকমভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেঘ এসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপর বৃষ্টি দিয়ে যায় বা উল্টোটা, ঠিক সেই রকমভাবে সারাক্ষণ একটা সাংস্কৃতিক ঢেউ সারাক্ষণ এসে আছড়ে পড়ছে কলকাতার উপর এবং পশ্চিমবঙ্গের উপর। সুতরাং এই ঢেউ কখনো কোনো দিন কেউ বন্ধ করে দিতে পারবে না, কোনো রাষ্ট্রীয় ক্ষমতাও নেই যেটা বন্ধ করতে পারে। ভাষা তার নিজের প্রয়োজনে নিজের ঢেউ তৈরি করে নেবে, সাহিত্য তার নিজের প্রয়োজনে ছুটে আসবে আমাদের কাছে এবং এখান থেকেও ছুটে যাবে ওপারে। একটা গান এখানে তৈরি হলে সেই গান যে রকম পৌঁছে যায় বাংলাদেশে, বাংলাদেশের একটা কবিতা, ভালো একটা কবিতা লেখা হলে সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে এসে পৌঁছে যায়। সুতরাং এইটা হচ্ছে একটা সারাদিন সারা রাত ধরে চলতে থাকা একটা হিউম্যান কনসাসনেস, এর বাইরে আমরা নই। এই যে আজকে আপনারা যে বাংলাদেশের টানে আজকে এত মানুষ এসেছেন, শুনছেন কথা মন দিয়ে, তারা সবচেয়ে বড় কারণ আপনার ভেতরে রয়েছে সেই বাংলা ভাষা, যে বাংলা ভাষা দুপারেই সমানভাবে জনপ্রিয় ভাষা। সুতরাং সেই দিক থেকে আমার মনে হয় যে এই বইমেলায় আজকে যে বাংলাদেশ দিবস এবং এই বইমেলায় যে বাংলাদেশের উপস্থিতি এবং বাংলাদেশ নিয়ে যে একটা উন্মাদনা আমরা লক্ষ্য করছি, সাম্প্রতিককালে সেটা আরও বেড়েছে বলে মনে হয়। আরও অনেকগুলো তার কারণ আছে, অত কিছু বলার সময় নেই। আমি শেষ একটা কথা বলি, এইটা বলে শেষ করব। এই বইমেলাতে আপনারা এসেছেন, এই বইমেলা থেকে বহু দেশের বই, পাঠক, প্রকাশক সবাই এসেছেন। এবং আপনারা জানেন, শুধু ভারতবর্ষ নয়, এই মুহূর্তে এই গোটা উপমহাদেশ এবং বহির্বিশ্ব একটা ঘটনার দিকে তাকিয়ে আছে। একটা বিপজ্জনক ঘটনার দিকে তাকিয়ে আছে, সেটা হচ্ছে রাম মন্দির। আমি আপনাদের বলে যাই, এই বইমেলা হচ্ছে রাম মন্দিরকে চ্যালেঞ্জ। এই বইমেলা হচ্ছে আসল মন্দির, আসল মসজিদ। সেটা ভারতবর্ষের মানুষ, সেটা পশ্চিমবঙ্গের মানুষ আপাদমস্তক বিচার করে দেখেন এবং বিশ্বাস করেন। এই বইমেলা সেই বইমেলা যেখানে একটা বই আপনাকে নতুন করে গড়ে দেবে, নতুন করে মানুষ করে দেবে। সুতরাং আমরা যারা বই ভালোবাসি, আমরা যারা বইয়ের জন্য আসি, আমরা যারা বইয়ের জন্য বিনিদ্র রজনী কাটিয়েছি, শুধু তারাই নয়, তার বাইরে আরও যারা রয়েছেন, তারা এই ভুলের দিকে এগোবেন না। তারা জানেন কলকাতা বইমেলায় হচ্ছে আমাদের আসল গন্তব্য। ধন্যবাদ, নমস্কার। অসংখ্য ধন্যবাদ স্যার এবং কৃতজ্ঞতা আপনার কাছে। সবসময় আপনি স্যার বাংলাদেশের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। আমি এখন বিনীতভাবে অনুরোধ জানাবো কবি মোহাম্মদ নুরুল হুদা, বাংলা একাডেমির মহাপরিচালক এবং বাংলাদেশের অসম্ভব বিশিষ্ট কবি, স্যারকে কিছু বলার জন্য।
শুভ সময়, মঞ্চে উপবিষ্ট আলোকমালা এবং আমাদের সামনে যারা উপস্থিত আছেন তাদেরকে একই কথাই বলতে পারি, আলোককে কি বলতে পারি, নক্ষত্র, নক্ষত্রমালা। আপনাদের সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি। আমি খুব সংক্ষেপে আমার কথা শেষ করার চেষ্টা করব। আমাকে দেখলে অনেকেই ভয় পায়, কতক্ষণ বলবো ঠিক নাই। গুটিয়ে যাই, গুটিয়ে গেলেই সুখ, রোদ দুপুরে পুড়বে না আর বুক, বুকের তলে হৃদয় নামক আঁখি, টের পাবে না তীর শিকারী পাখি। গুটিয়ে যাও, গুটিয়ে গেলেই ভালো, গহীন সুখে জ্বলবে জ্বলুক আলো। যে মানুষ মনের গভীরে গুটিয়ে যায় তার মন আরেকটি মনের সঙ্গে মিলিত হতে পারে। আমি বলিনি, রবীন্দ্রনাথ বলেছেন সাহিত্যের পথে, তিনি বলেছিলেন এটি নন্দন তত্ত্ব। আমরা তত্ত্বের কথা অনেক শুনেছি, সৈয়দ মঞ্জুর থেকে শুরু করে, চিন্ময় গুহ থেকে শুরু করে। আমরা সবাই বলছি তত্ত্বের কথা, আমরা সত্যের কথা বলছি, আমরা একটি বাংলার কথা বলছি। যে বাংলা হবে সেই বাংলা কখন কিভাবে সম্ভব আমি জানি না, কিন্তু যে বাংলা আছে থাকবে চিরকাল, সেই বাংলা হচ্ছে বই বাংলা। এই বই বাংলাটি চলমান ছিল বলেই আমরা দেখেছি বসুকু থেকে বাঙালি শব্দের যে উৎপত্তি বিস্তৃত হতে হতে একটা বৃহৎ বাংলা হয়েছে। সেই বৃহৎ বাংলা থেকে আমরা বাংলা ভাষা একটি রাষ্ট্রযন্ত্রের অস্ত্র হিসেবে বেরিয়ে এসে একটি দেশকে স্বাধীন করে দিয়েছে। কাজেই এই বাংলাকে আমরা ধারণ করব, বইতে ধারণ করতে কোনো অসুবিধা নেই। এই বাংলা রাষ্ট্রনৈতিকভাবে ভূমিতে খণ্ড থাকতে পারে, কিন্তু মনের ভিতর কোনো খণ্ড আছে বলে আমি মনে করি না। তাই আমি শ্রদ্ধেয় প্রকাশকবর্গকে বলবো, বাংলা একাডেমির চত্বরে যেই বইমেলাটি হওয়ার কথা ছিল সেই বইমেলাটি অবশ্যই হবে। আমরাও আশাবাদী সেই বইমেলা আমরা করব। ফলে এই বইমেলা যদি হয় তাহলে দেখা যাবে বাঙালির একত্ব, বাঙালির মনোমিলন, বাঙালির মনোমন্দির এক জায়গায় থাকবে। সেটি হতে পারে কলকাতায়, সেটি হতে পারে ঢাকায়, সেটি বাংলাদেশের যে কোনো প্রান্তেই হতে পারে। আমরা জানি বাংলাদেশ এবং বাংলা ভাষা সম্প্রসারণমান। আমি একটা কথাই শুধু বলতে চাই, সারা পৃথিবীর যত শব্দ বাংলা ভাষায় আছে আপনারা অন্য কোনো ভাষায় পাবেন কিনা সন্দেহ। আমি দু একটা শব্দের উদাহরণ দিতে পারি, আমি দেব না দিয়ে শুধু বলবো বাংলা ভাষা এমন একটি যে ভাষা, যে ভাষা পৃথিবীর যে কোনো শব্দকে পায় সেটাকে সে গ্রহণ করে নিজের মতো করে নিয়ে যায়। এই টেবিলকে আমি টেবল থেকে টেবিলে পরিণত করে আমি ধারণ করছে, বাংলা হয়ে গেছে। কাজেই একটি বিশ্বভাষা আমাদের প্রয়োজন। সেই বিশ্বভাষা কালেক্রমে যে কালে কালে বাংলা ভাষায় যে হয়ে যাবে তার অশুদ্ধ উচ্চারণ নিয়ে, অন্য ধরনের নিয়ে এবং তার মধ্যে যে 10টা রস আছে সেই 10কে আমরা ভরতমুনির যে অষ্টম রস থেকে দশম রসে পরিণত করেছি, সেইভাবে বাংলা ভাষা সর্বব্যাপী একটি ভাষায় পরিণত হয়ে যাবে। আমরা তার নমুনা দেখতে পাচ্ছি কিভাবে বাঙালি ছড়িয়ে গেছে সারা পৃথিবীতে। কলকাতা থেকে ঢাকায় শুধু যায়নি, ঢাকা থেকে শুধু কি বলবো আমি নিউ ইয়র্কে যায়নি, সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। আমরা এই ভাষার শক্তিকেই আমরা ধারণ করব বলে আমরা মনে করি। এবং বইমেলা আমাদের সেই ভাষার শক্তিকে, ভাষার শক্তি অন্য কিছুই নয়। ইন্টেঞ্জিবল কালচারাল এক্সপ্রেশন বলতে, হেরিটেজ বলতে যা বোঝায় তার প্রথম বিষয়টি হচ্ছে ভাষা। শব্দ ঈশ্বর, সেই শব্দ যা চেতনার উদ্বোধনী সঙ্গীত। এবং সেই শব্দ যদি ধারণ করতে হয় তাহলে বইকে ধারণ করতে হবে এবং নিজের মাতৃভাষায়, যে মাতৃভাষা আমি উচ্চারণ করতে পারি। তাই আপনাদের সামনে আমি বইমেলা সম্পর্কে, এই বাংলাদেশ সম্পর্কে, এই বাংলা ভাষা সম্পর্কে, বাঙালির অস্তিত্ব সম্পর্কে একটি কবিতা পাঠ করে আমার বক্তব্য আমি শেষ করে দিচ্ছি। যতদূর বাংলা ভাষা, যতদূর বাংলা ভাষা ততদূর এই বাংলাদেশ। দরিয়া নগরে জন্ম, পৃথিবীর সর্বপ্রান্ত আমার স্বদেশ। এ বাংলার হাটে মাঠে, ধানি রং কিষানির বাটে, দিগন্তের মেঠু পথে সাধু সন্ত অথবা বখাটে,
নদী ও নারীর বাঁকে পাক পাখালির ঝাঁকে হাজার বছর ধরে জীবনের আনন্দরা হাঁটে। সম্পান ভাষায় তারা আসনাই দরিয়ার তরঙ্গে অশেষ। যত দূর বাংলা ভাষা তত দূর এই বাংলাদেশ। সাইবেরিয়ার সাদা বরফের টুকরো মুখে সিডনি টরেন্ট হয়ে হাজার ডানার পাখি উড়ে যায় অতি দূর আমাজন বাঁকে। বঙ্গোপসাগর পাড়ি দিয়ে জগতের 3 ভাগ জল খুঁটে খুঁটে মাদাগাস্কার ঘুরে এসে পলিশ্রুতে তাহিতির ঘাটে ভাটিয়ালি ভাউয়াইয়ার তাম্রবর্ণ সহোদর সহোদরা হাঁটে। এক তারা দুতরার সুরে সুরে আউলায় বাউলের আলুতালু কেশ। যতদূর বাংলা ভাষা তত দূর এই বাংলাদেশ। আমাকে চিনেছে লাল কাকড়ার হানা, মালকা বানুর ডানা, রূপচান্দা, লইট্টা আর ইলিশের কেউ। উজান বাঠির স্রোতে দরিয়ার মা চিংড়ি, সূর্যাস্তের ঢেউ। শখ হুন আর্য আর অনার্যের পলল মানব স্রোতে অনন্তর শান্তি বিশ্ব আমাকেই ডাকে। সাদা কালো তামাটে মানুষ গায় মহুয়া মলুয়া পালা, হাঁটে তারা মানব সাগর তীরে, গায়ে লাল সবুজের বেশ। যতদূর বাংলা ভাষা, যতদূর বাংলা ভাষা ততদূর এই বাংলাদেশ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ এবং সৃষ্টিশীলতা চিরজীবী হোক। অসংখ্য ধন্যবাদ স্যার। আর কিছু বলার নেই আপনার এই অসাধারণ কবিতা আবৃত্তির পরে। স্যার, আমি এখন বিনীতভাবে অনুরোধ জানাবো বাংলাদেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশ নাট্য আন্দোলনের পুরোধা জনাব রামীন্দ্র মজুমদারকে তার বক্তব্য রাখার জন্য। মঞ্চে এবং দর্শক আসনে যারা আছেন তাদের সবাইকে প্রীতি, শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাই। আমাদের আজকের আলোচনার বিষয় এতক্ষণ শুনলেন সংযোগের সেতু বন্ধন। সেতু বন্ধনটা বাংলাদেশ ও ভারতের সেতু বন্ধনটা নতুন করে তৈরি হয়েছে 1971-এ দুই দেশের মানুষের রক্তের মিশেলের মধ্য দিয়ে। সেই সেতু বন্ধন আসলে সেতু বন্ধন হয়, দেশ মানে তো হচ্ছে মানুষ, মানুষে মানুষে যখন সংযোগ হবে তখনই সেই সেতু বন্ধন দৃঢ় হবে। আমাদের বাংলাদেশ ভারতের যে সম্পর্ক তা নানা টানাপোড়েনের মধ্যে দিয়ে গেছে। আমাদের সৌভাগ্য যে গত 15 বছর থেকে বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরাধিকার শেখ হাসিনা ক্ষমতায় থাকার ফলে বাংলাদেশ তার ঈপ্সিত রাস্তায় ফিরেছে এবং সেই জন্যে আমরা 1971-এ যেসব চেতনা নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল সেগুলো আবার ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে। এই মানুষে মানুষের সংযোগটা যদি আমরা বাড়াতে পারি তাহলে ভবিষ্যতে কোনো সরকার যদি বিরুদ্ধচারণা করতে চায় তারাও তেমন সুযোগ করতে পারবে না। তবে অবশ্যই আমি মনে করি এই যে সংযোগের ক্ষেত্রে সরকারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। দুদেশে কেমন সরকার থাকে তার উপর নির্ভর করে অনেকটা। আমরা দুদেশের মানুষ অভিন্ন সংস্কৃতির উত্তরাধিকার বহন করি এবং দুটো ধারা দুভাবে পুষ্ট হয়েছে। আমরা বাংলা ভাষা ও সংস্কৃতির উত্তরাধিকার আমরা যেমন করে করেছি তেমনি করে কেবল বাংলাদেশ নয়, ভারত এবং পশ্চিমবঙ্গ এবং আরেকটা জায়গার কথা অনেকেই বলেন না, ত্রিপুরায়ও বাংলা ভাষার যে চর্চা তার সঙ্গে আমাদের একটা সম্পর্ক আরও বেশি গড়ে তোলার দরকার। সম্পর্কের ক্ষেত্রে সরকারের ভূমিকার কথা বলছিলাম। আমি মনে করি এক্ষেত্রে বর্তমানে যে ভিসা জটিলতা আছে, ভিসাটাকে যতটা সহজতর করা যায়, মানুষের যাতায়াত যত অবাধ করা যায়, সেটা দুদেশের সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে। আমরা রবীন্দ্রনাথ এবং নজরুলের উত্তরাধিকার বহন করি, আমরা সমানভাবে দাবি করি। এবং আরেকটা কথা মনে রাখতে হবে, ধর্ম এখন দুদেশেই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু ধর্ম যদি বিভেদ সৃষ্টি হয় তাহলে সেই ধর্মের আমাদের প্রয়োজন নেই। আমরা চাই ধর্মের প্রকৃত ব্যাখ্যা দুদেশেই যেন প্রকৃতভাবে সেটা করা হয়, সেটাই আমরা চাই। আরেকটি কথা বলতে চাই যে
বাংলাদেশে এখন দৃশ্য মাধ্যমের যুগ। আমরা অগুন্তি ভারতীয় চ্যানেল বাংলাদেশে দেখতে পাই, কিন্তু ভারতে বাংলাদেশের চ্যানেল দেখা যায় না। সরকারকে বললে বলা হয় যে এটা তো ব্যবসায়িক আদান প্রদানের ব্যাপার, কিন্তু না, আমি মনে করি সরকারের একটা দৃঢ় ভূমিকার প্রয়োজন আছে। আপনারা, ভারত সরকার অবশ্যই বাধ্য করবেন এখানে বাংলাদেশের চ্যানেল যাতে দেখা যায়, তা না হলে এক পক্ষের ব্যাপার হয়ে যাচ্ছে জিনিসটা। আমরা যেমন চেষ্টা করেছি যে ভারতীয় চ্যানেল কোনো বিজ্ঞাপন প্রচার করতে পারবে না, সেরকমভাবে অনেক কিছু সরকার চাইলে করতে পারে। সুতরাং এই ক্ষেত্রে আমি অনুরোধ করব বাংলাদেশের চ্যানেল যাতে দেখতে পাওয়া যায়, তাতে করে সংস্কৃতির প্রবাহটা অনেক বেশি হবে। আমাদের এখন একমাত্র কাম্য হচ্ছে বাংলাদেশে অসাম্প্রদায়িক মানবিক বাংলাদেশ গড়ে তোলা, এবং আমরা চাইব আমাদের পাশের ভারতবর্ষ অসাম্প্রদায়িক এবং একটা প্রাগ্রসর বিজ্ঞানসম্মতভাবে এগিয়ে যাবে, সেই কাজটাই আমরা করতে চাই। আজকে এখানে কিছু বলার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, দীর্ঘক্ষণ আপনারা বক্তৃতা শুনেছেন, এবং আমরা আবারও বলবো, আসুন আমরা মানুষে মানুষের সম্পর্কটাকে আরও জোরদার করি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অসংখ্য ধন্যবাদ স্যার। আমি এখন আজকের এই সেমিনারের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব খলিল আহমেদ স্যারকে তার প্রধান অতিথি বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধা স্মরণ করতে চাই হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমাদের স্বাধীনতা যুদ্ধে 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোন ইজ্জত দিয়েছেন, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। এবং এই যে ভারতীয় সরকার, তারা 1971 সালে আমাদের স্বাধীনতায় তারা যে সহযোগিতা করেছে, এ কারণেও তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমরা দেখতে পাচ্ছি যে এই যে কলকাতায় আন্তর্জাতিক বইমেলা হচ্ছে, এই বইমেলায় মুখ্য ভূমিকা রয়েছে সম্ভবত, আমি যতটুকু বুঝতে পেরেছি, যারা প্রকাশক, তাদের ভূমিকাটাই বেশি। এবং যারা আয়োজন করেছেন তাদের প্রতি প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি খুব একটা বেশি কথা বলবো না। এখানে আমরা এসেছি, মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে অনুমতি দিয়েছেন। এখানে মঞ্চে বাংলাদেশ থেকে যারা আসছে আপনারা দেখতে পাচ্ছেন, মঞ্চে প্রত্যেককেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী একটা সামারির মাধ্যমে অনুমোদন দিয়েছেন। এজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং তিনি যদি অনুমতি না দিতেন, এত বড় একটা বইমেলা দেখার হয়তো আমার সুযোগ হতো না। আমরা সামনে 21শে বইমেলা করব, মাসব্যাপী হবে। সেখানে আরও কী কী নতুনত্ব আনা যায়, যে কথাটা আপনারা বলেছেন, বাংলাদেশও ঢাকায় যে বইমেলাটি ভবিষ্যতে হবে, এটি যেন একটি আন্তর্জাতিক বইমেলা হয়। এ বিষয়ে এখন যেহেতু সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত আছেন মাননীয় প্রধানমন্ত্রী, হয়তো আমার সুযোগ হবে। প্রথম বৈঠকেই আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাবো, আপনাদের যে অনুরোধটা রয়েছে, এই অনুরোধ আমি প্রথম সাক্ষাতেই আমি জানাবো। আর আমি বেশি কিছু বলবো না, আমি কিছু ইদানিং কিছু ধৃষ্টতা দেখাচ্ছি কিছু লেখার। হ্যাঁ, এবং আমি জীবনে প্রথম একটি কবিতার বই বের করেছি, নাম হচ্ছে ইচ্ছের ডানা। আমি 3 দিন বইমেলায় এসেছি, আমার গাড়িতে বই আছে, কিন্তু বই এখানে দেওয়ার সাহস পাই না। আমার খুব ভয় হয়, কারণ যেই গুণের বই বের হচ্ছে, সেখানে আমার বই কোনো দাম পাবে, এটা আমার একটু দ্বিধা থেকে যায়। তো আমি গত 2 দিন এই বইমেলায় বিভিন্ন স্টল দেখে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি, এবং আমার মধ্যে যে অনুভূতিটা হয়েছে, হয়তো খুব স্ট্যান্ডার্ড কিছু হবে না, আমি একটু আপনাদেরকে বলার চেষ্টা করি। কালকে রাত্রে আমি লিখেছি, এবং এটি বলেই আমি আমার বক্তব্য শেষ করব। আমরা জানি সকলেই যে এখন আমরা টেলিভিশন দেখি না, আমরা মোবাইল ফোনে সব কিছু দেখি।
টেলিভিশনের বিকল্প এখন মোবাইল ফোন হয়ে গেছে, বইয়ের বিকল্প বই। এই চিরন্তন সত্যটির ব্যঞ্জনা বিপন্ন কি? স্বশিক্ষিত মানুষ নানান ধরনের বই পড়ে, স্বশিক্ষিত মানুষই বেশি বই প্রকাশ করে। শিক্ষিত মানুষকে পাঠ্যপুস্তক পড়তে হয়, পেশাজীবী পাঠ্যপুস্তকের বাইরে বই পড়ে না। স্বশিক্ষিত বাঙালি গৃহিণী বই পড়ে, বই পড়ে গৃহিণী পছন্দ করে উপন্যাস, ছোট গল্প। বই পড়ে কবি, সাহিত্যিক, গবেষক। ধার্মিক বই পড়ে ধর্মীয় বই। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া পড়ে জনপ্রিয় উপন্যাস। মেলায় মূল পাঠক স্কুল, কলেজের, বিশ্ববিদ্যালয়ের। শিশুরা দেখে কার্টুন। কাগজের বই না পড়েও উচ্চ ডিগ্রি গ্রহণ করা সম্ভব। দিব্যি দেখছি স্কুলে বইয়ের ব্যাগ ছাড়া শিক্ষার্থী। বইমেলা পালন করছে অনেক গুরু দায়িত্ব। বইমেলা বৃদ্ধি করছে বইয়ের চাহিদা, বাড়ছে প্রকাশকের সৃজনশীলতা, বাড়ছে প্রকাশকের আয় পরিধি। বইমেলায় সৃষ্ট নতুন নতুন পাঠক, জন্ম নতুন নতুন লেখক, কবি, সাহিত্যিক। লেখকের পরিচিতি এবং জনপ্রিয়তার পূর্ণভূমি। বইমেলা লেখকের জীবিকা নির্বাহের তীর্থভূমি। বইমেলা প্রাণের মেলা, বইমেলা বিশ্ব প্রাণের মেলা, বইমেলা কবি সাহিত্যিকদের মিলন মেলা, বইমেলা সিনিয়র সিটিজেনদের মিলন মেলা। সংস্কৃতির অংশ গল্প, কবিতা, সাহিত্য, উপন্যাস, জীবনী, ভ্রমণ কাহিনী, এমনকি বিজ্ঞানের কল্প কাহিনীও সংস্কৃতির অংশ। গবেষণামূলক প্রবন্ধ, বিজ্ঞানের বই, জার্নাল, পাঠ্যপুস্তক, এগুলো কি সংস্কৃতির অংশ? মেলায় গবেষণা বা বিজ্ঞানের বইয়ের চাহিদা কম, বই পড়ার আগ্রহ কম, মানসম্পন্ন বইয়ের অভাব। বই উপহার বাঙালির সংস্কৃতির আবশ্যিক অঙ্গ হয়েছে কি? বইমেলায় চলছে রেস্টুরেন্টের ব্যবসা, বই চলছে ভাষার ব্যবসা, চলছে শিক্ষা ট্যুরিজমের বিজ্ঞাপন। ভবিষ্যতে চলবে শিল্পকলার বিভিন্ন প্রদর্শনী। বইমেলায় চলবে ব্যাপক সাংস্কৃতিক অনুষ্ঠান, বিখ্যাত উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রের প্রদর্শনী। বইমেলায় আন্তর্জাতিক বইয়ের ব্যবসা। মেলায় স্টলে বই সাজানো থাকবে না, থাকবে শুধু বইয়ের অনলাইন ঠিকানা, থাকবে বইয়ের তালিকা ও ডিজিটাল বিজ্ঞাপন। অনলাইনে বই বেচাকেনা, বইয়ের সফট কপির মেলা। বইমেলার আয়োজক হবে পাঠক, লেখক, প্রকাশক সংগঠন। ডিজিটাল বইমেলা হবে শিল্পকলার প্রদর্শনী। মানে যেটি আমরা আশঙ্কা করছি হবে না, এটাই আমার মনে হয় ভবিষ্যতে মানুষকে সচেতন করতে হবে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদেরকে আয়োজক যে আমন্ত্রণ জানিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই পশ্চিমবঙ্গের সরকারের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের যে হাই কমিশন রয়েছে। এখানে বিশিষ্ট সাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের ছেলে আন্দালিব ইলিয়াস আমাদের যে একত্রিত করে এবং যোগাযোগ, এই যে সেতু বন্ধনের কথা যে বলা হয়েছে, সেই সেতু বন্ধন সৃষ্টি করার জন্য গুরু দায়িত্ব পালন করেছেন, তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং সকল সুধীজন, এখানে গুণীজনরা বসে আছেন এবং তাদের সামনে কথা বলার সুযোগ পেয়ে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রধান অতিথিকে এবং সকল বিশিষ্ট গুণীজন যারা মঞ্চে রয়েছেন। সভাপতির ভাষণ দেওয়ার কথা, কিন্তু আমার সেই ধৃষ্টতা নেই এই গুণীজনদের পরে এটা নিয়ে আলোচনা করার। আমি শুধু একটা কথাই বলবো, দুই বাংলার যে সংযোগ, সেই সেতুকে ধরে রাখা, সেই সেতুকে দৃঢ়তর করা, সেই সেতুকে মজবুত করা, সেই দায়িত্ব শুধু যে কবি বা লেখক বা শিল্পী তার না, সেই দায়িত্ব একই সঙ্গে পাঠকের, দর্শকের, শ্রোতার। আজকে এখানে যারা আছেন আপনাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ যে আপনারা সেই সেতুকে জোরদার করার জন্য একসঙ্গে এসেছেন। এই যাত্রা যাতে আমাদের সবসময় একসঙ্গে চলে, দুই বাংলা যাতে একসঙ্গে এগিয়ে যায়, দুই দেশ যাতে একসঙ্গে এগিয়ে যায়। আপনারা সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু,
বাংলাদেশ ভারত সম্পর্ক চিরজীবী হোক, বাংলাদেশ পশ্চিমবঙ্গের আত্মিক বন্ধন দৃঢ়তর হোক। সবাইকে ধন্যবাদ। আমি বলে দিচ্ছি স্যার। বাংলাদেশ উৎসবের আজকের সেমিনারে উপস্থিত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। তাদের মূল্যবান সময় ও বক্তব্যের মাধ্যমে এই সেমিনারটিকে অর্থবহ ও প্রাণোজ্জ্বল করে তোলার জন্য। সাথে সাথে ধন্যবাদ জানাই অনুষ্ঠানে আগত দর্শক, বই পাঠক এবং সুপ্রিয় গণমাধ্যম কর্মীগণকে। এ পর্যায়ে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশের বরেণ্য সঙ্গীত শিল্পী রচনা চৌধুরী বন্যা সহ বাংলাদেশের বিশিষ্ট শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন। এছাড়াও থাকবে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের আমার পরিচয় কবিতা অবলম্বনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীদের একটি বিশেষ পরিবেশনা। মঞ্চসজ্জার জন্য কিছুটা সময় চেয়ে নিচ্ছি। আশা করি এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি আপনারা পরিপূর্ণভাবে উপভোগ করবেন এবং যার মাধ্যমে আমাদের সংযোগের সেতু বন্ধনটি হবে আরও দৃঢ়, আরও পরিপূর্ণ। জয় বাংলা।
এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই সাঁকোটা কেবল অতীত আর বর্তমান না, মানুষে মানুষে। কারণ একটু ভেবে দেখুন, একটু আগে যেই আলোচনা হচ্ছিল, আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম, তখন দেখতে পাচ্ছিলাম যে ওপার বাংলা এবং এপার বাংলা, এই দুই বাংলার সবচেয়ে গুণী মানুষেরা কিন্তু সে আলোচনায় ছিলেন। সৈয়দ মঞ্জুরুল ইসলাম স্যার, রামেন্দ্র মজুমদার স্যার এবং আরও অনেকে, সামনে বসে আছেন রেজনা চৌধুরী বন্যা ম্যাম, আমাদের লিয়াকত আলী লাকি স্যার এবং আরও অনেক গুণী মানুষেরা। সো আমরা বাংলাদেশ থেকে এসেছি পুরো একঝাঁক শিল্পী, এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি আমাদেরকে নিয়ে এসছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই বইয়ের মাধ্যমে জ্ঞান, আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতি আমরা আরও ছড়িয়ে দিতে চাই। আর বই হচ্ছে এমন আত্মীয় যে বই আসলে আমাদেরকে কখনো ছেড়ে যায় না। সো বই সবচেয়ে পরম বন্ধু। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি 47তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায়। এবং এই বছর এমন একটি চমৎকার আয়োজন করা হয়েছে যেখানে আসলে সাংস্কৃতিক পর্বে অংশ নিচ্ছে বাংলাদেশের একঝাঁক গুণী শিল্পী। এবং শুরু করতে চাই, তার আগে জানাতে চাই, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের ব্যবস্থাপনায় ও বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহযোগিতায় জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে আমাদের আজকের এই বিশেষ আয়োজন, এই সাংস্কৃতিক সন্ধ্যা, এবং যেখানে আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের অনেক কৃষ্টি কালচার সম্পর্কে আপনারা জানবেন। আর সবচেয়ে বড় কথা, দুই বাংলার মাঝে বাধা কিন্তু কোনোটা নেই, একই ভাষা, বাংলা ভাষায় আমরা বিশ্বাসী। এবং অনেকেই বলেছেন মানুষে মানুষে সম্পর্ক বাড়ানো খুব জরুরি। আমি পেছনে বসে বক্তব্য শুনছিলাম। সো সেই সম্পর্ক আমরা আসলে বাড়াতে চাই। এবং শুরুতেই আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা শিরোনামে রয়েছে দলীয় পরিবেশনা। বাংলাদেশের অনেক গুণী শিল্পীরা রয়েছেন, আমি বারবারই এটা বলবো, কারণ প্রত্যেকে জায়গা থেকে এসেছেন এবং তারা আজকে এই মঞ্চ রাঙিয়ে তুলবেন, মঞ্চ আলোকিত করবেন, এবং আশা করছি পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। শুরুতে আমন্ত্রণ জানাতে চাই বাংলাদেশ শিল্পকলা একাডেমি নৃত্য দল, নৃত্য পরিচালক স্নাতা শাহরিন, শিরোনাম শুভেচ্ছা ও ভালোবাসা।
অনবদ্য। এক কথায় অনবদ্য। নাচের পর অবশ্যই আমরা গানে চলে যাব, আর রবীন্দ্রনাথ। আমরা প্রত্যেকে জানি যে জীবনের যে অবস্থায় আমরা থাকি না কেন, রবীন্দ্রনাথের দ্বারস্থ হই, তার সৃষ্টির দ্বারস্থ হই। এমন একজন সঙ্গীত শিল্পীর গান আমরা এবারে শুনবো, যিনি রবীন্দ্রনাথে বাঁচেন, রবীন্দ্রনাথে হাসেন, কাঁদেন, এবং তার জীবন যাপনে পুরোটা জুড়ে রয়েছে রবীন্দ্রনাথ। তিনি অত্যন্ত গুণী সঙ্গীত শিল্পী অনিমা রায়। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি শ্রদ্ধেয় অনিমা রায়কে। কিন্তু মানুষ তৈরি করে কজন যায়? রবীন্দ্রনাথ আমাদের মানুষ হতে শিখে গেছিলেন। আজকে অত্যন্ত আনন্দের একটি দিন। বিশ্বের সকল ভাষাভাষীদের সকল বইয়ের সমাগম, এবং আমরা এসেছি নতুন বই কিনতে, যে বই কিনে গন্ধ শুকে পড়া যায়। এই আনন্দ চিরস্থায়ী হোক, মঙ্গল বার্তা ছড়িয়ে পড়ুক। আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাজ সত্য সুন্দর। আনন্দ
বিরাজ সত্য সুন্দর মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে বিশ্ব জগৎ মণিভূষণ বেষ্টিত চরণে আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর গ্রহ তারক চন্দ্র তপন ব্যাকুল দ্রুত বেগে গ্রহ তারক চন্দ্র তপন ব্যাকুল দ্রুত বেগে করেছে মান করেছে স্নান অক্ষয় কিরণে আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর ধরণী পর ঝরে নির্ঝর মোহন মধু শোভা ধরণী পর ঝরে নির্ঝর মোহন মধু শোভা ফুল পল্লব গীত গন্ধ সুন্দর বরণে আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর জগতে তব কি মহোৎসব বন্দন করে বিশ্ব জগতে তব কি মহোৎসব বন্দন করে বিশ্ব শ্রী সম্পদ ভুবনাস্পদ নির্ভয় শরণে আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ
সত্য সুন্দর আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। আমার প্রিয় একটি গান গাইছি, বলতে পারেন শিল্পীর প্রার্থনাও। মনে রবে কিনা রবে আমারে সে আমার মনে নাই মনে নাই মনে রবে কিনা রবে আমারে সে আমার মনে নাই মনে নাই মনে রবে কিনা রবে আমারে ক্ষণে ক্ষণে হাসি তব দুয়ারে অকারণে গান গায় মনে রবে কিনা রবে আমারে সে আমার মনে নাই মনে নাই মনে রবে কিনা রবে আমারে। চলে যায় দিন যতক্ষণ আছি পথে যেতে যদি আসি কাছাকাছি চলে যায় দিন যতক্ষণ আছি পথে যেতে যদি আসি কাছাকাছি তোমার মুখে চকিত সুখের হাসি দেখিতে যে চাই তাই অকারণে গান গাই মনে রবে কিনা রবে আমারে সে আমার মনে নাই মনে নাই মনে রবে কিনা রবে আমারে। ফাগুনের ফুল যায় ঝুরিয়া ফাগুনের অবসানে ক্ষণিকের মুঠি দেয় ভরিয়া আর কিছু নাহি জানে ফাগুনের ফুল যায় ঝুরিয়া ফাগুনের অবসানে ক্ষণিকের মুঠি দেয় ধরিয়া আর কিছু নাহি জানে ফুরাইবে দিন আলো হবে কি গান সারা হবে গো থেমে যাবে বিন ফুরাইবে দিন আলো
যতক্ষণ থাকে ভরে দেবে নাকি এ খেলারে ভেলাটাল, তাই অকারণে গান গাই মনে রবে কি না রবে আমারে, সে আমার মনে নাই মনে নাই, মনে রবে কি না রবে আমারে। ক্ষণে ক্ষণে আসে তব দুয়ারে অকারণে গান গাই মনে রবে কি না রবে আমারে, সে আমার মনে নাই মনে নাই, মনে রবে কি না রবে আমারে। অনবদ্য সবসময় বলি যে রবীন্দ্রনাথের মাঝে আমরা বাঁচি। আর এবারে আমাদের যে পরিবেশনা দলীয় নৃত্য আরও একবার, এবং আমাদের পরিবেশনার নামই হচ্ছে হৃদয় রবীন্দ্রনাথ চেতনায় নজরুল, এবং নজরুল রবীন্দ্রনাথ এই দুজন সঙ্গীতের আকাশে উজ্জ্বল নক্ষত্র, সৃষ্টির আকাশের উজ্জ্বল নক্ষত্র, এবং তারা বাংলার সঙ্গীত শুধু না আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতিকে এতটা সমৃদ্ধ করেছেন যেটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না, কিংবা আমরা পুরো জীবন জুড়ে যদি গবেষণা করি তারপরেও কিন্তু শেষ হবে না। সো এই দুই রবীন্দ্র এবং নজরুল অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর এবং আমাদের জাতীয় কবি বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, এই দুজনকে কেন্দ্র করে আমাদের এবারের পরিবেশনা। এবং পরিবেশনায় রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি নৃত্য দল, নৃত্য পরিচালক জয়দীপ পালিত এবং মেহেরাজ হক তুষার। সংসার আকুল চঞ্চল নাচে সংসার কুহরে হৃদয় বিহঙ্গ বিপুল তরঙ্গ রে বিপুল তরঙ্গ রে মামা পা গামা সা গা নি সা গামা পা বিপুল তরঙ্গ রে মা গা নি সা নি সা গামা পা নি সা বিপুল তরঙ্গ রে বিপুল তরঙ্গ রে সব গগন বুধ বেলিয়া গগন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল এটি আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গ রে বিপুল তরঙ্গ রে।
বলবীর বল উন্নত মমশির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান চলে, রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর আমি চির উন্নত শির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস। মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। আমি মহাভয়, আমি অভিশাপ বৃদ্ধির, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। আমি মানি না কোনো আইন, আমি ভরাতরি করি ভরাডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। আমি ধৈর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর। আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। বলবীর চির উন্নত মমশির, আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি। আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি হাম্বীর, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চল চঞ্চল ঠমকি চমকি, পথে যেতে যেতে চকিতে চমকি, ফিং দিয়াদি তিন দোল। আমি চপলা চপলে হিন্দোল, আমি তাই করি ভাই যখন চাহে মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা। আমি উন্মাদ, আমি ছঞ্ছা, আমি মহামারী, আমি ভীতিয়ে ধরিত্রীর। আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চির অধীর। বলবীর আমি চির উন্নত শির, মহাবিদ্রোহীর অনক্লান্ত। আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না। বিদ্রোহীর অনক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন। আমি স্রষ্টা সুদন শোকতাফানা, খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। আমি চির বিদ্রোহী বীর, আমি বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির উন্নতশীল। এক কথায় অনন্য পরিবেশনা। এবং এবার আমরা আবারও গানে চলে যাব, কারণ নাচ গান মিলিয়ে আমাদের আজকের আয়োজন সাজানো হয়েছে এবং আমরা চেষ্টা করছি খুব কম্প্যাক্ট একটা প্রোগ্রাম করার। জানি যে অনেকটা হাঁপিয়ে গেছেন, কিন্তু আয়োজনের মধ্য দিয়ে কিন্তু বেশ ভালো লাগছে বলে মনে করছি। এবারে যাকে আমন্ত্রণ জানাবো, তিনি শাস্ত্রীয় সঙ্গীত এবং নজরুল সঙ্গীতের মাঝে নিজেকে যাপন করেন, নিজের জীবনকে যাপন করেন এবং সেই পথেই চলছেন। তার অসংখ্য শিক্ষার্থী রয়েছে, তারাও তার দেখানো পথে চলছেন। এবং আমি আমন্ত্রণ জানাতে চাই আমাদের সবার ভালোবাসার সঙ্গীত শিল্পী, শ্রদ্ধেয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী, একই সাথে বলবো নজরুল সঙ্গীত শিল্পী প্রিয়াঙ্কা গোপকে। হারমোনিয়ামে লাগবে না।
সকল প্রিয় শ্রোতাদেরকে আমার আন্তরিক প্রণাম জানাই এবং শুভেচ্ছা জানাই। পরপর দুখানি গান, প্রথম গানটি ঠুমরি আঙ্গিকের এবং দ্বিতীয় গানটি গাজল আঙ্গিকের আমি চেষ্টা করছি। একেলা গরি জলকে চলে গঙ্গাতীর, একেলা গরি জলকে চলে গঙ্গাতীর, অঙ্গে ঢুলিয়া পড়ে, অঙ্গে ঢুলিয়া পড়ে লালসে অলস সমীর, লালসে অলস সমীর, একেলা গরি জলকে চলে গঙ্গাতীর, একেলা গরি জলকে চলে গঙ্গাতীর। কাকনে কলসে বাজে কত কথা পথ মাঝে, কাকনে কলসে বাজে কাকনে কলসে বাজে কত কথা পথ মাঝে, আঁচল চুমিছে শেষে, আঁচল চুমিছে শেষে, আঁচল চুমিছে শেষে, একেলা গরি জলকে চলে গঙ্গাতীর। তটিনীতে চলে কি গো সোনার বরণ মায়া রে গো, তটিনীতে চলে কি গো সোনার বরণ মায়া রে গো, নয়নে আবেশ নদীর, নয়নে আবেশ নদীর, নয়নে আবেশ মোদের, নয়নে আবেশ মোদের, একেলা গরি জলকে চলে গঙ্গাতীর, একেলা গরি, একেলা গরি, একেলা গরি।
জলকে চলে গঙ্গাতে নহে নহে প্রিয় এ নয় আখি জল নহে নহে প্রিয় এ নয় আখি জল নহে নহে প্রিয় এ নয় আখি জল মলিন হয়েছে ঘুমে চোখের কাজল মলিন হয়েছে ঘুমে চোখের কাজল নহে নহে প্রিয় এ নয় আখি জল নহে নহে প্রিয় এ নয় আখি জল হিরিয়া নিশি প্রভাতে শিশির কমল পাতে হিরিয়া নিশি প্রভাতে শিশির কমল পাতে ভাব বুঝি বেদনাতে কেঁদেছে কমল ভাব বুঝি বেদনাতে কেঁদেছে কমল নহে নহে প্রিয় এ নয় আখি জল শুধু শীতের মেঘে কপট কুয়াশা লেগে শুধু শীতের মেঘে কপট কুয়াশা লেগে ছলনা উঠেছে জেগে এ নহে বাদল ছলনা উঠেছে জেগে
এখানে কেউ কি আছেন যার আদি নিবাস বাংলাদেশের সিলেটে? এমন কেউ আছেন? আচ্ছা, মাত্র কর্নারে একটা হাত দেখতে পাচ্ছি। যাই হোক, সিলেটের খুব বিখ্যাত হচ্ছে ধামাইল নাচ, অর্থাৎ ধামাইল গানের সঙ্গে নাচ, এবং রাধারমণ দত্তের কথা তো নিশ্চয়ই শুনেছেন। সো আমরা এবারে এমন একটি পরিবেশনা দেখব, অর্থাৎ ধামাইল নাচ দেখব, এবং সেই নাচ পরিবেশনের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীর দলকে আমি আসতে বলছি মঞ্চে, এবং একই সাথে বলতে চাই নৃত্য পরিচালনা করেছেন তুলিকা ঘোষ চৌধুরী। আমরা এবার সবাই মিলে উপভোগ করব বাংলাদেশ শিল্পকলা একাডেমি নৃত্য দলের পরিবেশনা। এক কথায় দুর্দান্ত, পুরো একটা উৎসব মুখর পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছে এখানে। এবং আমি সময় নেব না, আবারও গানে চলে যাব। আমন্ত্রণ জানাতে চাই সঙ্গীত শিল্পী শ্রদ্ধেয় রওশন আলমকে। চলুন উপভোগ করি তার গান এবারে। হ্যালো,
আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয়। তোমারে না দেখলে রাধার, তোমারে না দেখলে রাধার জীবন কেমনে রয় বন্ধুরে। আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয়। আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয়। কমল ডালে বৈশারে বন্ধু বাজাও রঙের বাঁশি। সুর শুনিয়া রাধারি মন, সুর শুনিয়া রাধারি মন হইল যে উদাসী রে। আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয়। ভাইবে রাধা রমন বলে মনেতে ভাবিয়া। ভাইবে রাধা রমন বলে মনেতে ভাবিয়া। নিভা ছিল মনের আগুন, নিভা ছিল মনের আগুন কে দিলাই জ্বালাইয়া রে। আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয়। তোমার না দেখলে রাধার, তোমার না দেখলে রাধার জীবন কেমনে রয় বন্ধুরে। আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয়। আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয়। ও বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে। বাউলা কে বানাইলো রে, বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে। বাউলা কে বানাইলো রে, বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে। বাউলা কে বানাইলো রে, বানাইলো বানাইলো বাউলা তার নাম হইল মৌলা। বানাইলো বানাইলো বাউলা তার নাম হইল মৌলা। দেখিয়া তার রূপের ঝালো, দেখিয়া তার রূপের ঝালক হাসন রাজা হইল বাউলা। কে বানাইলো রে হাসন রাজা রে। বাউলা কে বানাইলো রে, বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে। বাউলা কে বানাইলো রে।
হাসন রাজা হইছে পাগল প্রাণবন্ধের কারণে। হাসন রাজা হইছে পাগল প্রাণবন্ধের কারণে। বন্ধু বিনে হাসন রাজায়, বন্ধু বিনে হাসন রাজায় অন্য নাহি মানে। বাউলা কে বানাইল রে হাসন রাজা রে, বাউলা কে বানাইল রে, বাউলা কে বানাইল রে হাসন রাজা রে, বাউলা কে বানাইল রে। হাসন রাজা গাইছে গান হাতে তালি দিয়া। হাসন রাজা গাইছে গান হাতে তালি দিয়া। সাক্ষাৎ দাঁড়াইয়া দেখে, সাক্ষাৎ দাঁড়াইয়া দেখে হাসন রাজার প্রিয়া। বাউলা কে বানাইল রে হাসন রাজা রে, বাউলা কে বানাইল রে, বাউলা কে বানাইল রে হাসন রাজা রে, বাউলা কে বানাইল রে, বাউলা কে বানাইল রে হাসন রাজা রে, বাউলা কে বানাইল রে। বানাইলো বানাইলো বাউলা তার নাম হইল মৌলা। বানাইলো বানাইলো বাউলা তার নাম হইল মৌলা। দেখিয়া তার রূপের ঝলক, দেখিয়া তার রূপের ঝলক হাসন রাজা হইল বাউলা কে বানাইল রে হাসন রাজা রে, বাউলা কে বানাইল রে, বাউলা কে বানাইল রে হাসন রাজা রে, বাউলা কে বানাইল রে। সবাই খুব উপভোগ করেছেন বলে মনে হচ্ছে। যাই হোক, লালন সাঁইজি ছিলেন একজন মানবতাবাদী সাধক, সেটা আমাদের সকলের জানা, এবং সকল প্রকার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি বাদ দিয়ে মানবতার পথে এসে কিন্তু শুধু মানুষকে ভালোবেসেছেন এবং সহজ মানুষ হিসেবে আমরা তাকে জানি। এবং আমাদের এবারের পরিবেশনা সহজ মানুষ, আবারও একটি নৃত্য পরিবেশনা দেখতেই পাচ্ছেন, আমাদের শিল্পীরা তৈরি আছেন এবং সহজ মানুষ পরিবেশন করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি নৃত্য দল। নৃত্য পরিচালক মেহরাজ হক তুষার। সত্য সুপাত নাচি পাবিনে মানুষের ওরে আমার আল্লাহ
কে বোঝে তোমার অপার নীলে, আপনি আল্লাহ ডাকো আল্লাহ বলে। নিরাকার তুমি নুরি, ছিলে ডিম্ব অবতারী, সাকার এক সৃজন গঠিলেন ত্রিভুবন, আকার চমৎকার ভাব দেখালে। নৈরাকারে নিকুম্বর ধ্বনি, তাই তো সত্য সবাই জানি, আগমের ফুল নিগুমের রাসূল, এসে আদমের ধরে জান হইলে। ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখী, ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখী। আল্লাহ বলো মনরে পাখি একবার মাওলা বলো মনরে পাখি। বেঁধেছে এমনই ঘর, বেঁধেছে এমনই ঘর শূন্যের ওপর, আমার এই শূন্যের ওপর পোস্তা করে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। বেঁধেছে এমনই ঘর, বেঁধেছে এমনই ঘর শূন্যের ওপর, আমার এই শূন্যের ওপর পোস্তা করে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। উপর নিচে সারি সারি, সারি না দরজা দাঁড়ি। উপর নিচে সারি সারি, সারি না দরজা দাঁড়ি। লালন কয় যেতে পারি, লালন কয় যেতে পারি, কোন দরজা খুলে ঘরে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। সমুদ্রের কূলে থেকে জল বিনে চাতকি মূল, হায় রে বিধি ওরে বিধি, তোর মনে কি ইহাই ছিল? নবঘন বিনে বাড়ি, খায় না চাতক অন্য বাড়ি। চাতকের প্রতিজ্ঞা ভারী, যাই যাবে প্রাণ সেও ভালো। চাতক থাকে মেঘের আসে, মেঘ বরিশে অন্য দিশে। বলো চাতক বাঁচে কিসে, ওষ্ঠাগত প্রাণ হলো। লালন ফকির বলে রে মন, হলো না মোর ভজন সাধন। ভুলে সিরাত ছাইয়ের চরণ, মানব জনম বৃথা গেল। জানো না মন খালে বিলে থাকে নামি জল শুকালে। জানো না মন খালে বিলে থাকে নামি জল শুকালে। কি হবে বাধা শুকনা মোহনা, সময় গেলে সাধন হবে না। দিন থাকিতে দিনের সাধন কেন করলে না? সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। নহরে চরে কিষান কোহনে দেখতে পাইনে এই নয়নে। নহরে চরে ঈশান কোহনে দেখতে পাইনে এই নয়নে। হাতেরও কাছে যায় ভবেরও হাট বাজার, হাতেরও কাছে যায় ভবেরও হাট বাজার। কেউ বলে না একটা নির্ণয় করে আমার ঘরখানায় কে
আপন ঘরে খবর হয় না বাঞ্ছা করি পরকে চেনা আপন ঘরে খবর হয় না বাঞ্ছা করি পরকে চেনা লালন বলে পর বলতে পারমিশন লালন বলে পর বলতে পারমিশন সে কি রূপ আমি কি রূপ ফেরি আমার ঘর কানাইকে বিরাজ করে আমার ঘর কানাইকে বিরাজ করে চাতক প্রায় নিশি যে আছে কালো হব বলে চরণ দাসী হব বলে চরণ দাসী ওটা হয় না কপাল গুনে ওটা হয় না কপাল গুনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে লালন সাইজির সৃষ্টির ওপরে আমরা দেখছিলাম সহজ মানুষ পরিবেশনা, এবং এই কথাগুলো বলার কারণ হচ্ছে এর পরে যার গান শুনবো আমরা, তিনি লালন সাইজির একজন অন্ধভক্ত, তার শিষ্য বলতে পারি আমি, কারণ শিষ্য তো শেষ নেই, যুগের পর যুগ পরিবর্তন হতে থাকে এবং সেইভাবেই কিন্তু পথ চলে মানুষ, এবং তিনি আসলে লালন সাইজির দেখানো পথে পথ চলছেন, অর্থাৎ তিনিও একজন মানবতার সাধক আমি বলবো, এবং সেভাবেই কিন্তু তার এই জীবন তিনি বেছে নিয়েছেন। আমন্ত্রণ জানাচ্ছি এবারে আমাদের সবার ভালোবাসার শ্রদ্ধেয় শফি মণ্ডলকে, বাউল শফি মণ্ডল। হ্যালো, সবার চরণেই ভক্তি নিবেদন করছি। অনেক ভাগ্যের ফলে এমন একটা সুন্দর মঞ্চ পেয়েছি। এটা সেতুবন্ধনের মঞ্চ। অনেক বছর আগেই সেতুবন্ধন করে গেছে বাউলরা, ও দেশে জন্মেছে, এদেশে তার সমাধি। আমি তার একটা সেতুবন্ধনের গান করছি। সে অভিমান করে বলেছে সেই অভিমানী গানটি। আমরা বহু নামে ধরা ধামে আমরা বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? আমরা বহু নামে ধরা ধামে দয়াল, বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? কেউ তোমায়
বলে ভগবান, ও দয়াল কেউ তোমায় বলে ভগবান, আবার গড বলে কেউ করে আহ্বান। কেউ খোদা, কেউ জিহুদা, কেউ কয় পাপিয়া। গাইলাম জনম ভরে মুখস্থ গান, গাইলাম জনম ভরে মুখস্থ গান, মুখ বলা দিয়া পাখি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। সর্বশাস্ত্রে শুনিতে যে পাই, ও দয়াল সর্বশাস্ত্রে শুনিতে যে পাই, দয়াল তোমার নাকি পিতা মাতা নাই, তোমার নামকরণ কে করেছে বসে ভাবে তাই। তুমি নামি কি জানামি হোসাই, আমি কি জানামি হেসাই, আমরা তার জানি বাকি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। কেহ পিতা কেহ পুত্র কয়, আবার বন্ধু বলে কেউ তাই পরিচয়। তুমি সকলেরই সকল, আবার কারো কিছু নয়, দয়াল তোমার যে আসল পরিচয়, দয়াল তোমার যে আসল পরিচয় কে জানে তা কি বাকি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। পাগল বিজয় বলে মনের কথা তো, পাগল বিজয় বলে মনের কথা তো, হবে আমি খাঁটি পাগল নই, আমার মনের মাঝে দোল বেঁধেছে তাইতে পাগল হই। আমার বুকে জানাই মুখে তাই কই, আমার বুকে জানাই মুখে তাই কই, কাটা কান তুলে ঢাকি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। আজ থেকে 200 বছর আগে যখন বাংলাদেশও ছিল না, পূর্ব পাকিস্তানও ছিল না, তখন শুদ্ধ সংস্কৃতির সেই বাহকটি ছিলেন লালন ফকির। তার চাওয়া ছিল যে একদিন না একদিন এই বাংলা আলাদা হয়ে যাবে। সেই সময় 200 বছর আগে, তো সেদিনই তার দাবি ছিল আমাদের জাত ধর্ম বর্ণ কিচ্ছু থাকবে না, শুধু
আমাদের পরিচয় হবে আমরা বাঙালি, এবং আমাদের ধর্ম হবে মানবতা, প্রেম। যেদিন হিন্দু মুসলমান, যেদিন হিন্দু মুসলমান, বৌদ্ধ খ্রিস্টান, জাতি গোত্র ভেদ নাহি রবে, এমন মানব সমাজ কবে গো সৃজন হবে। যেদিন হিন্দু মুসলমান, যেদিন হিন্দু মুসলমান, বৌদ্ধ খ্রিস্টান, জাতি গোত্র নাহি রবে, এমন মানব সমাজ কবে গো, কবে গো, কবে গো সৃজন হবে, এমন মানব সমাজ। সমাজ এই ধর্ম ব্যবসায়ী এজেন্টদের হাত থেকে মুক্ত পাবে। একদল বেহেশত বিক্রি করে, আর একদল স্বর্গ বিক্রি করে। সোনা এলো হেরপুরি, নেবে নজর কান্ধের ঝুলি, সোনা এলো হেরপুরি, নেবে নজর কান্ধের ঝুলি, যাত্রা পোহরি, যাত্রা পোহরি, দূরে খেতে নাহি দেবে, এমন মানব সমাজ কবে গো, কবে গো সৃজন হবে, এমন মানব সমাজ। ফকির এক হইয়া ঠাই, সবার পাওনা পাবে সবাই, আমির ফকির এক হইয়া ঠাই, সবার পাওনা পাবে সবাই, আশরাফ বলিয়া রে হাই, আশরাফ বলিয়া রে হাই, ভাবে কেহ নাহি পাবে, এমন মানব সমাজ কবে গো, কবে গো সৃজন হবে, এমন মানব সমাজ। ধর্মকুল গোত্র জাতির তুলবে না গো কেহ দিদি, ধর্মকুল গোত্র জাতি তুলবে না গো কেহ জিগির, হেতে বলে লালন ফকির, ভেবে বলে লালন ফকির, কে বলে দেখায় দেবে, এমন মানব সমাজ কবে গো সৃজন হবে, এমন মানব সমাজ। যেদিন হিন্দু মুসলমান, যেদিন হিন্দু মুসলমান, বৌদ্ধ খ্রিস্টান, জাতি গোত্র নাহি রবে, এমন মানব সমাজ কবে গো, কবে গো, কবে গো সৃজন হবে,
মানব সমাজ। জি ধন্যবাদ। আরো অনেক গান শুনবো আমরা, প্লিজ বসুন। আমরা আয়োজনের একেবারে শেষে চলে এসেছি এবং যদি বলতে চাই তাহলে আবারও বলতে হবে যে পুরো আয়োজন জুড়ে আমরা চেষ্টা করেছি আমাদের বাংলাদেশের কৃষ্টি কালচারকে তুলে ধরবার জন্য। এবং এবারে যদি বলতে হয় তাহলে বলতে হবে আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আল পথ দিয়ে হাজার বছর চলি, চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে, ১৩০০ নদী সুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে। অর্থাৎ এবারে আমার পরিচয় এবং সেই পরিবেশনা আমরা অবশ্যই দেখব। তার আগে আরও একবার বলতে চাই আমাদের আজকের আয়োজনের পুরো আয়োজনের মূল ভাবনা এবং পরিকল্পনা যার, তিনি আমাদের বাংলাদেশ শিল্পকলা একাডেমির সুযোগ্য মহাপরিচালক, আমাদের অভিভাবক এবং অত্যন্ত গুণী মানুষ। সঙ্গীত, গান, একই সাথে নাট্যকলা সব কিছুতেই রয়েছে যার অনবদ্য অবদান এবং যিনি আসলে শিল্পকলায় অবদানের জন্য পেয়েছেন ২১শে পদক। এবং আমাদের সামনেই বসে আছেন আমাদের শ্রদ্ধেয় মহাপরিচালক, ২১শে পদকপ্রাপ্ত শ্রদ্ধেয় লিয়াকত আলী লাকী, যিনি শিশু বন্ধু, যিনি ঋত্বিক নাট্যপ্রাণ এবং অসম্ভব শিল্প সাহিত্য মনা একজন মানুষ, আদ্যপান্ত শিল্পের মানুষ। তার প্রতি শ্রদ্ধা। এবং আজকের আয়োজনের শেষ পরিবেশনা আমার পরিচয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমি নৃত্যদল পরিবেশন করছে নৃত্য পরিচালক মেহরাজ হক তুষার। আমি মৌসুমী মো আপনাদের সঙ্গে ছিলাম। আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আল পথ দিয়ে হাজার বছর চলি, চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে, ১৩০০ নদী সুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে। আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পাল যুগ নামে চিত্রকলার থেকে। এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জোড় বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্র ভূমে সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে। সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি। আমি তো এসেছি সার্বভৌম ১২ ভূঁইয়ার থেকে, আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে,
আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে। এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে। আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে, এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে, শুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে। তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শোনো নাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। পরিচয় আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের, কখনোই ভয় করি না কো আমি উদ্যত কোনো খড়গে। শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস, অস্ত্রেও শান দিয়েছি যেমন শস্য করেছি চাষ। একই হাসি মুখে বাজায়েছি বাঁশি, গলায় পড়েছি ফাঁস, আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস। এই ইতিহাস ভুলে যাব আজ আমি কি তেমন সন্তান, যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান। তারই ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি, চোখে নীল আকাশ বুকে বিশ্বাস পায়ে উর্বর পলি, চোখে নীল আকাশ বুকে বিশ্বাস পায়ে উর্বর পলি।
শেষ পর্যন্ত যারা ছিলেন তাদের জন্য আমরা যারা মঞ্চে আছি তাদের তরফ থেকে অনেক অনেক করতালি। আমাদের আসল যে কথাটি বলার সেটি আমরা আমার পরিচয় সৈয়দ শামসুল হকের সব্যসাচী লেখক তার কবিতার যে কোরিওগ্রাফি সেখানে আমরা বলেছি, গোখলে নামক একজন ফিলোসফার বলেছেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো and the rest of the world thinks day after tomorrow. গুগলকে এখনই জিজ্ঞেস করেন যে পৃথিবীতে সবচেয়ে সুমধুর ভাষা কোনটি, গুগল এখনই বলে দেবে বেঙ্গলি। 6,500 7,000 ভাষার মধ্যে জাতি ভাষা হিসাবে আমাদের একটি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আছে, তারা গবেষণা করে বলেছে যে তৃতীয় স্থানে রয়েছে আমাদের বাংলা। আবার যদি অন্যভাবে ধরে কেউ পঞ্চম স্থানে আমাদের রেখে দেয়। তো ছোট্ট করে একটি কথা বলতে চাই, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 80 বছর যখন হলো, কবিগুরু বললেন সভ্যতার সংকট নিয়ে পৃথিবীর সভ্যতা মানবতা এটি যদি বাঁচাতে হয় তাহলে একরকমভাবে আমাদের একটা বড় দায়িত্ব দিয়ে গেলেন এবং তিনি বললেন যে এই প্রাচ্যটাই পারে পৃথিবীটাকে বাঁচাতে, সেই অঞ্চলের মানুষই পারে যে অঞ্চল থেকে সূর্যটা উদিত হয়। কি অসাধারণ একটি উপমা! সূর্য উদিত হয়, সেটি সারা বিশ্বকে 24 ঘন্টা আলোকিত করে আবার 24 ঘন্টা পরে আমাদের এই সূর্যটা পৃথিবীতে আলো ছড়ায়। সেই উপমাটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দিলেন। আপনাদের যদি আজকের অনুষ্ঠান ভালো লেগে থাকে ছোট্ট করে একটু করতালি দিতে পারেন। আমরা এর আগে বইমেলায় 2-4টি অনুষ্ঠান দেখেছি, এত রাত অবধি এত মানুষ থাকেনি। আপনাদেরকে আসলেই অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা যারা সহযোগিতা করেছেন এবং আমাদের বাংলাদেশের অনেকে এখানে আছে যারা পড়াশোনা করছেন আর এখানে আছেন। জয়দীপ পালিত আমাদের কাছে অনেক একজন বরেণ্য নৃত্য পরিচালক, যার একটা কোরিওগ্রাফি আমরা এখানে করেছি বিপুল তরঙ্গরে, তার জন্য একটি করতালি। আর আমাদের দেশের 4 জন গুণী কি অসাধারণ শিল্পী, অনিমা রায়, প্রিয়াঙ্কা গোপ, শফি মণ্ডল এবং রওশন আলম, তাদের গান নিশ্চয়ই খুব ভালো লেগেছে। আমি তাদের গান অনেক শুনি, কিন্তু আজকে আমার বিশেষ করে 4 জনই গানই খুব ভালো লেগেছে। তো তাদের জন্য একটু করতালি আমাদের পক্ষ থেকে। আর এই নৃত্যশিল্পীরা যারা আপনাদেরকে শুরু থেকে যারা, তাদের জন্য একটু করতালি দিয়ে আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমাদের বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই। বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠিত হয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে এই 1974 সালে 19শে ফেব্রুয়ারি। আমাদের ঢাকায় কেন্দ্র, 64টি জেলায় এটা শাখা, 496টা উপজেলায় আমাদের শাখা। আশীর্বাদ করবেন, আগামী ফেব্রুয়ারি মাসে আমাদের 50 বছর পূর্তি হচ্ছে, আমরা বছরব্যাপী অনুষ্ঠান করব এবং আমি মনে করি আমাদের বাংলা ভাষাভাষী আমরা পশ্চিমবঙ্গ বাংলাদেশের সকলকে যে দায়িত্বটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের দিয়েছেন, আমাদের মনীষীরা দিয়েছেন, সেই দায়িত্বটা যেন আমরা যথাযথভাবে পালন করি এবং দায়িত্ব নেই এবং বিশ্বটাকে মানবিক, তার সভ্যতাকে নান্দনিক করার চেষ্টা যেটা আন্দোলন আমরা করছি সেটি অবশ্যই আমরা সফল হব। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। শুভরাত্রি।